ওয়ার্ল্ডে সাইবার সিকিউরিটি জবে অনেক স্যালারি, $1,00,000 থেকে $3 লাখ $4 লাখ পর্যন্ত ইয়ারলি যাবে। এটা আস্তে আস্তে আরো বাড়বে, তো 10 কোটি টাকা তো চলে যেতে পারে। প্রশ্ন হচ্ছে আইডি ফেসবুকের হ্যাক হয় কেন? আমি দেখছি যে একটা ছেলে 150 থেকে 200 ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে। পৃথিবীতে আমরা যাই ডিলিট করি তা কখনোই ডিলিট, মানে আমরা জানি যে ডিলিট, বাট ডিলিট হয় না। ডিলিট হয় না। আরেকজন 72 লাখ টাকা 72 লাখ টাকা হারাইছে। হ্যাঁ, শুধু এই স্ক্যামটার মাধ্যমে বাংলাদেশের সব থেকে পপুলার স্ক্যামিং চলতেছে। বাট এটা দিয়ে আমি চার্জ দিলে ইনফরমেশন চলে যাবে। এটা দিয়ে চার্জ করলে আপনার ফোন থেকে, আপনার ফোনের যে ধরেন ব্রাউজারে সেভ পাসওয়ার্ড গুলো আছে সেই জিনিসগুলাও হ্যাকারের কাছে চলে যাবে। ওয়াও। ধরেন একজনকে টর্চার করার জন্য পেমেন্ট করা হয়, যত বেশি পেমেন্ট করবে তত বেশি টর্চার করবে। সো এই ধরনের অ্যাক্টিভিটি মানে লাইভ, হ্যাঁ লাইভ দেখাবে, আপনি লাইভ বসে থাকবেন, লাইভ বিডিং করবেন যে হাত কেটে ফেলো। আপনি চাইলে কাউকে হায়ার করতে পারবেন মারার জন্য, সো প্রফেশনাল কিলার হায়ার করতে পারবেন। আমি ফ্রিল্যান্সিং থেকে প্রায় অ্যারাউন্ড 4 কোটির আশেপাশে কত করছি, প্রায় 4 কোটির আশেপাশে। 4 কোটি? হ্যাঁ 4 কোটি। হইতেছে কি আমার কাছে রেগুলার প্রায় 30 থেকে 40টা এরকম মেসেজ আসে যে ভাই আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট হ্যাক করে দেন বা আমার ওয়াইফের অ্যাকাউন্ট হ্যাক করে দেন। প্রথম অবস্থায় আমি তো পড়াশোনায় ভালো ছিলাম না, আমি হইতেছে ব্যাক বেঞ্চার, বিকজ আমি তখন ফিল করছি যে ভাই টাকা ছাড়া আসলে কিছু নাই লাইফের। সবচেয়ে বড় রিস্ক কি জানেন? কি সব থেকে বড় রিস্ক না নেওয়া। ইন অফ দ্য ডে আমি দেখছি যে আসলে টাকা পয়সার জন্য বন্ধুত্ব নষ্ট হয়, যারা আত্মীয় স্বজন থাকে তাদের সাথে ক্লোজ সম্পর্ক হয়। আর সব থেকে বড় ব্যাপার কি ভাই, টাকা পয়সার ওয়েট না সবাই নিতে পারে না ভাই। আর মানুষ যখন অকৃতজ্ঞ হয়ে যায় সেই বেশি দূর যাইতে পারে না। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি যদি আপনার অ্যাকচুয়াল ইমেল এবং পাসওয়ার্ডটা দিতেন তাহলে কিন্তু ওই হ্যাকারের কাছে এটা চলে যেত। রান করে দেখেন, রান হচ্ছে তো অটোমেটিক্যালি কাজ করতেছে এখানে। কিন্তু দর্শক আমি কিন্তু কিছু করছি না, আমি কিন্তু জাস্ট ধরে রেখেছি মোবাইলটা। মোবাইলটা। যদি এটাকে রান করি দেখেন অটোমেটিক্যালি কাজ করে। অতীতের কথা চিন্তা করি যে আমি কোথায় ছিলাম। আমি একটা ছেলে 10,000 টাকা চাকরির জন্য আমি চেষ্টা করছি এট আ সার্টেন টাইমে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের পডকাস্টটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা মোবাইল ফোন ইউজ করি, ইন্টারনেট ইউজ করি, ওয়াইফাই ইউজ করি, ব্লুটুথ ইউজ করি। আমরা পাবলিক প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু ফ্রি ওয়াইফাই ইউজ করি, অনেকের সাথে ব্লুটুথে কানেক্টেড হয়ে যায়, অথবা অনেকে আমরা যেটা করি আমাদের ফোনটা কিন্তু চার্জ দিই বিভিন্ন জায়গায়। আপনি হয়তো বা জানেন না, আপনার এই ছোট্ট একটা ভুলের জন্য আপনার মোবাইলের যত তথ্য আছে, আইডি, পাসওয়ার্ড, আপনার ব্যাংকের, যদি আপনি কোনো অনলাইন ব্যাংকিং অ্যাপ ইউজ করেন, আপনার বিকাশ অ্যাকাউন্ট, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, সব কিছু হ্যাক হয়ে যেতে পারে। বর্তমানে আমরা ডিজিটাল এরাতে বাস করছি এবং সাইবার ক্রাইম কিন্তু প্রতিদিনের একটা ঘটনা। কিন্তু তারপরেও খুব দুঃখের বিষয়, আমরা 2-1 ঘন্টা সময়ও সারা জীবনে ইনভেস্ট করি নাই যে কিভাবে আমরা নিজেদেরকে এবং নিজেদের ফ্যামিলিকে সিকিউর রাখবো। আজকের পডকাস্টে আমরা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোই কভার করার চেষ্টা করেছি, যেমন আপনার পার্সোনাল যে অ্যাকাউন্টগুলো আছে, আপনার ফাইন্যান্সিয়াল যে অ্যাকাউন্টগুলো আছে, সেগুলো কিভাবে আপনি সেফ রাখতে পারবেন, সেফটি এবং সিকিউরিটি মেজারগুলো আপনি নিতে পারবেন। সো আজকের পডকাস্টটা একদম শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। আর যারা অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার হিসেবে ফ্রিল্যান্সিং করতে চান কিংবা রিমোট জব করতে চান, তাদের জন্য আজকের পডকাস্টটা একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন হিসেবে আপনি ধরে নিতে পারেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা পডকাস্টের ভেতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম শাওন মীর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমার এই পডকাস্টে এখন পর্যন্ত কোনো হ্যাকার আসে নাই, তো ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যে হ্যাকার হিসেবে, গেস্ট হিসেবে আসছে আমার পডকাস্টে। আপনি তো একজন ইথিক্যাল হ্যাকার। আচ্ছা, ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনি কাজ করছেন। আমরা হ্যাকারের কথা শুনছি, বাট ইথিক্যাল হ্যাকারের কথা খুব বেশি শুনি নাই, সেটা আমরা জানবো আজকে। তার আগে আপনি আমাকে বলেন যে ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনি এখন কাজ করছেন, আপনি কেমন ইনকাম করছেন? ওয়েল, এখন আমি এটা কি মান্থলি বলবো নাকি টোটাল যেটা সেটা বলবো? কোনটা? মান্থলি বলতে পারেন। আচ্ছা, টোটালও জানবো, মান্থলি আগে বলেন। আচ্ছা, মান্থলি এখন 2-2.5 লাখ টাকার মতো রেভিনিউ আসে আর কি। আচ্ছা, মানে টাকাটা আসে কিভাবে? মূলত আমি এখন রিমোট জবে শিফট হয়ে গেছি, সো রিমোট জব থেকেই আসে। রিমোট জব করছেন? কোথায় রিমোট জব করছেন? মূলত আমি আমেরিকার একটা কোম্পানিতে আছি এবং জামাইকার একটা কোম্পানিতে আছি। 2টা কোম্পানিতে জব করছেন। ওকে, আমরা জানবো, আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে আমাকে বলেন যে এই যে ইথিক্যাল হ্যাকিং অথবা হ্যাকিং রিলেটেড কাজ যে আপনি করছেন এবং রিমোট জব করছেন, আপনি কি কোনো মানে খুব ভালো প্রোগ্রামিং পারতেন? কাইন্ড অফ থাকে না যে আউটস্ট্যান্ডিং প্রোগ্রামার, খুব ভালো করতেছে সব ফিল্ডে এবং এই জন্য আপনি হচ্ছে এই জবগুলো পাচ্ছেন,
সো মানে আপনি কি হার্ডকোর প্রোগ্রামার কিনা? নো, নট নেসেসারি আমি আমার খুব ভালো প্রোগ্রামিং জানতে হবে বা আমি জানি এমন না। সো আমি যখন স্টার্ট করি তখন আমি খুব ভালো প্রোগ্রামিং জানতাম এমন না। আমি জাস্ট যখন হাতে কলমে শেখার হয় তখন আমি মানে সেভাবে শিখি। নরমাল জি, সবাই যতটুকু জানে আপনি ওরকমই জানতেন অথবা মিনিমাম জানতেন। জি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে লক্ষ, লক্ষ তরুণ আছে, লক্ষ, লক্ষ প্রোগ্রামার আছে। তারা কেন এই জব করছে না? ওয়েল আমি তো আসলে প্রোগ্রামার না। সো মেইনলি আমি হচ্ছে পেনিট্রেশন টেস্টার। সো আমি আসলে কি করি? সো সেটা আসলে জানা দরকার। সো মেইনলি আমি আমাদের যে কোম্পানি আছে, যে কোম্পানিতে আমি জব করি বা যেসব জায়গায় আমি সার্ভিস প্রোভাইড করি, সো তাদের মূলত আমি সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করি। লাইক ফর এক্সাম্পল তাদের সিস্টেমে কোনো ত্রুটি আছে কিনা, কোনো ভার্নাবিলিটি আছে কিনা, বা তাদের অ্যাপ্লিকেশনে কোনো ত্রুটি আছে কিনা, সেই জিনিসগুলো আমি ফাইন্ড আউট করি, যাতে হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার যারা আছে, যারা মূলত এই ভার্নাবিলিটিগুলো ব্যবহার করে সিস্টেম এক্সপ্লয়েট করে আমাদের কোম্পানির একটা হ্যাম্পার ঘটাইতে পারে। সো আপনি যদি রিসেন্ট মানে চিন্তা করেন, ওয়ার্ল্ডের কথা চিন্তা করেন, প্রতিদিনে সাইবার অ্যাটাকে অ্যারাউন্ড আপনার ২৮ মিলিয়নের আশেপাশে বা এরকম একটা রেঞ্জের ক্ষতি হয়ে থাকে আর কি। প্রতিদিন? প্রতিদিন প্রতিদিন। আচ্ছা, তার আগে আমি বেশ কয়েকটা জিনিস জানি। আমি নিজেও নন টেকনিক্যাল পিপল, অত বেশি ক্লিয়ারলি জানি না। আমার ধারণা দর্শকরাও খুব বেশি জানে না। আপনি এখানে অনেকগুলো টার্ম ইউজ করছেন। প্রথমত আপনি বলছেন যে আপনি পেনিট্রেশন টেস্টার। হুম, হুম, তারপরে আপনি বলছেন যে আপনি তো প্রোগ্রামার না। না। আচ্ছা, প্রোগ্রামার যারা না তারা তো প্রোগ্রামিং রিলেটেড কাজ কারবার তারা হুম, করে, প্রোগ্রামার যারা। হুম, বাট আপনি বলছেন আপনি প্রোগ্রামার না। হুম। বাট এই কাজটা করতে তো প্রোগ্রামিং লাগে। নট নেসেসারি আপনাকে হার্ড কোডের প্রোগ্রামার হইতে হবে। হার্ডকোর প্রোগ্রাম হইতে সো হবে ফর না। এক্সাম্পল আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট করবেন। সো একটা ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট করতে হলে আপনাকে ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে বা তাদের ব্যাকএন্ডে কি ধরনের প্রসেস চলে বা ব্যাকএন্ডটা কিভাবে তৈরি করে, এই জিনিসগুলোকে কনসেপ্টগুলো থাকা দরকার। যে লেটস সে আপনি ধরেন আপনি একটা কোড রিভিউ করতেছেন। সো যদি আপনি কোড রিভিউ করতে যান তাহলে আপনাকে মোটামুটি একটা ভালো নলেজ থাকতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। বাট আপনি যখন টেস্টিং করতে চাইতেছেন, একটা ভার্নাবিলিটি অ্যাসেসমেন্ট করতে যাচ্ছেন, তখন আসলে আপনার হার্ড কোডের প্রোগ্রামিং জানার দরকার নেই। বাট আপনাকে অবশ্যই জানতে হবে যে ব্যাকগ্রাউন্ডে সাইটটা কীভাবে কাজ করছে, সার্ভারটা কীভাবে কাজ করছে, এই জিনিসপত্রগুলো জানা দরকার। আচ্ছা, ফাইন। তাহলে মানে সহজ করে যদি বোঝান, মানে ইথিক্যাল হ্যাকার আপনি যে কাজটা করেন জামাইকার ২টা কোম্পানিতে, আপনি অ্যাকচুয়ালি কি করেন? মানে আপনার কাজটা কি মূলত? আচ্ছা, মেইনলি আমার কাজই হচ্ছে তাদের সিস্টেমগুলোকে টেস্ট করা। সিস্টেম বলতে? সিস্টেম বলতে তাদের নেটওয়ার্ক, তাদের ওয়েব অ্যাপ্লিকেশন আছে, তাদের মোবাইল অ্যাপ্লিকেশন আছে। সো মোবাইল অ্যাপ্লিকেশনের পার্টটা কম করা হয়। সো মেইনলি তাদের নেটওয়ার্ক, ইন্টারনাল নেটওয়ার্ক, এক্সটার্নাল নেটওয়ার্ক অ্যান্ড অলসো তাদের যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমি টেস্ট করি। টেস্ট করেন বলতে কি বোঝাচ্ছেন? টেস্ট করি বলতে হচ্ছে আমি হইতেছে ভার্নাবিলিটি খুঁজি। ভালনারেবিলিটি বলতে কি বোঝাচ্ছেন? দুর্বলতা। দুর্বলতা। দুর্বলতা তাদের এমন কোনো দুর্বলতা আছে কিনা যেটার মাধ্যমে অন্য কেউ আমাদের ডেটা ব্রিজ করতে পারে বা আমাদের সার্ভারটাকে এক্সপ্লয়েট করতে পারে, একদম পুরা রুট অ্যাক্সেস নিয়ে নিতে পারে, মানে হ্যাক করতে পারে। হ্যাক করতে পারে। তাহলে আপনিও তো হ্যাকার। ওয়েল আমি তো হ্যাকার, রাইট? সো আই এম নট লাইক দোজ কাইন্ড অফ হ্যাকার হু হ্যাক অ্যান্ড আস্ক সাম র্যানসম। আমি ওরকম না যে আসলে যে হ্যাক করবে আসলে র্যানসম দাবি করবে বা এরকম না। আমার কাজ হচ্ছে সিকিউরিটিটাকে আরও মেক শিওর করা বা তাদের মানে ধরেন একটা ভার্নাবিলিটি আছে সেটাকে আমার খুঁজে তাদের কিভাবে এটা ফিক্স করবে এবং সিস্টেমটাকে আগে থেকেই প্রিপেয়ার করে আগে দেয়া। থেকেই আচ্ছা, মানে সহজ করে যদি আমি বলি, ধরেন যে আমার ওয়েব অ্যাপ্লিকেশন থাকতে পারে অথবা আমার নেটওয়ার্কে বিভিন্ন রকমের ঝামেলা থাকতে পারে। মানে দর্শক, আমি কিন্তু টেকনিক্যাল পিপল না, আমার ওয়ার্ডে ইউজে ভুল হইতে পারে, বাট বোঝার জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ফর এক্সাম্পল, আমার নেটওয়ার্কে কোনো ঝামেলা থাকতে পারে, আমার ওয়েব অ্যাপ্লিকেশনে কোনো ঝামেলা থাকতে পারে। এই ঝামেলাগুলোর সুযোগ নিয়ে অনেক হ্যাকার অ্যাটাক করে, কোনো টাকা পয়সা দাবি করে যে ডেটা তোমার ডেটা নিয়ে নেয়। এখন আপনার কাজ হচ্ছে এই ঝামেলা, যেহেতু আপনি নিজেও একজন হ্যাকার, আপনি এই ঝামেলাগুলা নেটওয়ার্কে হোক অথবা ওয়েব অ্যাপ্লিকেশনে হোক অথবা অ্যাপে হোক, যে কোনো জায়গাতেই হোক না কেন, আপনি এগুলো খুঁজে বের করেন আগে ভাগে। খুঁজে বের করে কোম্পানিকে জানান এবং যখন কোম্পানি আপনাকে বলে যেটা আপনি ফিক্স করেন, তখন আপনি ফিক্স করেন। আমি লিটারালি ফিক্স করি না। ফিক্স করার জন্য যারা ডেভেলপার, যারা এটাকে বানাইছে, তাদের আমি বলে দিই যে দেখো তোমার এইখানে ফিল্টার করা নাই বা এখানে ফিল্টার সেট করা নাই, তুমি এখানে এই স্যানিটাইজটা করো বা এখানে এই প্রবলেমটা আছে, তুমি এটা ফিক্স করো। ওয়াও। আচ্ছা, তাহলে এখন আপনি ধরেন ২-২.৫ লাখ টাকার মতো ইনকাম করছেন। আপনার মানে পড়াশোনা কোথায়? আপনি কিভাবে এই দিকে আসলেন? কারণ আপনি তো বলতেছেন যে আপনি আসলে ওরকম প্রোগ্রামার না। ওয়েল আমি রিসেন্টলি
গ্রাজুয়েশন কমপ্লিট করছি রিসেন্টলি কমপ্লিট করছেন? হ্যাঁ রিসেন্টলি ওকে, 2025 জানুয়ারিতে। 25-এ? হ্যাঁ, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে আমি সিএসসি ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড বলতে আমি ডিপ্লোমা করেছি কম্পিউটার সায়েন্স থেকে। এভাবেই আসলে আমার পড়াশোনা এতটুকুই আসলে। আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি, দেন বিএসসি করেছি, বিএসসি ইন সিএসসি। অ্যান্ড দেন আমার আসলে হাতে খড়ি 2017 সাল থেকে শুরু হয়। 17 থেকে? শুরু হয়, শেখা শুরু হয়, প্রসেসিং। মানে কিভাবে শুরু হইলো? ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি। সো অ্যাক্সিডেন্ট বলতে ওই আমার একটা ফ্রেন্ডের ফেসবুক আইডি হ্যাক হয়, মানে ও আসলে আমার অ্যাকাউন্টটাকে ড্যাম করে ফেলে। সো আমি ওই ভাবি যে আসলে এখন ওর অ্যাকাউন্টটাকে আমি নষ্ট করবো। সো আচ্ছা, ওইটার তাগিদেই খোঁজাখুঁজি, শেখাশেখি, ওইখান থেকে শুরু হয় শেখা। নিজে নিজে শিখছেন? নিজে নিজে শিখছি বলতে আমি কিছু কোর্সে জয়েন করি, আর্টিকেল পড়ি, দেন ইউটিউব ভিডিও দেখি। তখন আসলে ইউটিউবে কন্টেন্ট নাই খুব একটা, বাংলা কন্টেন্ট পাওয়া যাচ্ছিল না। সো সেক্ষেত্রে আমাকে তখন ইংলিশের যে ব্যাপারটা ছিল খুব একটা ভালো ছিলাম না। সো তখন আসলে আমাকে ট্রান্সলেট করে করে ওই আর্টিকেলগুলো পড়ে পড়ে যেভাবে শেখা আর কি। ওয়াও! সো এইভাবে আসলে শেখা। তাছাড়া ওই সময়টা আসলে এখন যেমন অ্যাভেলেবেল অনেক কন্টেন্ট আছে, অনেকেই কোর্স হ্যাঁ, করাচ্ছে, হ্যাঁ, বা অনেকেই রিসোর্স পাচ্ছে অ্যাভেলেবেল, হ্যাঁ। বাট ওই সময়টা আসলে এরকম রিসোর্স কোনো কিছু ছিল না। আচ্ছা, মানে এই যে আপনার এটাকে সাইবার সিকিউরিটি বলা যায় তো, তাই না? ইটস পার্ট অফ সাইবার সিকিউরিটি। পার্ট অফ সাইবার সিকিউরিটি। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় একটু জানতে চাই। যেমন ধরেন যে আমরা ফ্রিল্যান্সিং বলতে যেটা বুঝি যে আপনার ডেটা এন্ট্রি, ভিডিও এডিটিং, এই সমস্ত জিনিসগুলো। কিন্তু এই যে সাইবার সিকিউরিটির যে কাজ কারবার, ইথিক্যাল হ্যাকার, এগুলো খুব বেশি আমরা তো শুনতে পাই না। বাট এখানে তো টাকা পয়সা ভালোই ইনকাম করার অপরচুনিটি আছে। তাহলে এই জিনিসগুলা কেন জনপ্রিয় না আমাদের দেশে? আপনার কি মনে হয়? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে, এই যে আপনি যেই সেক্টরটা বলেন যে এথিক্যাল হ্যাকিং নিয়ে কেউ ফ্রিল্যান্সিং করে, এটা কেন বলে না, হ্যাঁ, রাইট? হ্যাঁ, হ্যাঁ। সো বাংলাদেশে সর্বপ্রথম আমি বলতে পারি যে আমি একমাত্র ব্যক্তি যে হচ্ছে এই এথিক্যাল হ্যাকিং দিয়ে ফ্রিল্যান্স করা যায়, এটা আমি পাবলিকলি এসে বলছি। এটা পাবলিকলি এসে হ্যাঁ, বলছেন। পাবলিকলি ওকে। আমি এসে বলছি, এবং সেটা আর যে কি বিয়া ভাইয়ের শোতে এসে বলছিলাম। সো ওইখান থেকেই মানুষ জানে যে ফ্রিল্যান্স করা যায় এথিক্যাল হ্যাকিং দিয়ে, বা পেনিট্রেশন টেস্টার হিসাবে কাজ করা যায়, বা কেউ কেউ ম্যালওয়্যার রিমুভ নিয়েও কাজ করে। সো অনেকেই এর আগেও করতো, রাইট? আমি যে প্রথম বাংলাদেশে কাজ করি এমন না, অনেক মেম্বার আছে যারা আগে ফ্রিল্যান্স করছে, এই বিষয় নিয়ে ফ্রিল্যান্স করছে, জব করতেছে রিমোট, বাট তারা এসব বলে নাই। আই ডোন্ট নো ওয়াই, বিকজ এটা হইতে পারে যে যেহেতু একটা সেন্সিটিভ পার্ট লাইক হ্যাকিং অ্যাক্টিভিটি জড়িত, তো এই জায়গা থেকে অনেকেও বলে নাই, এই জন্য জানে নাই মানুষজন। সো মানুষজন না জানলে আসলে কিভাবে করবে ফ্রিল্যান্স, রাইট? যেমন আপনি বললেন ডেটা এন্ট্রি, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এগুলো আসলে Right. একদম কমন। ইটস এ লাইক সাসপেসিয়াস, ফ্রিল্যান্সিং বলতেই আমরা এই জিনিসগুলো বুঝি, রাইট? সো এই যে সেক্টরটা, এই সেক্টর সম্পর্কে মানুষ অ্যাওয়ার না, মানুষ জানে কম যে এই সেক্টরের অবস্থা কি, 5 বছর পর কোথায় যাবে, এইটার ফিউচার কি, এখন এআই চলে আসছে। সো মানে এইটার ব্যাপারে মানুষ কম জানে। সো আমি যখন বাংলাদেশে এই ধরনের ভিডিওসে আমি যা লাইভ বলতেছি, আপনি বলতে পারেন তাহলে আপনি কেন বলতেছেন, রাইট? হুম, হুম। যে আপনি কেন বলতেছেন? সো আমি বলতেছি বিকজ আমি তো আসলে ভাই আনইথিক্যাল কোনো কিছু করি না। আমি ভাই আর্ন করতেছি, আমি তাদের পারমিশন নিয়ে কাজ করতেছি। সো আমি আনইথিক্যাল কোনো কিছু করতেছি না। সো দ্যাট ইজ ওয়াই আমার বলতেও কোনো ভয় নাই যে আচ্ছা। আমি আসলে কেন বলতেছি, রাইট? ওকে। সো এই হচ্ছে ব্যাপার। সো মানুষ জানে না ঠিকঠাক। আচ্ছা, ধরেন যে আপনি মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন, যেটা আপনি বললেন, বাট আপনি 2017 থেকে সেলফ লার্নিং মোডে এই ইথিক্যাল হ্যাকিংটা আপনি শিখছেন। এখন মানে বাইরের একটা কোম্পানিতে চাকরি পাওয়া, এটা কিন্তু আসলে এত সহজ না। হ্যাঁ, সো স্কিল ডেভেলপ ডেফিনেটলি করতে হয়েছে। তাহলে ওই জায়গা থেকে আপনার আসলে স্কিল ডেভেলপ আপনি কিভাবে করছেন? এরকম কি কোনো সার্টিফিকেশন আপনার আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্যতা আছে এবং এইটার থ্রুতে আপনি জব পাচ্ছেন? এরকম কি কোনো ঘটনা আছে কিনা? ওয়েল অ্যাকচুয়ালি আমি একটু প্রথম থেকে আসি, তাহলে বলতে সুবিধা হবে, আপনার বুঝতেও ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ। সো আমার আসলে জব কিভাবে আসলাম, জবের জায়গাটা আমি কিভাবে আসলাম, আমি সেটাতে আসছি। সো ফার্স্ট অফ অল আমি স্টার্ট করি হচ্ছে ফ্রিল্যান্সিং দিয়ে, একদম কোর ফ্রিল্যান্সার ছিলাম, এবং আমি কোথায় করতেন? আপওয়ার্কে ফ্রিল্যান্স করতাম, ফাইবারে ফ্রিল্যান্স করতাম। এই দুইটা প্ল্যাটফর্মে আমি ফ্রিল্যান্স করতাম। আমি ফাইবার ডিলিট করে দিছি, ওই যে ইসরায়েলের একটা ইস্যুতে আমি ফাইবারটা ডিলিট করে দিছি। আর আপওয়ার্কে আমি এখন কাজ করি না। কেন করি না আমি সেটা পরে আসছি। তো আমার স্টার্ট হচ্ছে
ফ্রিল্যান্স থেকে। সো যখন আমি ফ্রিল্যান্স থেকে স্টার্ট করলাম, আমি খুব ভালো অ্যামাউন্ট আর্ন করতেছি। মানে আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে খুব ভালো আর্ন করতে পারবেন, বাট আপনার একটা সার্টেন টাইম পরে আপনার আসলে ফ্রিল্যান্সিংয়ের জায়গাটা হচ্ছে স্টেবল না। মানে স্টেবল না কেন, ধরেন এই আপনার কাজ আছে, এই আপনার কাজ নাই, সো এরকম ব্যাপারটা মানে একটা ইসের উপর বেস করে থাকে। সো ফ্রিল্যান্সিং ইজ গুড অপশন, বাট যখন আমি বুঝলাম যে না, ফ্রিল্যান্সিংয়ের বাইরেও কিছু জিনিসপত্র আছে, সো আমি তখন একটু ঘাটাঘাটি করে, এবং বাংলাদেশের বলেন বা ওয়ার্ল্ডে বলেন, বাংলাদেশের কথা আমি বলছি না, ওয়ার্ল্ডে সাইবার সিকিউরিটি জবে অনেক স্যালারি। আপনি যদি ধরেন একজন জুনিয়র পেন টেস্টার হিসেবে কোথাও জয়েন করেন, তাহলে আপনি 40,000 পার ইয়ার পাবেন। ওকে, পার ইয়ার মানে 40,000, এটা কম বেশি হতে পারে বা একটা রেঞ্জ থাকতে পারে। আর যদি আপনি সিনিয়র পেন টেস্টার হিসাবে জয়েন করেন, বা আপনি অ্যানালিস্ট হিসাবে জয়েন করেন, বা আপনি যে কোনো ইস্যু জয়েন করতে সিনিয়রে, তো তখন আপনি দেখা যেতেছে $1,00,000 থেকে $3 লাখ $4 লাখ পর্যন্ত ইয়ারলি যাবে। ইয়ারলি এটা 4-5 কোটি টাকার হয়তো বা প্যাকেজে আপনি জয়েন করতে পারবেন। এটা আস্তে আস্তে আরও বাড়বে, সো 10 কোটি টাকা তো চলে যেতে পারে। সো তখন আমি দেখার পর, তখন আমি আসলে চিন্তা করলাম যে লেটস সুইচ দ্য জব, আমরা ট্রাই করি জবে সুইচ করছে, মানে ওই যে ফ্রিল্যান্সিং থেকে জবের দিকে এই জন্য আসা, জি জি, যেটা এক ক্ষেত্রে স্টেবল ইনকাম, আবার হচ্ছে স্যালারিটা তো অনেক বেশি। ওকে, তখন আমি কিছু সার্টিফিকেশন করা শুরু করলাম। আমি 6 মাসে 4টা সার্টিফিকেশন করছি। আমার সার্টিফিকেশন আছে হচ্ছে এখন ওএসসিপি প্লাস, তারপর আছে PT1 এবং CH, যেটা হচ্ছে সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, দেন CRTA অ্যান্ড MCRTA। সো এ হচ্ছে আমার মোটামুটি সার্টিফিকেশন এখন, এবং আমি আরও প্ল্যান করছি আরও কিছু কমপ্লিট করব। ওকে, সো দেন এর মধ্যে সব থেকে বেশি যেই সার্টিফিকেশনগুলো আমাকে হেল্প করতেছে, ইন্টারন্যাশনাল সবগুলো মোটামুটি সার্টিফিকেশন আমাকে জব পাইতে বা জবে কল পাওয়ার জন্য হেল্প করতেছে। সো আমি যে রিসেন্ট জবটাতে জয়েন করছি, আমি নাম বলছি না কোম্পানির, সো আমি রিসেন্ট জবটা আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল আমার ক্যারিয়ারে বলেন। আমি ফার্স্ট কবে জয়েন করছেন? আমি জয়েন করছি 3 মাস। ওকে, এটাতে 3 মাস হয়েছে জয়েন করছি, এবং আগেরটা অনেকদিন ধরেই করি। ওকে, সো তো এটাতে জয়েন করছি 3 মাস। তো এটাতে ধরেন আমার প্রথম ইন্টারভিউ, আমার ক্যারিয়ারে প্রথম ইন্টারভিউ আমি ইন্টারভিউ দিছি। মানে আমি ফ্রিল্যান্স করছি আগে, কখনো এমনি ইন্টারভিউ দিছি যে ক্লায়েন্টকে কনভিন্স করা, ক্লায়েন্টকে পটানোর ব্যাপার স্যাপার, এই জিনিসগুলো তো করছি, বাট ইন্টারভিউ তো প্রথম। সো আমি প্রথম ইন্টারভিউ দিই, আলহামদুলিল্লাহ আমাকে তারা সিলেক্ট করে। ইন্টারভিউ ছিল 3টা ফেজে। ওকে, ফার্স্ট ফেজ ছিল আমাকে কিছু কোশ্চেন করছে, আমাকে কিছু সিনারিও দিছে যে তুমি এই সিনারিওতে কী ধরনের অ্যাটাক, মানে কী ধরনের মানে অ্যাপ্রোচটা থাকবে, মেথোডোলজিগুলো কি। দেন আমি তাকে কোশ্চেনগুলো লিখে পাঠাইছি। দেন আমাকে হইতেছে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টে পাঠাইছে, যে আমাকে একটা বক্স দিছে, সেটা সলভ করতে হয়। দেখা দিতেছে যে আমাকে একটা বক্স দিয়েছিল, সেটা আমাকে ফ্ল্যাগটা ফাইন্ড করতে হয়েছে। সো আমাকে এটা গেল সেকেন্ড অ্যাসেসমেন্ট। দেন আসছে হচ্ছে মেইন ভাইবা, বা যেটাকে আমরা ইন্টারভিউ বলি। সো ওইখানে আমার 40-45 মিনিট ইন্টারভিউ দিই, তার সাথে আমি অনেকক্ষণ কথাবার্তা, অনেক কিছু কোশ্চেন করে জুমে। হ্যাঁ, জুমে সে অনেক কোশ্চেন করে। দেন কোশ্চেন করার পর, এটা একটা ল ফার্ম ছিল, আমি বলি ল ফার্ম, এটা হচ্ছে দালাসের, আমেরিকার দালাসের। সো ওই 40 মিনিট ইন্টারভিউর পর আমি মনে হইলো যে আমার এভারেজ ইন্টারভিউ হয়েছে। দেন আমাকে 2 দিন পর তারা কনফার্ম করে আর কি। আচ্ছা, ইট ওয়াজ গুড। ওকে, আচ্ছা, আমার বেশ কিছু প্রশ্ন আছে। এই যে সাইবার সিকিউরিটি, আমাদের যে হ্যাকিং টেকিং হয়, ফেসবুক আইডি নাই হয়ে যায়, সেগুলো আমি একটু একটু করে করতে চাই আপনাকে, এবং তারপরে আমি আবার আসবো যে কেউ যদি শিখতে চায়, মানে যারা বিগিনার আছে, অথবা যারা হ্যাকিং শিখতে চায়, অথবা ফ্রিল্যান্সিং করতে চায়, অথবা যারা রিমোট জব করতে চায়, ওইটাতে আমি আসতেছি। বাট কিছু পাবলিক ডিমান্ডের কোশ্চেন আছে বলে আমার মনে হয়েছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমাদের ধরেন যদি ফোন চুরি হয়ে যায় কিংবা ছিনতাই হয়ে যায়, এখন ফোনের ভিতরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে। আপনার বিকাশ থাকতেছে, আপনার অনলাইন ব্যাংকের অ্যাপসটা থাকতেছে, লগ ইন করা অবস্থাতেও থাকতে পারে, আপনার ফেসবুক লগ ইন করা অবস্থায় থাকে, তাই না? এখন একটা ফোন যে কোনো মুহূর্তে কিন্তু ছিনতাই হতে পারে, আমার কাছ থেকে হারিয়ে যেতে পারে, অন্য কারো হাতে পড়তে পারে। ওই ক্ষেত্রে আমাদের প্রধান কাজ কি? সবার আগে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের সাপোর্টে, আমাদের যদি বিকাশের অ্যাপ থাকে, বিকাশের সাপোর্টে কল দিয়ে বিকাশ বন্ধ করব। যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, ব্যাংক লগ ইন করা থাকে, ব্যাংকে কল দিয়ে আমার ট্রানজাকশন ব্লক করব। সেকেন্ড অফ তারপর যেটা আমি করব সেটা হচ্ছে আমাদের যে সিম, আমি দ্রুত যায় সিমটাকে রিপ্লেস করে ফেলবো, সিমটাকে উঠাই ফেলবো। কারণ সিম যদি ওটিপি পাই, তাহলে তো আমার ফেসবুক অ্যাক্সেসেবল, আমার সব অ্যাক্সেসেবল, রাইট?
রাইট। সো আমাদের সিম বন্ধ করতে হবে এবং ফেসবুকের পাসওয়ার্ড ইনস্ট্যান্ট চেঞ্জ করে ফেলবো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন দরকার অন্য একটা নাম্বারে সেট করে ফেলবো, অ্যান্ড দেন তো জিডি করতে হবে। সো জিডি থানায় যে জিডি করে দিব, কারণ আমার ফোন দিয়ে যে কোনো অকারেন্স ঘটতে পারে, আমার ফোনে যে কোনো ইস্যু হইতে পারে। সো যদি আমি চিন্তা করি আমার ফোন হারাই গেছে, যাক তাহলে এই ভুল করা যাবে না, আমাদের ফোন হারাইলে আমাদের জিডি করতে হবে। আমাদের ফোনের যদি আইএমআই নাও থাকে তারপরও একটা সাধারণ ডায়েরি করা উচিত আমাদের, কারণ এই ফোন দিয়ে সে স্ক্যাম করতে পারে, এই ফোন দিয়ে যে কোনো কিছু করতে পারে। সো সেটা আপনার দায়ভার হইতে পারে। কিন্তু আমার কাছে তো ফোনই নাই, আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা আছে ফেসবুকে আমি কিভাবে চেঞ্জ করব? আপনি অন্য ফোন দিয়ে লগ ইন করেন, আপনার তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি না থাকে তাহলে তো আপনি অন্য ফোন দিয়ে লগ ইন করতে পারবেন না। যদি টু ফ্যাক্টর থাকে যদি, এবং ওই ফোনটাই তো আমার হারাই। প্রথমেই বললাম যে ফার্স্ট অফ অল যায় সিমটা রিপ্লেস করে আনতে হবে, সিমটা চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আপনি তো টু ফ্যাক্টর পাবেন না। যদি জিমেইলে থাকে তাহলে আপনি করতে পারবেন, কারণ আপনার জিমেইল ক্রেডেনশিয়াল তো আপনার কাছে আছে। সো এই জিনিসগুলো করা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমাকে বলেন, এটা তো আপনি প্রোটেকশনের কথা বললেন, বাট ফোন হারায় গেছে, আমি ধরেন যে থানায় যে জিডি টিডি এগুলো হয়তো বা করছি, কিন্তু আমি অন্য ইয়াগুলো করি নাই, আমি ব্যাংকে ফোন দিয়ে ট্রানজাকশন অফ করি নাই, অথবা বিকাশকে আমি ফোন দিয়ে, বিকাশের কথা কি বলছিলেন, ফোন দিয়ে কি করতে হবে? বিকাশ ব্লক করে, ট্রানজাকশনটা ব্লক করে। তো বিকাশে ফোন দিয়ে এই কাজগুলো আমি করি নাই ফর এক্সাম্পল, তাহলে কি ঘটবে? আচ্ছা দেখেন, আমি যদি এই জিনিসগুলো না করি, আমি তো প্রথমে যাব জিডি করতে। ফর এক্সাম্পল আমার ফোন রাতে হারাইছে, এখন আমি রাতে তো আমার সিমটা আমি কি করতে পারতেছি না, সিমটা আমি রিপ্লেস করতে পারতেছি না রাতে, রাইট? তো তখন আমার সিমটা খুলে নিছে, সিমটা খুলে সে বিকাশে কল করতে পারে, রাইট, বা আপনার সিমটা খুলে আপনার ফেসবুকটাকেও অ্যাক্সেস করতে পারে, বা সিমটা দিয়ে আপনার যদি ধরেন ওটিপি পাঠাইতে পারে, ওটিপি থেকে আপনার ট্রানজাকশন হইতে পারে। হ্যাঁ। সো এটা একটা ইস্যু হতে পারে। বা আপনার সিমেও দেখা যাইতেছে অনেক সময় অনেক ধরনের মেসেজেস, বা এইটা আর সবচেয়ে যেটা মোর ইম্পর্টেন্ট যে জিনিসটা ঘটতে পারে সেটা হইতেছে আপনার সিমটা ওর ফোনে ইউজ করলে আপনার সিমে তো সব নাম্বার চলে আসবে, রাইট? সো নাম্বারটা আসলে যেটা করবে ওই স্ক্যাম কল করতে পারে, যে ফর এক্সাম্পল যে তোমার ছেলে, ধরেন আপনার মাকে ফোন দিয়ে বলো তোমার ছেলে এখানে আসে, তাড়াতাড়ি 5 লাখ টাকা পাঠাও হসপিটালে, বা কিছু একটা বইলা দিছে, এরকম অ্যাভেলেবেল হয়। এবং আমি মানে স্ক্যাম নিয়ে একটু পরে কথা বলতেছি। সো এই জিনিসটা অনেক ঘটে। ইভেন আমি রিসেন্ট 2-3-4টা কেস পাইছি এরকম, যে ধরেন আমি পুলিশের সাথেও এই বিষয় নিয়ে কাজ করছি, আমি আমার ফরিদপুরে পুলিশের সাথেও কাজ করছি, যে হারাই গেছে, বলতেছে হারাই গেছে, তুমি আমাকে মুক্তিপণ পাঠাও এখনই হোয়াটসঅ্যাপ কই থেকে আসছে, ওই যে তার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ খুলছে, বা আপনার তার নাম্বার থেকে কল করছে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আপনার নাম্বার যদি পাই তাহলে আপনার কল করে আপনার কাছে টাকা দাবি করতে পারে, এটা হয়, অ্যাভেলেবেল হয় অনেক, রাইট। তার মানে এই প্রিপারেশনগুলো রাখতে হবে। এখন কথা হইছে যে আমরা দেখি যে অনেক ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়, আমরা ফেসবুকে কিন্তু দেখি যে আইডিয়া হ্যাক হয়েছে, টাকা পয়সা চাচ্ছে, মেসেজ করে টাকা পয়সা চাচ্ছে ফেসবুক মেসেঞ্জারের থ্রুতে, আবার অনেকে বলতেছে আলহামদুলিল্লাহ আমি আইডি ফেরত পাইলাম। প্রশ্ন হচ্ছে আইডি ফেসবুকের হ্যাক হয় কেন, কোন কোন ভুলে হ্যাক হয়? ফেসবুক তো হ্যাক হয় না। আচ্ছা, ফেসবুক আমরা দিয়ে দিই ওদের, নেও তুমি আমার ফেসবুক। কেমন? ফর এক্সাম্পল ধরেন আমি ফেসবুক কিভাবে দিয়ে দিই তাকে, আমি হঠাৎ করে দেখে যে আমার ফোনে, মানে আমরা দেখি না যে এখানে ক্লিক করো তোমার ভাগ্য দেখতে পারবা, হ্যাঁ, দেখি না যে তোমার ভাগ্যে কি আছে, বা তুমি লটারি জিতছো 10 কোটি টাকা, এই ধরনের লিঙ্কে ক্লিক করি না, এই ধরনের লিঙ্কের মাধ্যমে আমার ফেসবুক অ্যাক্সেস হইতে পারে। কিভাবে হইতে পারে? ধরেন আমি ফেসবুকে ফিশিং কোনো পাসওয়ার্ড টাইপ করলাম না, মানুষ বলে না যে আমি কিন্তু কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু ক্লিক করে আমি করি নাই, তার পরিবর্তে ফেসবুক হ্যাক হয়। কেন হয়? আমরা যখন ওই ধরনের লিঙ্কগুলোতে ক্লিক করি তো আমাদের একটা সেশন কুকি থাকে, যেটা ফেসবুক অথরাইজড করে যে তুমি একজন ইউজার উইদাউট পাসওয়ার্ডে। দেখবেন আমরা অনেক সময় ফেসবুকে লগ ইন করি, পাসওয়ার্ড লাগে না, হ্যাঁ, রাইট? সো কেন লাগে না? আমাদের যে একটা সেশন কুকি থাকে, সো আমাদের সেশনটা এই ফেসবুক চেনে যে না ও ভ্যালিড ইউজার। সো ওইটা যখন অ্যাটাকারের কাছে চলে যায় বা হ্যাকারের কাছে চলে যায়, ও তখন ওইটা দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করতে পারে। তো আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাক বা যে ফ্যাক্টর অথেন্টিকেশন থাক, কাজ নাই, অটোমেটিক লগ ইন করবে, কারণ ও তো দেখতেছে যে একজন অথেন্টিক ইউজার লগ ইন করতেছে, ফেসবুক তো দেখতেছে যে এটা, তাই না? সো এইভাবে একটা ওয়ে হইতে পারে। সেকেন্ড ওয়ে ফিশিং, সব থেকে কমন থিং ফিশিং। ফিশিং জিনিসটা কি? ফিশিং জিনিস বলতে হইতেছে মাছ ধরা, মানে মাছ ধরা বলতে টোপ দেওয়া আর কি। যেমন আপনাকে টোপ দিতে পারে যে কোনো, এখন মানুষ আস্তে আস্তে অ্যাওয়ার হইতেছে বিষয়গুলোতে। সো টোপ দেওয়া বলতে ধরেন আপনার পছন্দ হচ্ছে বিড়াল, সো এখন
এমন হ্যাটাকার কি করলো, আপনাকে একটা বিড়ালের এমন একটা ইনসিডেন্টে দিল, আপনার সফট হার্টেড, আপনি বিড়ালে ক্লিক করলেন, ক্লিক করে ঢুকে দেখলেন যে ফর এক্সাম্পল ক্লিক করার পর আপনাকে লগ ইন করতে বললো ফেসবুকে। ওকে, আপনি বললেন যে তাই তো লগ ইন করতে হবে। মানে আমি বিড়ালটা দেখলাম কোথায়, ফেসবুকে দেখলাম, আপনি ফেসবুকে মানে আপনি ক্লিক করছেন, হ্যাঁ আপনি ক্লিক করছেন, ক্লিক করার পর বিড়ালটা দেখতেছেন না, আপনি দেখার জন্য আপনাকে লগ ইন করতে হবে। মানে আমি ঠিক বুঝি নাই, ধরেন যে আমি ফেসবুক চালাচ্ছি, আরেকটা এক্সাম্পল দিই, না বিড়ালটা আমি দেখলাম কোথায় এটা বলেন আমাকে। আচ্ছা, বিড়ালটা দেখছেন, ধরেন আপনার বন্ধু আপনাকে পাঠাইছে, কোথায় পাঠাইছে? ফেসবুকে পাঠাইছে। আচ্ছা, ফেসবুকে মেসেঞ্জারে পাঠাইছে আমার বন্ধু, পাঠাইছে। আচ্ছা, আপনার বন্ধু আপনাকে পাঠাইছে, তাহলে আমি তো দেখতে চাইবই, যেহেতু আমার ফ্রেন্ড পাঠাইছে, আমি তখন ক্লিক করব। আচ্ছা, এটা আমি আরেকটু ভালো করে বলি আপনাকে। ধরেন আপনার বান্ধবী, আমি যেই জিনিসগুলো আমি আমার রিয়েল লাইফে দেখছি আমি সেই জিনিসগুলো বলছি। ওকে, আপনার বান্ধবী, এটা আপনার বান্ধবীকে একজন নক করছে, মেসেজ করছে তার ছবি দিয়া, যে তোমার একটা পর্ন ভাইরাল হয়েছে। ওকে ওকে, ইট ক্যান বি হ্যাপেন, ইটস ভেরি মাচ পসিবল। বা তোমার একটা এআই দিয়ে কেউ তোমার একটা নোটস পিকচার বানাইছে। তো এখন ওর তো আর মাথায় নাই যে আমি কোথায় আছি, আমার ওটা দেখতে হবে। সো আমি ক্লিক করছি, আমার ওই ছবি আর আসতেছে না আমার সামনে, তো আমাকে আসতেছে কি একটা পপ আপ আসতেছে, ফেসবুক লগ ইন পেজ। তো ও কি করতেছে, ওর ক্রেডেন্সিয়াল দিয়ে লগ ইন করতেছে, তাই না? লগ ইন করতেছে, ও আবার ওর ফেসবুকে ব্যাক যাইতেছে, কোনো কিছু দেখতেছে না। সো ও ভাবতেছে যে তাই আমার ফেসবুকে তো আসছি, কিন্তু ওর ক্রেডেন্সিয়াল চলে গেছে হ্যাকারের কাছে। সো দ্যাটস কল্ড ফিশিং। ও তো ইচ্ছা করে দিয়ে দিল, ওই যে যখন ফেসবুকের পপ আপটা আসছে ছবিতে ক্লিক করার পরে, তখন ও নিজে আবার টাইপ করে দিছে যে আইডি পাসওয়ার্ড, তার মানে নিজে থেকেই দিয়ে দিছে। ওকে, সো এইটা একটা কমন ইস্যু, এবং এইটা চেইন অ্যাটাক হয়। মানে চেইন অ্যাটাক কিভাবে হয়, ধরেন আমি দেখছি যে একটা ছেলে প্রায় 150 থেকে 200 ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে। একটা ছেলে 150 থেকে 200 ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে। ইভেন কিভাবে করছে আমি সেটাও বলছি। সেম থিং, প্রথমে আপনার অ্যাকাউন্ট হ্যাক করছি ফিশিং করে, ও কি করতেছে, ওর অ্যাকাউন্ট দিয়ে ওর যত ফ্রেন্ড আছে তাদের ওই লিঙ্কটা পাঠাইতেছে, এবং তখন ট্রাস্টেড আমার বন্ধু পাঠাইছে রে ভাই। সো আমি ক্লিক করে ঢুকা দেখে ফেলছি, দেন আমারটাও গেল, ওর ফ্রেন্ড সার্কেলকে দিয়ে আবার চেইন করতে 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 একটা বিশাল পরিমাণ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে। মানে একটা কোনোভাবে হ্যাক করতে পারলেই তো ওর নেটওয়ার্কে যারা আছে সবাইকে হ্যাক করতে পারবে। কারণ আমার ইনবক্সে যদি আমার কোনো ফ্রেন্ড আমাকে কোনো একটা কিছু লিখে বলে যে এটা ক্লিক কর অথবা কিছু একটা কর, আমি তো করবো, কারণ আমি তো দেখতেছি এটা ওর ইয়ে থেকে, প্রোফাইল থেকে আসছে এবং আমার পার্সোনাল মেসেঞ্জারে আসছে। এক্স্যাক্টলি, আমি এরকম একটা কেস পাইছি এবং আমি নিজে হ্যান্ডেল করার চেষ্টা করছি, বাট এটা আসলে পুলিশ বা এরা ছাড়া আসলে হেল্প, মানে তাদের হেল্প পাওয়া ছাড়া একটু টাফ টু ট্রেস দেম। ওকে, তাহলে 2 নাম্বারটা বললেন হচ্ছে আপনার ফিশিং। আর কেন ফেসবুক আইডি হ্যাক হয়? আর হইতে পারে ধরেন আমি ক্র্যাক সফটওয়্যার ইউজ করছি, ক্র্যাক সফটওয়্যার যেটা অ্যাকচুয়ালি ম্যালেসিয়াস কোনো সফটওয়্যার বা কোনো স্পাইওয়্যার আমি আমার নিজের অজান্তে আমার ফোনে আমার কম্পিউটার ইনস্টল করে ফেলছি, যেটার কারণে আমার সিস্টেমের সব ক্রেডেনশিয়াল বা আমি কি টাইপ করতেছি বা কি লগআর ইনস্টল করে ফেলা। সো এই ধরনের কোনো ম্যালেসিয়াস সফটওয়্যার বা কোনো কিছু ইনস্টল করে ফেলা হচ্ছে আমাদের ফেসবুক হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে। ইভেন আমরা কিন্তু অনেক সময় .apk নামে একটা ফাইল ডাউনলোড করি, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য। .apk আমরা প্লে স্টোরে যাই না, গুগল থেকে ডাউনলোড করি। সো এই ধরনের অ্যাপ্লিকেশন সব থেকে বেশি কারণ হইতেছে ফোন হ্যাক হওয়ার। ও আচ্ছা আচ্ছা, মানে আমরা যদি কোনো অ্যাপ ইনস্টল করি এটা তো আসলে আমাদের ওই প্লে স্টোর থেকে করা উচিত। প্লে স্টোর থেকে অবশ্যই। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা গুগল থেকেও করি। ওই জায়গাটাই তো, ওই গুগল থেকে করলে আপনি .apk নামে একটা ফাইল দেখবেন যে আপনি ডাউনলোড করেন, আপনারা যখন ডাউনলোড করবেন তখন দেখতে পাবেন যে .apk হয়। সো মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে সেফ থাকতেও পারে, নাও পারে। বা আমরা IDM ইউজ করি, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। রাইট। IDM এ হইতেছে সব থেকে বেশি র্যানসমওয়্যার অ্যাটাক হয়, সব থেকে বেশি কম্পিউটার কম্প্রোমাইজ হয় হচ্ছে এই IDM এর মাধ্যমে। IDM এর মধ্যে এটা কম্প্রোমাইজ করা থাকে, বাইন্ড করা থাকে, ম্যালওয়্যারটা ওই IDM এর মধ্যে বাইন্ড করা থাকে। যখন আপনি ওইটাকে ডাবল ক্লিক করেন তখন আপনার সিস্টেমে অটোমেটিক ইনস্টল হয়ে আপনার সিস্টেমটা পুরো কম্প্রোমাইজ হয়ে যায়। তাহলে ধরেন এখন যদি কেউ IDM করতে চায়, ডাউনলোড করতে চায়, এটা তো মূলত যে ভিডিও ডাউনলোড করার জন্য এটা আমরা ডাউনলোড করি। এখন এটা তো গুগল থেকে নিতে হয়, তাহলে আমরা কিভাবে বুঝতে পারবো যে কোন জিনিসগুলো অথেন্টিক আর কোন জিনিসগুলো অথেন্টিক না? বোঝার উপায় কি আসলে? আই উড সে আসলে ইন্টারনেটে এই জিনিসটা বোঝা একটু টাফ, যে হ্যাকার তো লাইক সবকিছু সেমই রাখার চেষ্টা করে, বাট কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আসলে অথেন্টিক বা মানে সবাই ইউজ করতেছে এমন সাইট থেকে ডাউনলোড করা বেটার। রিপোর্টের সাইট থেকে
মানে এই ধরনের সাইটগুলা ইউজ করা উচিত। আদারওয়াইজ আই উড প্রেফার যে আমাদের ভাই আইডিএম দরকার নেই, আমি নর্মাল ডাউনলোড করি। তো মানে মানুষ তো আসলে এগুলো শুনবে না, মানুষ তো ফ্রি লাগবে না, আমার তো ভাই ফ্রি লাগবে, আমি টাকা দিয়ে কেন কিনবো, এবং উইন্ডোজও আমরা ফ্রি চালাই। সো আসলে আসলে নর্মাল ইউজারদের জন্য আসলে টাকা দিয়ে কেনা তো আসলে সম্ভব না। এই আর কি। তাহলে মানে আপনি যতগুলা বললেন এর বাইরে কি আর কোনো কারণ আছে যে ফেসবুক আসলে কেন হ্যাক হয়? আমরা Xiaomi 123 ইউজ করি, ফোন পাসওয়ার্ড Xiaomi 123 এরকম। সবথেকে বেশি যদি কেউ মানে সবথেকে বেশি হ্যাক হয় হইতেছে কমন পাসওয়ার্ডের জন্য। কমন পাসওয়ার্ড, অনেক কমন পাসওয়ার্ড ইউজ আমরা করি। কমন পাসওয়ার্ড এখন এটার চাহিদা আস্তে আস্তে কমে গেছে, মানে ধরেন কমন পাসওয়ার্ডে ব্রুট ফোর্সিং অ্যাটাকগুলো এখন আর হয় না আগের মতো, বাট আগে হইতো। বাট কমন পাসওয়ার্ড, গেসিং পাসওয়ার্ড, গেস অ্যাটাক, এই ধরনের অ্যাটাকের মাধ্যমে কমন পাসওয়ার্ডগুলো কেমন থাকে? ফর এক্সাম্পল দেখেন, আমি আসলে কি ভালোবাসি, রাইট? আমি যেমন আমার নাম ভালোবাসি, আমি আমার পাসওয়ার্ডে নাম ইউজ করি। সো আমি নাম ইউজ করলাম Xiaomi@123। সো একজন অ্যাটাকার আইসা কিন্তু এই জিনিসগুলো ট্রাই করে, যে কমন যে পসিবল পাসওয়ার্ডগুলো সেগুলো ইউজ করে। এগুলো আমরা তারপরে মাই নেম ইজ শাওন, হ্যাঁ মাই নেম ইজ শাওন, সো ধরেন বা এই ধরনের যেগুলা, এই যে বা আমার প্রেমিকার নাম দিয়ে রাখছি। সো এই ধরনের পাসওয়ার্ডগুলা বেশি মানে হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে, কারণ হইতেছে যে অ্যাটাকার এসে এই নর্মালি প্রথম অবস্থায় এইগুলাই ট্রাই করে। সো আরেকটা বিষয় আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এইটা আমি নিজে ফেস করছি, আমি নিজে পাইছি তাদের অ্যাকাউন্ট, আমি পরে অ্যাকাউন্টগুলো ব্যাকও দিয়ে দিছি। এইটা হচ্ছে ভাই, আপনি যখন আপনার ফোন নাম্বার আছে না, আপনার ফোন নাম্বার আছে না, আমরা তো ফোন নাম্বারটা উঠাই না। আমরা ধরেন ফোন নাম্বার কি হয়, আমাদের ফোন নাম্বার যদি একটা নাম্বার অনেকদিন বন্ধ থাকে তাহলে কি হয়, ওটা কিন্তু রিপ্লেস করে, তাই না, সিম কোম্পানি। তো আপনি আপনার সিম দিয়া ফেসবুক ফরগেট পাসওয়ার্ড যখন দিতে যাবেন, তখন আপনার সিম দিয়ে আপনি একটু সার্চ করে দেখেন, আপনার ওইখানে একটা মাল্টিপল অ্যাকাউন্ট আসবে, আপনার অ্যাকাউন্ট বাদে অন্য অ্যাকাউন্টও চলে আসে। সো সেই অ্যাকাউন্টগুলো আপনি রিকভার করতে পারেন অটোমেটিক্যালি। হ্যাঁ, আমি রিসেন্ট কেস হইতেছে, আমি আমার নাম্বার দিয়ে আমি ফরগেট মারতে গেছি, যাই দেখি আরেকজনের অ্যাকাউন্ট। এটা কিভাবে হয়, মানে আমার নাম্বার দিয়ে সে কিভাবে ফেসবুক? এটা আসলে ধরেন আপনার নাম্বারটা হয়তো আগে সে ইউজ করতো, সে অনেকদিন ইউজ করে না, আপনাকে রিপ্লেস করে আপনার কাছে সেল করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে ওই যে আপনার টেলিকম্পানি গুলা যেগুলা করতেছে আর কি, এটা একটা কেস হইতে পারে। এরকম একটা কেসে আপনার নাম্বার ইউজ করছে সে, এখন তার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে বা তার আগে যে ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করতো সেই অ্যাকাউন্টটা আপনার কাছে রয়ে গেছে। সো এখন রয়ে গেলে যেটা হবে, তো হইতে পারে দেখেন পসিবল কেস কি কি হইতে পারে, আপনি ফেসবুকটা ইউজ করতেছেন না, আপনি ফেসবুকের কথা ভুলেই গেছেন এই ফেসবুকের কথা, কিন্তু আপনার এই ফেসবুকের মধ্যে আপনার কিছু কিছু জিনিস, সাসপেসিয়াস বলবো না, প্রাইভেট বা প্রাইভেসি কিছু জিনিসপত্র আছে, সেইগুলা ও নিয়ে চাইলে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে বা সেটা পাবলিকও করে দিতে পারে। সো এইটা খুব, বা আপনার দিয়ে টাকাও চাইতে পারে আপনার অ্যাকাউন্ট দিয়ে। সো যখনই আমাদের ফোন নাম্বার থাকবে, আমরা ফোন নাম্বারটা দিয়ে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে ওইখানে আমাদের নাম্বার দিয়ে সার্চ করে, যে অপশনটা আসে যে তোমার ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, এখানে গিয়ে সার্চ করে আমাদের এইটা ভেরিফাই চেক করে দেখতে হবে, যদি থাকে আমরা নিজেরাই ওটাকে রিকভার করে ডিলিট করে দেওয়ার চেষ্টা করব। সো এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি দেখছি, আমি 2-3টা কেস আমার কাছে আসছে। দেন আমি চট্টগ্রামের একজনের অ্যাকাউন্ট এভাবে পাইছি। দেন আমি তার ফ্রেন্ডকে নক করে তার নাম্বার নিয়ে আমি তার কাছে অ্যাকাউন্ট টেক ওভার করছি। আচ্ছা, ধরেন আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ছবি ইউজ করি, সেটা মেসেঞ্জারে হতে পারে, সেটা আপনার হোয়াটসঅ্যাপে হতে পারে, ফেসবুকে হতে পারে, এবং এই ছবিগুলো আমরা অনেক ক্ষেত্রে ডিলিট করে দিই, তাই না? তো এরকম কি পসিবল যে আমি কোনো ছবি ডিলিট করে দিছি, আমার মনে হয় আমি ডিলিট করে দিছি, কিন্তু কোথাও না কোথাও ছবিগুলো রয়ে গেছে, এটা কি পসিবল? আচ্ছা, পৃথিবীতে আমরা যাই ডিলিট করি তা কখনোই ডিলিট, মানে আমরা জানি যে ডিলিট, বাট ডিলিট হয় না, কোথাও না কোথাও থেকেই যায়, কোথাও না কোথাও। ধরেন আপনি যেটা বললেন ছবি ডিলিট করেছে, ধরেন আমার ফোন থেকে আমি সবকিছু ডিলিট করলাম, ধরেন আমি একটা ক্রাইম করছি, রাইট? তো আমি এখন আমার ফোন থেকে সব ডিলিট, এখন আমার ফোনের এই ডেটাও রিকভারেবল, সেটা ফরেনসিক করে আমি এই ডেটাগুলো পাবো যদি আমার এই ডেটা রিপ্লেস না হয়, অর্থাৎ আমার এই ডেটার জায়গায় অন্য কোনো ডেটা দিয়ে রিপ্লেস না হয়, যে স্পেসটা আছে সেই রিপ্লেস না হয়, তাহলে আমি এই ডেটাটাকে রিকভার করতে পারবো। আর আমরা যেমন ধরেন ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপ থেকে আনসেন্ড করে দিই কোনো কিছু সেন্ড করে, সো এইটা কিন্তু কোথাও না কোথাও রয়ে যায়, যেমন হোয়াটসঅ্যাপের সার্ভারে থাকতে পারে, বা আমরা অনেক সময় গুগল ব্যাকআপ নিয়ে থাকি, আমার ফোনের ব্যাকআপ থাকে। সো যখন আমরা ব্যাকআপটা নিয়ে থাকি তখন ওই ব্যাকআপ থেকেও এটা আসলে ফরেনসিক করে রিকভার করা পসিবল। সো যাই আমরা ডিলিট করি, কোনো কিছু পার্মানেন্টলি ডিলিটেবল না, সব কিছু ইন্টারনেটে কোথাও না কোথাও রয়ে গেছে। এখন এটা ধরেন যে প্রাইভেট যদি কোনো কিছু থাকে কারো, ডিলিট করে দিল, এখন এটা কি তার আশেপাশের লোকজন চাইলে কি
ধরেন তার আশেপাশে লোকজন কেউ হ্যাকার আছে, তারা চাইলে কি এটা রিকভার করতে পারবে, নাকি এটা কমপ্লিটলি কোম্পানির কাছে রয়ে যায় যে না এটা আসলে থাকে ইন্টারনেটে, বাট আপনার চিন্তার কারণ নাই, এটা আপনার লোকজন চাইলেই বের করতে পারবে না? চাইলেই বের করতে পারবে না, পারবে এরকম না ব্যাপারটা, যে চাইলাম আর আমি ডিলিটটা বের করে ফেললাম। সো ইউ হ্যাভ টু এক্সপার্ট অন দিস ফিল্ড। ফর এক্সাম্পল আপনি ফোনটা ডিলিট, ডেটা ওইখান থেকে ডিলিট হয়েছে বা ওই ফোনে কিছু নাই, সো আপনি ফোনটা কম্প্রোমাইজ ভাঙা অবস্থায় রয়েছে, তো ওইটাকে আপনি ধরেন ফরেন্সিকের মাধ্যমে বা যেটা ইনভেস্টিগেট করার সময় যে জিনিসপত্রগুলো করে, যেমন ধরেন কোনো একটা অকারেন্স হয়েছে, সেখানে ফোন পাইছে, সো ওইটা কিভাবে রিকভার করে ডেটাগুলো ফরেন্সিক করে বের করে। সো এই ধরনের টেকনিকগুলো ব্যবহার করে মেনলি রিকভার করা। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ধরেন অনেকে ফোন বিক্রি করে দেয়, তাদের শখ হচ্ছে নতুন নতুন মডেলের ফোন কেনা, নিজের ফোন ধরেন 6 মাস 1 বছর ব্যবহার করে, ফোনটা বলে যে ঠিক আছে আমি বিক্রি করে দিচ্ছি, মানে সেকেন্ড হ্যান্ড ফোনের কোম্পানি যে মানে যে ইন্ডাস্ট্রিটা আছে, অনেকের এটা শখ। ধরেন যে কারো পার্সোনাল ফোনে তার ফটো, তার ভিডিও, পার্সোনাল জিনিসপত্র থাকে, এখন সে চিন্তা করলো যে আমি তো নতুন মডেলের একটা ফোন কিনবো, তাহলে এগুলো সব আমি ডিলিট করে দিয়ে আমি বিক্রি করে দেই, হয়তো বা অনলাইন কোনো দ্বারা যে বিক্রি করে দিল, এটা কেউ না কেউ তো পাবে। এখন ধরেন এমন কারো হাতে গেল যে টেকনিক্যালি সাউন্ড অথবা সে জিনিসগুলো জানে, তাহলে কি সেখান থেকে এগুলো সে রিকভার করতে পারবে? ভেরি মাচ পসিবল। আসলে সে পায় না ডেটাগুলো, কারণ ডেটাগুলো আসলে রিপ্লেস হয়েই যায়। সো মোস্ট অফ দ্য কেসেস এইসব কেস ঘটে না, বাট হতে পারে, ইটস পসিবল। মানে কোন কোন ক্ষেত্রে পসিবল, মানে যদি আমাদের বলেন। ধরেন ফর এক্সাম্পল আমি ফোন মানে সেল করে দিছি, বাট আমি ফোন ঠিকঠাক সবকিছু রিমুভ করে দিই নাই, বা আমি জাস্ট ডিলিট করে দিছি, ফ্যাক্টরি রিসেট মারি না, এইসব ক্ষেত্রে হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সো হবে। মানে ডিলিট করে দিলে কি আবার কি করতে হবে? ফ্যাক্টরি রিসেট মারে, তো ফ্যাক্টরি রিসেট যখন মারে তখন আসলে চলে যায়। বাট এই ফ্যাক্টরি রিসেট যদি আমি না মারি, আমি যদি শুধু ডিলিট করি, তাহলে পসিবল, পসিবল। তখন দেখা যেতে ফরেনসিক করে সে রিকভার করতে পারে। ও, বাট যারা সাধারণ লোকজন তারা তো ধরেন যে জাস্ট ডিলিটই করে, তারা তো আর ফ্যাক্টরি রিসেট করে না। আমি যতদূর দেখছি সবাই মারে। মোস্ট অফ দ্যাম। আচ্ছা, মানে যারা বিক্রি করে তারা মারে আর কি, তারা জানে করে দেয়। আচ্ছা, আর একটা কমন জিনিস আমাকে এটা একটু বলেন, এটা আমার আশেপাশে অনেকেই বলছে যে অনেক ক্ষেত্রে আমরা ধরেন ফ্রেন্ডদের ভিতরে আলোচনা করতেছি কোন একটা প্রোডাক্ট নিয়ে, এর কিছুক্ষণ পরে আমি ওই প্রোডাক্ট ফেসবুক অ্যাড দেখি। ওয়েল, ইটস ইন্টারেস্টিং। ওকে, এটা আসলে কেন হয়? ফেসবুক, আমরা যখন ফেসবুক ইনস্টল করি, ফেসবুকে পারমিশন দিই, আমরা অনেক সময় দেখবেন আমরা পারমিশনগুলো চেক করি না যে আমরা কিসের পারমিশন দিচ্ছি, রাইট? ভাই, ফেসবুকে আমাদের মাইক্রোফোনের পারমিশন নিয়ে কোনো কাজ আছে? নাই তো। কিন্তু ফেসবুক কিন্তু আমাদের মাইক্রোফোন পারমিশন নেয়, কারণ তারা আমাকে শুনতে পায়, আমরা কি কথা বলে আমরা শুনতে পাই, তারা আমাদের অ্যালগরিদমকে ট্র্যাক করে এইভাবে। সো ফেসবুক আমাদের বা ফেসবুক, গুগল, ওদের কিন্তু আমাদের মাইক্রোফোন অ্যাক্সেস দরকার নেই, রাইট? তো আমাদের মাইক্রোফোন অ্যাক্সেসগুলো পাই। সো মাইক্রোফোন অ্যাক্সেস পেলে এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে তারা আমাদের অ্যাডগুলো শো করে। সো আমরা যখনই নট অনলি ফেসবুক, নট অনলি এই জিনিসপত্র, আমরা যাই ভাই, আমরা যেই জিনিসই ইনস্টল করি আমরা ফোনে, যখন আমাদের পারমিশন চাই, আমরা দেখবো যে আসলে আমরা কিসের পারমিশন দিচ্ছি। ধরেন গ্যালারিতে আমি গ্যালারিতে ঢুকতেছি, বাট আমার লোকেশন চাচ্ছি। লোকেশন তো আমার ওকে দেওয়ার দরকার নেই, আমার লোকেশন ওর নিয়ে কী করবো, কাজ আছে কোনো? সো ধরেন আমি গেম বা কিছু ইনস্টল করতেছি, ওর আমার লোকেশন দিয়ে কাজ নাই, সো আমার লোকেশন কেন দিচ্ছি? সো এই যে আমরা পারমিশনগুলো, এগুলো আমরা নিজেরাই প্রোভাইড করি। এবং আপনি দেখবেন যে ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন মোটামুটি অনেক বড়, বিশাল বড়। হ্যাঁ। সো ওই টার্মস অ্যান্ড কন্ডিশন তো ভাই আপনি পড়বেন না, ওর মধ্যে লেখাই আছে, লিখে দিছে, কিন্তু আপনি তো ভাই পড়বেন না। সো আপনি যেহেতু পড়বেন না, তো ওরা ভাই লিগেল, আপনি জেনে শুনেই করছেন কাজটা, তাই না? ওদের আপনি মানে এগেইনস্টে আপনি মানে এটা কি করা যায় যে আমি আমার ফেসবুকের অডিও পারমিশন চাচ্ছে বাট আমি দিব না, বাট তারপরে সাবমিট করলে আমি অ্যাকাউন্ট খুলতে পারবো? পসিবল। ওকে, পসিবল। বা আপনি ঢুকে আপনি সেটিংসে গিয়ে দেখতে পারবেন যে আপনার মাইক্রোফোন কোথায় কোথায় পারমিশন দেওয়া আছে, ওই জিনিসগুলো একটু দেখে নেবেন। ওকে, তার মানে এইটার মাধ্যমে আসলে ওরা শুনতে পায় এবং শুনে তারপর আমাদের অ্যালগরিদমটাকে ট্র্যাক করে, ইন্টারনাল যে ওদের অ্যালগরিদম আছে সে অনুযায়ী অ্যাডগুলো ডিসপ্লে করতে থাকে। আমাদের আসলে প্রত্যেকটা স্টেপই তারা ফলো করে। এখন আমরা আসলে কি করবো? আমরা ফ্রি, দেখেন ভাই, আমাদের ফ্রি দিচ্ছে ফেসবুক, কেন দিচ্ছে? ওয়াই? আপনার মানে প্রশ্ন আসতে পারে না যে ফেসবুক কেন আমাদের ফ্রি দিচ্ছে, কেন আমরা মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ধরেন আপনি অ্যাড রান করেন, এটা থেকে ফেসবুকের লাভ হইতে পারে। আমি অ্যাড রান করি, আমার অ্যাকাউন্ট দিয়ে ফেসবুকের লাভ আছে, বাট যারা অ্যাড রান করে না তাদের কি লাভ? ফেসবুকের ডেটা, অল অ্যাবাউট ডেটা।
আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমাকে বলেন যে আমরা যে ফিশিং এর কথা বললেন, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ইমেল পাই যে এত লটারি তুমি জিতেছো, কিংবা আমরা এসএমএস পাই। এরকম কি কোনো ওয়ে আছে দেখে বোঝার মতো যে এইটা আসলে ফিশিং হতে পারে? হ্যাঁ, এটার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়ে হইতেছে ফরম্যাটিংটা বোঝা। ওকে। ফরম্যাটিং বলতে ধরেন আপনাকে ইমেইল করছে, সো ইমেইলের ফরম্যাটটা যেইখান থেকে আসার কথা, যে ফরম্যাট আসার কথা সেই ধরনের ফরম্যাট না, মানে বানান ভুল আছে, স্ট্রাকচার আলাদা, সো এই ধরনের জিনিসগুলো দেখা যায়। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে আপনার যে ধরেন আছে হইতেছে support@xiaomi.com, ফর এক্সাম্পল support@facebook.com। সো অ্যাটাকার যেই টেকনিকটা ইউজ করতে পারে সেটা হচ্ছে, ধরেন আমরা ফেসবুক থেকে ইমেল আসছে, তখন আপনি ডোমেনটা চেক করতেছেন যে support@facebook.com, সো এখান থেকে আসছে আমার, কিন্তু FACEB00K, হ্যাঁ, ওখানে ও নাই, ওখানে 00 ইউজ করছে। সো এই জিনিসগুলো নোট করা, মানে যেই ব্যাংক থেকে আসার কথা বা যেই সাইট থেকে আসার কথা সেই সাইটের ডোমেইন ঠিক আছে কিনা, সো এইটা চেক করলে আপনি বুঝতে পারবেন আসলে ফিশিং মেইল না। মানে কোনো না কোনো খুঁত থাকবে। হ্যাঁ, কোনো না কোনো খুঁত থাকবে, 100%। ওইটা একটু কেয়ারফুল হয়ে তারপরে লিংকে ক্লিক করা। অনেক সময় এরকম হতে পারে, ধরেন লোগো, ওকে, লোগোতে কোম্পানির লোগো আর এই লোগো সেম আছে, মধ্যে আপনার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সেম, বাট দেখা যাইতেছে আই একটা থেকে ডট আর একটা থেকে বড় হাতে যেটা এল, তাই না, ওই এলটাকে বড় হাতের আই দিয়ে রিপ্লেস করা। সো এইরকম হতে পারে, তো এলটাকে আই দিয়ে রিপ্লেস করা, সো এরকম কেস হতে পারে। সো আচ্ছা, মানে আপনি যেটা বললেন যে কোনো না কোনো খুঁত থাকবেই, ধরেন যদি কেউ ওখানে ক্লিক না করে তাহলে কোনো রিস্ক আছে কিনা? না, তাহলে কোনো রিস্ক নেই। ক্লিক না করলে রিস্ক, ক্লিক না করলে কোনো রিস্ক। ওকে, তার মানে আমরা ক্লিক করার আগে অনেক কেয়ারফুলি দেখে নেয়া যে আমি কোনো না কোনো রকমের প্রবলেম পাচ্ছি কিনা, অথবা আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছে কিনা, যদি হয় তাহলে ক্লিক করার দরকার নেই। বিশ্বের সব থেকে বড় বড় হ্যাকিং যা হয়, মোস্ট অফ দ্য কেসেস ফিশিং এর মাধ্যমে হয়। বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং জানেন সবাই, বাংলাদেশ ব্যাংক হ্যাকিং পারফর্মই হয় ফিশিং এর মাধ্যমে। আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক ক্ষেত্রে যেটা হয় যে, যেমন ধরেন আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম যে যদি হ্যাক না করতে চাই কি কি করব। ধরেন হ্যাক হয়ে গেছে, আমার অনলাইন ব্যাংকিং এর ক্রেডেনশিয়াল কেউ পেয়ে গেছে, অথবা বিকাশের ক্রেডেনশিয়াল কেউ পেয়ে গেছে, আমি বুঝতে পারছি দেওয়ার পরে, অথবা ফিশিং একটা লিঙ্কে ক্লিক করার পরে আমি বুঝে গেছি যে আমি তো এটা দিয়ে ফেলছি, তখন আমি কি করব? তখন আসলে আমাদের ইমিডিয়েটলি সাপোর্টে যোগাযোগ ছাড়া কোনো বই নেই, সাপোর্টে যোগাযোগ করতে হবে ইমিডিয়েট। ওই যে শুরুতে যেটা বলে যে চেঞ্জ করে ফেলা, এই পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে ফেলা। আচ্ছা, আমি তো দিয়ে ফেলছি। ওকে, ধরেন আমি হচ্ছে আরো পরে বুঝতে পারছি আমার কাছ থেকে টাকা পয়সা সব চলে গেছে, অনলাইন ব্যাংকিং থেকে, বিকাশ থেকে, অথবা ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, এখন কি করা যাবে? দেখেন, ফেসবুক আইডি যদি হ্যাক হয়ে যায়, যদি পাসওয়ার্ড, ইউজার নেম সবকিছু চেঞ্জ করে ফেলে, তাহলে ইটস টু হার্ড টু গেট ব্যাক। বাট যখন ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করে, তখন আমাদের মেইল একটা ইমেল আসে যে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ অর লাইক দিস, তখন একটা লিঙ্ক দেয়, তো ওইটাতে ক্লিক করেই একটা ওয়ে টু গেট ব্যাক। ওকে, আবার অনেকে অনেকভাবেতে রিকভার করে, যাদের ফেসবুকের একদম সরাসরি ফেসবুকের সাথে ওই যে অ্যাড ম্যানেজারের থ্রুতে যোগাযোগ করে, সো এভাবে করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি বলতেছেন যে টাকা চলে গেলে কি করবো, তাই না? চলে গেলে, টাকা চলে গেলে আসলে এইটা খুব লেস পসিবল যে টাকা ব্যাক পাওয়া, এটা পাওয়াই যায় না ব্যাক। ধরেন 95% আপনি পাবেন না, বাট আমি মানে স্ক্যাম নিয়ে তো কথা হচ্ছে, যে টাকা পয়সা নিয়ে, সো আমি একদম বড় স্ক্যাম আমার কাছে আসা দু একটা কেসের কথা আমি আপনার সাথে একটু শেয়ার করি, এটা অনেকের হেল্প হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে এখন সব থেকে বড় এবং বেশি স্ক্যাম হইতেছে এই স্ক্যামটা, এবং এই স্ক্যামের কারণে মানুষ নট অনলি 1 লাখ 2 লাখ টাকা হারাইতেছে। আমার চেনা একজন আছে, দুইজন ব্যক্তি, একজন ব্যাংকের, আরেকজন হচ্ছে এমনি হচ্ছে ধরেন একটা শপের হইতেছে ম্যানেজার, মোটরসাইকেল শপের ম্যানেজার। উনি একজন হারাইছে 40 লাখ টাকা। 40 লাখ টাকা? 40 লাখ টাকা উইথিন 15 ডেজ। 15 ডেজ? আরেকজন 72 লাখ টাকা। 72 লাখ টাকা হারাইছে? হ্যাঁ, শুধু এই স্ক্যামটার মাধ্যমে বাংলাদেশের সব থেকে পপুলার স্ক্যামিং চলতেছে। এটা কি স্ক্যাম? এটা হচ্ছে একটা ইটস কাইন্ড অফ পুঞ্জি স্ক্যামিং। আপনাকে আমি একটু বলি, আপনাকে প্রথম অবস্থায় যেটা করবে, একদম কেয়ারফুলি শুনেন সবাইকে আমি বলছি, এইটা আসলে মাস্ট এটা অ্যাভয়েড করবেন, খুব ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে, প্রথমে আপনাকে কি করবে, আপনাকে প্রথমে একটা টাস্ক দিবে। আপনার ফোনে মেসেজ আসতে পারে, আপনার ইমেইলে মেসেজ আসতে পারে, বা আপনাকে টেলিগ্রামে নক করতে পারে, বা আপনাকে দেখবেন অটোমেটিক্যালি আপনি একটা গ্রুপে অ্যাড হয়ে গেছেন। গ্রুপের ব্যাপারটা পড়ে যাচ্ছি। আপনার কাছে প্রথমে তারা মেসেজ করবে, মেসেজ করে বলবে যে তুমি এই টাস্কটা কমপ্লিট করো, তুমি 200 টাকা পাবা, ঠিক আছে? তো আপনার টাস্ক দিবে কি, আমি আপনাদের বলি, টাস্ক দিতে পারে আপনাকে ইনস্টাগ্রামে তাকে ফলো দিয়ে শেয়ার করে স্ক্রিনশট পাঠাইতে বলে,
বা যে কোনো সিম্পল টাস্ক যার জন্য 200 টাকা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, দেন আপনি ওটা করবেন, আপনাকে 200 টাকা পাঠাই দিবে বিকাশ নগদ, তো আপনাকে 200 টাকা পাঠাই দিবে। তারপর আপনাকে সেকেন্ড টাস্ক দিবে, সেকেন্ড টাস্ক আরেকটু হার্ড, 5টা অ্যাকাউন্ট দিয়ে লাইক দাও বা আরেকটু হার্ড টাইপস, তখন আপনাকে আরো ধরেন 500 টাকা পাঠাই দিছে। তারপরের স্টেপে যাবে, তারপর স্টেপে যায় আপনাকে আরো 1500 টাকা পাঠাবে, আপনার পাশে মোটামুটি 2-3 হাজার টাকাও খরচ করতেছে। খরচ কইরা তারপর আপনার তো ট্রাস্ট হয়ে গেছে, ট্রাস্টেবল আপনি, রাইট? তো এখন আপনি তো টাকা পাইতেছেন, আপনার একটা বিশ্বাস আছে আমি টাকা পাইতেছি, তখন আপনাকে আরেকটা টাস্ক দিবে যে তুমি যদি এই টাস্কটা করো আর এখানে যদি তুমি 10,000 টাকা ইনভেস্ট করো তুমি ডাবল পাবা। মানে টাস্কটাও করতে হবে, 10,000 টাকা ইনভেস্টও করতে হবে। তুমি ইনভেস্ট করবা, এটা প্যাকেজ, তুমি যদি নিতে চাও তাহলে তোমাকে এখানে 10,000 টাকা ইনভেস্ট করলে তুমি ডাবল পাবা। ওকে, সো ডাবল পাবা, এবং এই ডাবল পাওয়ার লোভে সে কি করে 10,000 টাকা ইনভেস্ট করে, তো ওইখান থেকে কিছু প্রফিট তাকে দেয়, দেওয়ার পর তার টাস্কটা আরো থাকলো যে না আমার টাকা আসতেছে। কিভাবে ইনভেস্টটা করে? ধরেন বিকাশে তাকে পাঠাইছে টাকাটা, 10,000 টাকা তাকে পাঠাইছে, পাঠানোর পর সে ওয়েবসাইটে দেখতে পাইতেছে সে হইতেছে 10,000 টাকা দিছে, ইনভেস্ট করছে, ওরা জাস্ট চেঞ্জ করে ওয়েবসাইটে আপডেট করে দিচ্ছে, আপডেট যে আপনার টাকা পাইছে। এটা ওয়েবসাইট হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে ভাই, ওয়েবসাইট হইতে পারে, ফেসবুকে দেখতে পারেন আপনি, বা আপনি টেলিগ্রামে দেখতে পারেন। তো এটা দেখার পর সেটা কি করবে, দিল টাকাটা, তো টাকাটা দেওয়ার পরে সে আবারও মানে সে টাকা কিছু টাকা ব্যাক পাবে, মানে কিছু প্রফিট পাবে। ধরেন সে 10,000 দিচ্ছে, 10,500 টাকা পাঠাই দিল, 10,500 ধরেন পাঠাই দিল তাকে, তো দেন সে আরো যাবে 25,000 বলে, তারপর আবার আরেকটা প্যাকেজ আসবে 25,000 যখন করবে তখন 25,000 তাকে পাঠাবে না, বলবে যে তুমি তাহলে একটা কাজ করো, তুমি আমাদের আরেকটা প্যাকেজ আছে যেখানে 50,000 টাকার প্যাকেজ, তুমি এটা করলে তুমি আরো 10,000 টাকা বেশি পাবা। সো একটা পর্যায়ে গিয়ে প্রথম ধরেন 25,000 টাকা সে পাঠাবে, পাঠানোর পরে 25,000 থেকে কিছু টাকা দিতেও পারে, নাও দিতে পারে, না দিয়ে বলবে যে তোমার জন্য আরেকটা চ্যালেঞ্জ আছে, এইটা তুমি ফুলফিল করতে পারলে তুমি যদি 50,000 ইনভেস্ট করো তাহলে তুমি 60,000 টাকা 70,000 টাকা পাবা, ফর এক্সাম্পল। এইভাবে করতে করতে ও এক্সটেন্ড করে করে তো যেই ব্যক্তি 40,000 স্পেন্ড করছে সে মানে 40 লাখ, সরি, সে একটা পর্যায়ে যে 38 লাখ টাকা ইনভেস্ট করছে, এখানে 38 লাখ টাকা তার আশেপাশে বন্ধু বান্ধব যেইখান থেকে আছে ধার দেনা কইরা এটা ইনভেস্ট কইরা, তখন তাকে বলতেছে তুমি যদি আর 2 লাখ টাকা ইনভেস্ট করো তাহলে তুমি এই 40 লাখের ডাবল পাওয়া, আচ্ছা, মানে 80 লাখ টাকা পাবে। তার কথা হইতেছে সে যদি আর 1 লাখ টাকা দেয় তাহলে তো তার পুরো টাকা ডাবল উঠে যাবে, সবাই ধার দিনা শোধ দিয়ে দিবে, দেন সবকিছু। তখন আসলে সে একটা ট্রমাতে চলে যায়, তাকে ম্যানুপুলেট করে, কন্ট্রোল করে তারা, কারণ সে অলরেডি ইনভেস্ট করে ফেলছে। তো তার এখন একটাই ওয়ে আছে টাকাটা উঠানোর, আরো 2 লাখ টাকা ইনভেস্ট করা, বা বলবে আপনাকে যদি এই টাকা তুমি উঠাইতে চাও এখন তোমার একটা সার্ভিস চার্জ আছে 2 লাখ টাকা, তুমি দাও, দিলে তুমি এই টাকাটা ব্যাক পাবা। দিস ইজ হাউ অ্যাকচুয়ালি টু দ্য স্ক্যাম। সো এটা অনেক কমন একটা স্ক্যাম করতেছে এবং অনেকে এটা শিকার হইতেছে। অনেক মানুষ আছে যারা, আমার এক ফ্রেন্ড, খুবই ক্লোজ না, ভার্সিটি ফ্রেন্ড, মেয়ে, ওর টিউশনের 15,000 টাকা এখানে দিয়ে দিছে, দিয়ে এসে আমাকে বলতেছে যে আমি এরকম করছি, এখন আমি কি করবো? আমি বললাম যে আর একটা পয়সাও এখানে ইনভেস্ট করবি না, একটা সিঙ্গেল পেনিও না। দেন দ্যাটস হাউ অ্যাকচুয়ালি ওয়ার্ক। বাট এইসব টাকা ব্যাক আসে না। বাট যার 40 লাখ টাকা গেছে, হি ইজ ট্রাইং, মানে পুরো উড়াধুরা যা আছে, তার যত রিসোর্স আছে, বাট সে নাকি, আমি লাস্ট টাইম কল দিয়ে শুনলাম যে সে আসলে এখন একটা প্রসেসে আছে, হয়তো বা 2-1 জনকে ধরছে। মানে এই স্ক্যামাররা কি বাংলাদেশে না বাইরের? বাংলাদেশি স্ক্যামার। আচ্ছা, তাহলে মানে এটা যখন বলতেছে যে আপনি ইনভেস্ট করেন, মানে আমার মনে তখন প্রশ্ন আসবে না যে আমি কিসে ইনভেস্ট করতেছি? আপনাকে তো টাস্ক দিচ্ছে ভাই, আপনি তো টাস্ক কমপ্লিট করতেছেন, আপনি তো ফ্রি করতেছেন। আচ্ছা, টাস্ক দিচ্ছেন। ওয়াও, তার মানে হচ্ছে সবাই তো এরকম স্মার্ট না, তাই না? আপনি অভাব না, আপনি এখানে 3 জন মানুষ না, আমরা 3 জনের মধ্যে 1 জনকে পাইছেন, তাহলে আপনি বুঝেন 10 জনের মধ্যে কয়জনকে পাবেন। সো এইভাবে এই স্ক্যামটা অনেক হয় ভাই, এইটা সবাই অ্যাওয়ার হওয়া উচিত। অনেক টাকা হারাইতেছে ভাই মানুষজন। থ্যাংক ইউ সো মাচ ভাই শেয়ার করার জন্য। আমার মনে হয় দর্শক আপনারাও একটু কেয়ারফুল থাকবেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা ফ্রি ওয়াইফাই পেলে না খুশি হয়ে যাই। ধরেন যে কোথাও কফি খেতে গেছি, জিজ্ঞেস করি ভাই ফ্রি ওয়াইফাই আছে? বলে হ্যাঁ আছে, একটু শেয়ার করেন। ঢুকে গেলাম, ঢুকে যেয়ে হয়তো বা ফেসবুকিং করতেছি অথবা অন্য কিছু করতেছি, মানুষ অনেক খুশি হয়। কিন্তু ফ্রি ওয়াইফাই থ্রুতেও তো সম্ভবত অনেক হ্যাকিং রিলেটেড অ্যাক্টিভিটিস হয়। 100% আপনি ফ্রি ওয়াইফাই কিভাবে আসলে একটা মানুষের ক্রেডেনশিয়াল নিতে পারে, আমি আজকে আপনাদের লাইভ একটা ডেমো দেখাবো। হ্যাঁ, লাইভ দেখাবো আমি, যে কিভাবে আসলে ফ্রি ওয়াইফাই হ্যাকার করে, আপনার ওয়াইফাই কিভাবে ডিসেবল করে দেয় আমি দেখাবো। ইভেন ফ্রি ওয়াইফাই যখন আপনি ইউজ করতেছেন, ইট ক্যান বি যেগুলো আনএনক্রিপ্টেড
এনক্রিপ্টেড ডেটা আছে, ফর এক্সাম্পল আপনি ফ্রি ওয়াইফাই ব্যবহার করে আপনি ট্রানজাকশন করছেন, সো আপনি ব্যাংক ক্রেডেনশিয়াল ইউজ করে লগ ইন করছেন, সো এইটাও চাইলে হ্যাকার স্নিপ করতে পারে বা ক্যাপচার করতে পারে। সো ক্যাপচার করে সেটাকে ডিক্রিপ্ট করে, বা যদি আনএনক্রিপ্টেড থাকে তাহলে সেটা প্লেন টেক্সটেই দেখতে পাবে যে ডেটাটা যেভাবে ছিল ওইভাবেই। আদারওয়াইজ যদি এনক্রিপ্টেড থাকে তো সেটা ডিক্রিপ্ট করে সেই ডেটাটা ব্যবহার করে সে ইউজ করতে পারে। সো ফ্রি ওয়াইফাই ইউজ করা কেন উচিত না, মানে প্রবলেম কোথায় একটু সহজ করে যদি আমাদের বলেন। আচ্ছা, প্রবলেম হইতেছে অনেক বড় প্রবলেম। ব্যাপার হচ্ছে ফ্রি ওয়াইফাই যখন আপনি ইউজ করতেছেন এটা তো পাবলিক ওয়াইফাই, সবাই ইউজ করছে, সবাই ইউজ করতে। তো ধরেন একজন অ্যাটাকার যেটা করতে পারে, হঠাৎ করে আপনার সব ওয়াইফাই ডিসেবল করে দিল, মানে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারতেছেন না, ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, এবং কিছুক্ষণ পর দেখলেন যে ওই নামে আরেকটা সেম ওয়াইফাই আছে, আপনি এটাকে লগ ইন করছেন। সো আপনি লগ ইন করার পরে আপনার কাছে কিছু একটা পপ আপ আসছে, যেটার কারণে যেই পপ আপে আপনি দেখলেন যে আপনাকে লগ ইন করতে বলতেছে, লগ ইন করতে বলতেছে। সো আপনি লগ ইন করে ফেলেন। কোথায় লগ ইন করতে বলতেছে? ধরেন ফেসবুক ব্রাউজ করতেছিলেন আপনি, তখন ফেসবুক ব্রাউজ, ওকে, তখন আপনাকে ফেসবুকে লগ ইন করতে বললো, তো আপনি ফেসবুকে তখন ব্রাউজার লগ ইন করতে গেলেন, ফেসবুকে লগ ইন করলেন, আপনার ফেসবুকের ক্রেডেনশিয়াল চলে গেল। ও মানে বিষয়টা হচ্ছে, আমি ধরেন কোনো একটা জায়গায় কফি খেতে গেছি, আমি ওই কফি শপের ফ্রি ওয়াইফাইটা ইউজ করে তাদের কাছ থেকে নিয়ে ইউজ করে আমি ফেসবুক স্ক্রলিং করতেছি, হঠাৎ করে সেই কফি শপের ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, পাচ্ছি না, আমি কানেকশন পাচ্ছি না। কিছুক্ষণ পরে আবার কানেকশন পেলাম, যেটা কিনা ওই হ্যাকারের ওয়াইফাই। ওই হ্যাকার কি করছে, ওই কফি শপের ওয়াইফাইটা বন্ধ করে দিচ্ছে, এবং ওই হ্যাকারের সেম নামের উনি আবার ডুপ্লিকেট একটা ওয়াইফাই তৈরি করছে। ওটাতে আমি যেহেতু ফেসবুকিং করতেছিলাম, আমি আবার ফেসবুকে ঢুকলাম, তখন একটা পপ আপ আসলো যে তুমি আমার ফেসবুকে ঢুকো, বাট তখন তো আমি ঢুকবো, এবং এইভাবে ক্রেডেনশিয়ালটা চলে যাবে, ক্রেডেনশিয়াল যেতে পারে। বা আরেকটা বইতে যেতে পারে, যে ধরেন আনএনক্রিপ্টেড যেটা বলতেছি, যে কেউ হয়তো বা ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক পারফর্ম করতে পারে, যেটা হইতেছে আপনি ব্যাংকিং ট্রানজাকশন করতেছেন ফ্রি ওয়াইফাই ইউজ করে, সো বা আপনি ব্যাংকিং লগ ইন করতেছেন, সো আপনার ওই ক্রেডেনশিয়াল সে ক্যাপচার করতে পারে। কিভাবে? এইখানে বিভিন্ন রুলস আছে, যেমন আমার কাছে একটা আছে হ্যাক পাইফের, সো আমি ওইটা দেখাবো, ওইটা দিয়ে করা যেতে পারে। ওই ধরনের বিভিন্ন ডিভাইস আছে যেগুলো দিয়ে ক্যাপচার করা যায়, বা আমি আপনাকে আজকে লাইভ দেখাবো একটা, ওই যে কিভাবে অন্য একটা ওয়াইফাই ডিসেবল করে ইউজ করে, ডুপ্লিকেট ওয়াইফাই তৈরি করে। আর ওই যে আপনার যে ডিভাইসগুলো আছে আমি চেষ্টা করব শেয়ার করার, আমি আমার কাছে যে ডিভাইসগুলো আছে। তার মানে যদি কেউ প্রোটেক্টেড থাকতে চায়, যে ভাই আপনার নিজের মোবাইল ফোনে যে পার্সোনাল ওয়াইফাই, যেটা সেলফোন থেকে যেটা আসে, আমরা ডেটা কিনে যেটা ইউজ করি, আপনার সেটা ইউজ করেন, সব জায়গায় আপনারা ওয়াইফাই ফ্রি ওয়াইফাই ইউজ করবেন না, মানে এটা তো ইভেন নট অনলি যে ওয়াইফাই আপনি ইউজ করবেন এমন না, আপনি চার্জও দিবেন না ভাই, চার্জও দিব না, চার্জও দিবেন। চার্জ তো অনেক জায়গায় দিতে হয়, চার্জ দিতে হইলেও মানে দেখেন ভাই, আসলে ব্যাপারটা হইতেছে, আপনি যদি সিকিউরিটির ব্যাপারটা দেখেন তাহলে ভাই আপনার এই জিনিসগুলো করা উচিত। আর আপনি যদি আমাদের বাংলাদেশি প্র্যাকটিস নাই, রাইট, এটা ব্যাড প্র্যাকটিস আমাদের, আমরা যা ইচ্ছা ইউজ করতেছি, এই প্র্যাকটিসটা আসলে থাকা উচিত। বলতে পারেন এরকম যে আমাদের এগুলা কে করার মানুষের অভাব নাই, করতেই পারে। সো চার্জিং, এমন চার্জিং কেবল আছে আমার কাছে, আমি শেয়ার করবো। সো এটা এখন একটু দেখা যাবে, দেখি তো, মানে এটা হচ্ছে আমার হ্যাকিং কিট। এটা হচ্ছে একদম আইফোনের চার্জার, পুরো আইফোন 14 সিরিজে যা আছে, 15 সিরিজে যেটা আছে, সেই আইফোনের আপনি দুইটা চার্জার কম্পেয়ার করে, বাট এটা দিয়ে আমি চার্জ দিলে ইনফরমেশন চলে যাবে। এটা দিয়ে চার্জ করলে আপনার ফোন থেকে, আপনার ফোনের যে ধরেন ব্রাউজারে সেভ পাসওয়ার্ড গুলো আছে, সেই জিনিসগুলাও হ্যাকারের কাছে চলে যাবে। ওয়াও, এইটা একদম সেম, আপনি কোনো ডিফারেন্ট খুঁজে পাবেন এটার মধ্যে আর ওইটার মধ্যে। ইভেন দোস ধরেন আপনি কোথাও কারো পাবলিক একটা ব্লুটুথেও যদি আপনি কানেক্ট হন, সো ব্লুটুথেও আপনার ভেরি মাচ পসিবল যে আপনার ফোন থেকে, আপনার ফোন জাস্ট ব্লুটুথে কানেক্ট হবেন, আপনার ফোনের ক্রেডেনশিয়াল আসতে বাধ্য। আমি আপনাকে লাইভ দেখাবো এটা। সিরিয়াসলি? তা এটা তো ভয়ানক, কারণ হচ্ছে ধরেন এই চার্জার দিয়ে তো অনেক মানুষ থাকে যে চার্জ একদম ব্যাটারি ডেড হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে ভাই আপনার, আমি নিজে অনেক করি, ধরেন যে আমি কোনো রেস্টুরেন্টে যখন যাই, এই যে চার্জে, আচ্ছা ঠিক আছে ভাই একটু চার্জ দিয়ে দেন, আমি বাই দিস টাইম একটু কফি খাই অথবা ডিনারটা করে ফেলি। আমরা বললাম তো সিকিউরিটিকে আমরা যেভাবে দেখবো, সিকিউরিটি আমাদের কাছে সেরকম। আর সিকিউরিটির সব থেকে মেইন ভালনারেবল কারা জানেন? কারা? হিউম্যান। সব থেকে মেইন মানে নায়ক আমরা নিজেরা এটা বানাই, আমরা নিজেরা এটাকে আমার থাকি না, আমরা নিজেরা সৃষ্টি করি। সো এটা আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, এটা আমরাই করি, মানে আমাদের অসাবধানতার জন্যই হচ্ছে। একটা কোম্পানিতে ব্রিজ হওয়ার ক্ষেত্রে সিস্টেম ত্রুটির আগে
যেই জিনিসগুলো থাকে সেটা হইতেছে হিউম্যান অ্যাওয়ারনেস। হুম যদি আপনার হিউম্যান অ্যাওয়ারনেস না থাকে, আপনার কোম্পানির এমপ্লয়ি যারা আছে তারা যদি অ্যাওয়ার না থাকে, তাহলে আপনার সিস্টেম আজও কালক 2 দিন পর ব্রিজ হবে। আমরা ভাই কোম্পানি নিয়ে আসবো, আমরা পার্সোনাল লেভেলের। আচ্ছা ভাই, তার মানে হচ্ছে বিষয়টা যে যদি সিকিউর থাকতে চায়, পাবলিক কোনো ওয়াইফাই যেমন ইউজ করা যাবে না, পাবলিক কোনো চার্জার থেকে চার্জও দেওয়া যাবে না, এইটা যদি মেনটেন করা যায় তাহলে মোটামুটি বলা যায় যে এই জায়গা থেকে কোনো হ্যাকিং রিলেটেড অ্যাক্টিভিটি হবে না। ওকে, আর আপনি হচ্ছে কোম্পানি রিলেটেড কিছু কথা বলছেন, আমরা সেটাতে আসবো ইনশাল্লাহ। বাট আমাদের পডকাস্টটা আসলে অন্টারপ্রেনার, পটেনশিয়াল অন্টারপ্রেনারদের জন্য, সেটা ডেফিনেটলি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। বাট তার আগে মানে পার্সোনাল লেভেলে আর কিছু কোশ্চেন আছে, আমি সেটা একটু করে নেই আপনাকে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে কিউআর কোড স্ক্যান করেও কিন্তু অনেক হ্যাকিং হয়, এই জিনিসটা নিয়ে একটু বলেন। আচ্ছা দেখেন, এইটা আসলে ভেরি মাচ লেস, মানে কম। ওকে, কম কেন, মানে কিউআর কোড স্ক্যান করা যায়, ফর এক্সাম্পল হ্যাকিং হয় না ঠিক, কিউআর কোড স্ক্যান করে স্ক্যাম হয়। ওকে, কেমন? ফর এক্সাম্পল আমি একজন বিকাশ দোকানদার, রাইট? হ্যাঁ। এখন আমার দোকানে বিকাশ আছে, এখন বিকাশে কিউআর কোড আছে। আমি কি করছি, আমার কিউআর কোডটা বাইরে টাঙাই রাখছি। যেমন মানে আমি যখন দোকানটা বন্ধ করে যাচ্ছি তখন আমার কিউআর কোডটা বাইরে আছে, বা আমরা যখন দোকানে আছি, তাই না, খোলা So, অবস্থাতে খোলা অবস্থায় হইতে পারে। তো একজন স্ক্যামার কি করতে পারে, আরেকটা কিউআর কোড এখানে চাপাই দিতে পারে তার নাম্বারের সাথে। দেন ধরেন 10 মিনিটও যদি থাকে, 10টা দোকানে যদি আমি করি ভাই, 10 মিনিট ট্রানজাকশনে কত টাকা হয়? ওয়াও, এটা হইতে পারে, ইটস ভেরি মাচ পসিবল, বাট হ্যাকিং এর পসিবিলিটি ইটস লেস। স্ক্যাম ইজিলি হইতে পারে। আমি যখন বিকাশে যাই, আমি কিন্তু অ্যাপ থেকে ট্রানজাকশন করি, অনেকেই অ্যাপ থেকে ট্রানজাকশন করে। কেউ অনেক ক্ষেত্রে কিন্তু দোকান অনেক ভিড় থাকে, অনেকে হয়তো বা সার্ভিসটা নিচ্ছে, তখন দোকানদার বলে যে স্ক্যান করে। আমি নিজেই কি করছি, আমার নিজের ঘটনা হয়েছে, পাশাপাশি 2টা দোকান, 2টা স্ক্যানার পাশাপাশি, আমি ওই দোকানে যেয়ে বলতেছি ভাই টাকা মারবো, বলে স্ক্যানারে মারেন। আমি যে পাশের দোকানে মাইরে বলতেছি ভাই টাকা গেছে কিনা, বলে ভাই আসে নাই। পরে আমি যাই বলি যে পাশের দোকানে গেছে, তাহলে পরে পাশের দোকানে যেটা, আচ্ছা সেটা তো পাশের দোকানে গেছে। বাট কেউ যদি এটা হইতে পারে, হ্যাঁ এটা হইতে পারে, কেউ যদি শুধুমাত্র সবকিছু ঠিক আছে, শুধুমাত্র কিউআর কোডের জায়গাটুকু কেটে ওখানে বসাইলো, তারপরে ফর এক্সাম্পল টাকা কেউ পাঠাইলো, বললো যে ভাই টাকা পাঠাইছে, দোকানদার বলবে যে ভাই টাকা তো আমি পাই নাই, হ্যাঁ মাত্র পাঠাইলাম। তবে এইটা অ্যাভয়েড করার একটা ওয়ে আছে। কি? যখন আপনি স্ক্যান করবেন তখন দোকানের নামটা আসে, নাম মিলাবেন দোকানের, কারণ যখন আপনি অন্যটা স্ক্যান করবেন ওই দোকানের নামটা আসবে না, তখন তার নাম আসবে, নামটা ম্যাচ করা। তবে দোকানদারকে জিজ্ঞাসা করে যে ভাই এই নামে কিনা, তখন বলতে পারবে। যদিও এইরকম স্ক্যাম হলে ধরা ইজি, মানে ধরেন বিকাশকে বললে বা জিডি করলে এটা পসিবল, আচ্ছা খুঁজে পাওয়া যাবে যে কোথায়। তারপর তো হ্যারাসমেন্ট, হ্যাঁ হ্যারাসমেন্ট তো ডেফিনেটলি, রাইট। ওকে, আচ্ছা আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলা দরকার। আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন অনেক অ্যাকাউন্ট, আপনার ইমেইল, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, আরো অনেক সোশ্যাল মিডিয়া, ব্যাংকের, অনলাইন ব্যাংকের। একটা কথা সবাই বলে যে কমন পাসওয়ার্ড ইউজ করবেন না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করবেন, এটা কেন বলে? নট নেসেসারি যে আপনার শুধু জিমেইল বা ব্যাংক অ্যাকাউন্ট। কমন পাসওয়ার্ড ইউজ করলে কি হয়, হতে পারে যেমন ধরেন আপনি ফেসবুক ইউজ করছেন, হ্যাঁ, ফর এক্সাম্পল এরকম হতে পারে যে আমি ফেসবুক দিয়ে লগ ইন উইথ ফেসবুক করছি, রাইট, বা আমি ফেসবুকের ক্রেডেনশিয়াল ব্যবহার করে কোথাও লগ ইন করছি। এখন সামহাউ ওই যেই ওয়েবসাইটে আমি লগ ইন করছি সেই ওয়েবসাইট ব্রিচ হয়েছে, ওয়েবসাইটে ডেটা ব্রিচ হয়েছে। সো ওয়েবসাইটে ডেটা ব্রিচ হইলে আপনার ডেটা চলে গেছে হ্যাকারের কাছে, এবং আপনার ওই একই সেম পাসওয়ার্ড আপনার সব জায়গায় ইউজ করা। সো ইউ আর রাইট, আপনি মাল্টিপল অ্যাকাউন্টের অ্যাক্সেস তার কাছে দিয়ে দিলাম। সো এই জন্য সেম পাসওয়ার্ড ইউজ করা ঠিক না, এবং আমি কোনটা কোন সময় ইউজ করি আমার কোনো পাসওয়ার্ডই মনে থাকে না, বারবার রিসেট করি। সো আমি লিখেও রাখি না কোথাও, লিখে রাখাও রিস্ক, লিখে রিস্ক না। ধরেন আমি থার্ড পার্টি একটা ওয়েবসাইট, লাস্ট টাইম একটা ওয়েবসাইটে যেখানে সবাই সবার ক্রেডেনশিয়াল রাখতো, সেই সাইটে ব্রিচ হয়ে গেছে, হ্যাক হয়ে গেছে, সো সবার ডেটা গেল না, রাইট। সো এই জন্য আসলে থার্ড পার্টি সাইট টাইটে না রাখা বেটার, খাতায় লিখে রাখাও রিস্ক, মনে রাখাই বেটার। আচ্ছা অনেক ক্ষেত্রে যেটা হয়, অনেক ক্ষেত্রে না মোটামুটি হচ্ছে সব ক্ষেত্রে হয়, বাবা মারা কি করে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দেয়। বাচ্চারা খুব ছোট বাচ্চা, ধরেন যে আপনার 5-6 বছরের বাচ্চা, 4-5 বছরের বাচ্চা, তারা মোবাইলে কার্টুন দেখে অথবা ফেসবুকে অনেক ক্ষেত্রে ঢুকে যায়। এইটা আসলে কতটুকু নিরাপদ, অথবা বাবা মার কি এটা দেওয়া উচিত কিনা? এখন আসলে দেওয়া উচিত তো না, অবশ্যই উচিত না, বাচ্চাদের হাতে ফোন দেওয়া আসলে উচিত না, বাট দিতে হয়, যেহেতু দিতে হয় সেহেতু আই উড সে এখানে আসলে আমার ধারণা যে এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দেওয়া বেটার। যেমন ফেসবুক বা যে জিনিসগুলোতে থাকার কথা ওইখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে, সে শুধু যেমন ইউটিউব আছে, ইউটিউব ফর কিডস একটা ইয়ে আছে, সো ওই ইউটিউব দিয়ে দিল, সো তাহলে হার্মলেস জিনিসপত্র তার সামনে আসবে না, সো ও এখান থেকে যে জিনিসটা দেখে সেই জিনিসগুলো দেখতে পারবে। আচ্ছা ভাই, আমরা তো বেশ কিছু জিনিস নিয়ে কথা বললাম, এবার একটু ডার্ক ওয়েব নিয়ে বলেন।
মানে ডার্ক ওয়েব নিয়ে যখন কোনো কিছু চিন্তা হয়, সবার আগে যে জিনিসটা মাথায় আসে যে এটা ভয়ঙ্কর একটা জায়গা এবং এখানে সব ভয়ঙ্কর কাজ কারবার হয়। ওয়েল, ডার্ক ওয়েব হচ্ছে এমন একটা পার্ট অফ ইন্টারনেট যেটা আসলে আপনি নর্মাল ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে পারবেন না। সো এর জন্য পপুলার একটা ব্রাউজার আছে যেটা হচ্ছে টর, আরও কিছু ব্রাউজার আছে যেগুলো অ্যাক্সেস করা যায়। সো এইটা আসলে কি, আমি এইখানে সব থেকে এটাকে একটা অবৈধ মার্কেটও বলা যায়, ঠিক আছে। Okay. এখানে অবৈধ যেমন অস্ত্র, বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র, যেমন পর্নোগ্রাফি বা চাইল্ড পর্নোগ্রাফি, এই ধরনের জিনিসপত্র এখানে থাকে। বাট এইটা আসলে ডেঞ্জারাস। আমি কিছু আর্টিকেলও পড়ছিলাম এরকম। রেড রুম নামে একটা জায়গা আছে, এইটার মধ্যে রেড রুম সবাই অ্যাক্সেস করতে পারে না যদিও, বাট রেড রুমে কি হয়, এই জায়গাটাতে কি হয় আসলে, এই জায়গাটাই যেমন টর্চার করার জন্য টাকা দেওয়া হয়। ফর এক্সাম্পল, কিছু সাইকো মানুষ থাকে না, যারা সাইকো, যারা একদম দেখতে পছন্দ করে মারামারি বা তো এমন আছে যে ধরেন ওইখানে আবার বিটকয়েনে লেনদেন হয়, বিটকয়েনে লেনদেন হয়। সো ধরেন একজনকে টর্চার করার জন্য পেমেন্ট করা হয়, যত বেশি পেমেন্ট করবে তত বেশি টর্চার করবে। সো এই ধরনের অ্যাক্টিভিটি ঘটে। লাইভ, হ্যাঁ, লাইভ 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 দেখাবে, আপনি লাইভ বসে থাকবেন, লাইভ বিডিং করবেন যে হাত কেটে ফেলো, তার জন্য পে করো, মানে তার জন্য আমি এক বিটকয়েন দিব। সো বিটকয়েন দেয়, মানে কেটে ফেলে, এরকম এরকম আর কি ঘটে। এরকম কিছু সিনারিও আসছে, রেডিটে কিছু স্টোরিও আসছে যে এরকম ঘটনা ঘটছে, এরকম ঘটনা ঘটছে। সো কমনলি এগুলো দেখতে পাওয়া যায় না, মানে আমি চাইলেই যে ঢুকে দেখতে পারবো এরকম না, পাওয়া যায় না। লিঙ্ক বা এই জিনিসগুলো খুবই লিমিটেড, বা যারা লিমিটেড পার্সন আছে যারা অ্যাক্সেস করতে পারে। সো এই ধরনের অ্যাক্টিভিটি ঘটে। বা ধরেন আপনি চাইলে কাউকে হায়ার করতে পারবেন মারার জন্য। সো প্রফেশনাল কিলার হায়ার করতে পারবেন আপনি এখান থেকে। তারপর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, যেমন ড্রাগসের জন্য পপুলার, ড্রাগস কিনতে পারবেন। এমন এমন কিছু ড্রাগস আছে যেগুলো আসলে পাবলিকলি নেই। সো এইসব জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন। সো এরা আসলে ডেলিভারি যেভাবে দেয়, ডেলিভারিটা দেয় হচ্ছে আপনি টাকা দিবেন, আপনাকে একটা জায়গা বলে দিবে, ওইখানে ওরা রেখে আসবে। সো এমন না যে ডার্ক ওয়েবও ট্রেসেবল না। কিছু ঘটনা উঠে আসছে যে ডার্ক ওয়েবেও ট্রেসেবল হয়েছে, মানে বুঝতে পারা গেছে যে আসলে ও ইউজ করছে। সো এরকম ইস্যু থাকে, হয়, দেখা যাইতেছে মিস্টেক্স করে, আসলে দেখা যাইতেছে যে ঢুকছে সেই ভুল করে একটা ইমেল রেখা দিছে বা ফুটপ্রিন্ট থাকে। আবার অনেক সময় আপনার ডিসপ্লে ইনভেস্টিগেশনে ডিসপ্লের যে মাপ আছে, মানে রেজুলেশন আছে, সেটার উপর বেস করে কোন ডিভাইস ইউজ করছে এভাবে ট্র্যাক করে, অনেক সময় করে। সো ইটস ভেরি মাচ পসিবল যে আসলে এখানে সবসময় যে খারাপ জিনিস ঘটে এরকম না। এখানে আসলে নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক সময় ধরেন এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনি নর্মাল ওয়েবে পাচ্ছেন না, বা ডেটা ব্রিজ, কিছু ডেটা ব্রিজ হলে এখানে পাবলিশ করা হয়, গোয়েন্দা সংস্থাও ইউজ করে এইসব জায়গা। সো ইটস প্রোটেক্টেড, ইটস 7 লেয়ার একটা প্রোটেকশনের মধ্যে থাকে। সো এটাই আসলে এখানে আসলে যে সবসময় মানে শুনলে যে খারাপ এমন কিছু না, এটা ভালো দিকও আছে। মানে ধরেন যে আমরা ইন্টারনেটে ওয়েবসাইটে যে কোনো কিছু ব্রাউজ করে ঢুকে যাচ্ছি, যে কোনো ওয়েবসাইটে, পাবলিক ওয়েবসাইটে, ওখানে ঢোকার জন্য মানে আমরা কি সহজ করে বুঝতে পারি কিনা ওখানে ঢোকার জন্য? ওখানে ঢোকে কিভাবে? এটা কি ইন্টারনেট থেকেই ঢোকে না কিভাবে না, ঢোকে? এটা ইন্টারনেট দিয়ে ঢুকতে পারেন, ইন্টারনেট দিয়ে ঢুকতে পারবেন আপনি ইজিলি, বাট ইউ হ্যাভ টু ইউজ দ্য ডিফারেন্ট ব্রাউজার, ডিফারেন্ট থিং, ডিফারেন্ট প্রক্সি সেট করে দেন আপনাকে। কি ব্রাউজার দিয়ে ঢোকে? এটা টর নামে একটা ব্রাউজার আছে, টর নামে একটা ব্রাউজার আছে। বাট আই উড সে যদি ভিজিট করতে ইচ্ছা হয় তুমি ভিজিট করো, কিন্তু মানে এক্সপ্লোর করো যে ব্যাপারটা কি। বাট আই ডোন্ট থিঙ্ক সে মানে তুমি এখানে যাই কিছু অর্ডার করবা, আর মোস্ট অফ দ্য কেসেস স্ক্যাম কেসই হবে। যেমন আপনি ধরেন কিছু অর্ডার করলেন, ধরেন আপনি কোনো কার্ড মানে এখানে কার্ড বিক্রি করে, আবার মানুষের কার্ড হ্যাক করে এখানে বিক্রি করে। সো আপনি কার্ড কিনতেছেন, কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, এই ক্রেডেনশিয়ালগুলো এখানে সেল করে। সো আপনি ধরেন কিনলেন, সো আপনাকে দিল না, সো এরকম স্ক্যাম হইতে পারে। তো সব জায়গায় আসলে এই জায়গাটা থাকে। তো আই ডোন্ট থিঙ্ক সো যে এখানে আসলে বেশি এক্সপ্লোর করার দরকার আছে নর্মাল মানুষের। আচ্ছা, মোটামুটি আমরা একটু আপনার আবার প্রফেশনে ফেরত যাই। আমরা তো অনেক কিছু জানলাম, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের জানা দরকার, বাট আমরা অনেক ক্ষেত্রেই জানি না। আপনি বলতেছিলেন যে এখন আপনি 2টা ইন্টারন্যাশনাল জব করছেন, রিমোট ওয়ার্ক করছেন, বাট এর আগে আপনি ফ্রিল্যান্সিং করতেন। তো ফ্রিল্যান্সিং করতেন, তখন আসলে ফ্রিল্যান্সিং থেকে কেমন টাকা পয়সা ইনকাম করার সুযোগ আছে? আমি ফ্রিল্যান্সিং থেকে প্রায়
অ্যারাউন্ড 4 কোটির আশেপাশে কত? earn করছি, পুরো 4 কোটির আশেপাশে। 4 কোটি হ্যাঁ, 4 কোটির আশেপাশে আর্ন করছি ফ্রিল্যান্সিং থেকে। শুধু ফ্রিল্যান্সিং থেকে? হ্যাঁ, ফ্রিল্যান্সিং। এই 4 কোটি টাকা তো অনেক টাকা না? দেখেন আসলে যখন এখনকার যুগে আসলে 4 কোটি টাকা আই ডোন্ট থিংক সো খুব বেশি অ্যামাউন্ট। কারণ আপনি যদি চিন্তা করেন সো এই ফিল্ডে টাকা পয়সা আরো বেশি ইনকাম করা যাবে যদি লেগে থাকা যায় আর কি। সো আই ডোন্ট থিংক সো খুব বেশি, বাট হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ইটস এ গুড অ্যামাউন্ট, মানে আপনি ভালোভাবে লাইফ লিড করার জন্য ইটস গুড। আপনি মানে কি করতেন তাহলে ফ্রিল্যান্সিং এ? ফ্রিল্যান্সিং আমি সেম কাজ করতাম, আমি এখন যে কাজ করতেছি সেম কাজই করতাম। মানে আমাদের একটা দুইটা বলেন, বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্ট আসতে থাকে। দুই একটা প্রজেক্টের কথা বলেন। ধরেন আমি পার্সোনাল কনসালটেন্সি করছি, ওকে ধরেন আমি ওয়েব পেন টেস্টিং করছি ওকে। বা নেটওয়ার্ক পেন টেস্টিং করতেছি। হ্যাঁ। সো এই ধরনের পেন টেস্টিং জিনিসটা কি? পেনিট্রেশন টেস্টিং। পেনিট্রেশন টেস্টিং হ্যাঁ। জিনিসটা কি? পেনিট্রেশন টেস্টিং ওই যে ও আচ্ছা, মানে ভালনারেবিলিটি আছে কিনা Okay, চেক করা, okay. কোনো সিস্টেমে ত্রুটি আছে কিনা সেটা চেক করে সেটা অবশ্যই অথরাইজলি হ্যাঁ, মানে ওই কোম্পানির মালিক অথবা মালিক বা যার যেটা করব অথরাইজলি বা ডিজিটাল সিগনেচার নিয়ে বা যেইভাবেই হোক অথরাইজ বা ভিডিও বা এনিহাউ আপনাকে অথরাইজলি কাজটা করা। আপনি সবচেয়ে মানে একটা প্রজেক্ট থেকে বেশি ইনকাম করছেন, কত টাকা ইনকাম করছেন একটা সিঙ্গেল প্রজেক্ট থেকে? একটা কাজ ছিল আমার হচ্ছে $27,000। $27,000? এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, আমার ইউটিউবে আছে। $27,000 মানে তো আপনার হচ্ছে অলমোস্ট 7 লাখ 8 লাখ 28 লাখস এর আশেপাশে। 28 লাখ। আরো বেশি এখন তো 120 টাকা করে, 30 এর কাছাকাছি। 30 এর কাছাকাছি। কয়দিন লাগছে এই কাজ করতে? এখন আর কি এখনের তুলনায় ওটা 1 মাসের প্রজেক্ট ছিল। 1 মাসে 30 লাখ টাকা ইনকাম? হ্যাঁ, ওইটা তখন একটা প্রজেক্ট ছিল, কপাল ছিল। কি প্রজেক্ট ছিল এটা বলেন ছিল তো? ওটা পুরা ধরেন ওটা হচ্ছে 4টা ডোমেইন ছিল ওদের। ওকে। মানে একটা ডোমেইন ছিল, ওইখানে সাবডোমেইন ছিল 4টা, এই 4টা সাবডোমেইনের পেন টেস্ট করা ছিল আর কি। মানে কি এটা তো মানে আমি হয়তো বা পারবো না, বাট যারা পারে তারা তো সবাই পারবে। পারবে, অবশ্যই পারবে, কিন্তু ওই যে গেটিং জব ইউ হ্যাভ টু আন দোজ থিং, যে হাউ টু গেট ক্লায়েন্ট। এত টাকা দেওয়ার কি দরকার ছিল? কম দিলেও তো। ওয়েল আসলে ব্যাপারটা হচ্ছে কি দেখেন, কম দিলে হইতো, কিন্তু আসলে আপনি অ্যাজ এ ধরেন আমি হইতেছি একজন ফ্রিল্যান্সার, সো আমার ভালো রেটিং আছে, রাইট? আচ্ছা। আমার ভালো রেটিং আছে। এখন যে ঘটনাটা ঘটে, ক্লায়েন্ট তো চাবে আপনাকে কম দিতে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সে তো আর চাবে না বেশি টাকা দিয়ে করাইতে। তো আমাদের কাছে $28,000 অনেক বেশি মনে হইলেও তাদের কাছে আসলে আপনি তো 4টা ডোমেইনে কাজ করছেন। তো এখন ঘটনা হইতেছে আমাদের কাছে যেমন 28,000 টাকা, ওদের কাছে যেমন $8,000। সো আমি আর কি এটাই ভাবি। সো যাই হোক, সো আমি যখন তাদের কাছে যখন আমি প্রপোজাল তাদের কাছে অ্যাপ্রোচ করলাম, সো তারা আমাকে নিয়ে বসলো, আমার সাথে কথা বললো, আমি কি করছি, প্রায় 1-1.5-2 ঘন্টা কথা, কি করছে আগে, কি করছি, কোথায় কি করছি, কতগুলো প্রজেক্ট করছি, আপওয়ার্কের রেটিং টেটিং দেখে দেন আমাকে জিজ্ঞাসা করলো। সবকিছু করার পর আমাকে বললো যে তুমি কত নিবা এর জন্য। আমাকে বলে নাই টাইম স্কেডিউল বলে নাই, বলছে যে আমি বলছি যে অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থস লাগবে। ইভেন আমি তার মধ্যে আমার কিছু স্টুডেন্টসকেও আমি ওইটা করার দিছিলাম যে তোমরাও একটু টেস্ট করো, দেন আমি পার্সিয়াল পে করছি, হোয়াটএভার, সেটা আলাদা বিষয়। তো দেন আমি তাকে বলি যে 30,000, আমার $30,000 লাগবে। আমি জাস্ট বলছি, আমি আসলে ভাবি নাই যে প্রজেক্ট পাবো আসলে, সত্যি কথা। সো আমি আসলে বলছি শুধু যে ভাই আমার হইতেছে 30,000 লাগবে, 30,000। সো দেন তারা বললো যে ওদের একটু টাইম দাও, ওরা একটু নিজেরা ইন্টারনাল ডিসকাশন করলো, দেন ডিসকাশন করে এসে বলতেছে যে তোমাকে আমি হইতেছে যে $25,000 দিতে পারবো। সো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে 27,000 দাও। সো দেন বলছে যে ওকে ওকে ওকে। পরে 26,000 27,000-ই দিয়েছিল, হয়তো বা $1,000 কাটছিল, ভ্যাট কাটছিল আর কি। আচ্ছা, মানে তাহলে কি বিষয়টা অনেকটা এরকম যে এই ইন্ডাস্ট্রিতে আসলে কাজগুলার পেমেন্ট এরকমই হয়, এত হাই হয়? বিষয়টি কি এরকম? হাইলি বলতে এত হাইলি তো আপনি পাবেন না, বাট রেয়ার কেসেস। হ্যাঁ, বাট এভারেজ কেমন? এভারেজ আপনি ধরেন পাবেন $400-500 ইজিলি আসে প্রত্যেকটা সিঙ্গেল হ্যাঁ টাস্কে ইজিলি পাওয়া যাবে। ইজিলি পাওয়া যাবে। আচ্ছা, তাহলে ধরেন যে যারা এখন একদম ইয়াং, হয়তো বা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করে কিংবা ইউনিভার্সিটিতে মাত্র উঠেছে, যারা এখনো কোনো ক্যারিয়ারে ফিক্সড হয় নাই, একদম বিগিনার, তারা যদি এই স্কিলটা শিখতে চায়, স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি হবে? তাকে প্রথমত মেন্টালি স্টেবল থাকতে হবে, তাকে একদম ঠিক করতে হবে যে আমি এইখানে থাকবো। দেন তাকে পেশেন্ট হইতে হবে এবং তার ফোকাস থাকতে হবে। ওকে, এই 3টা পার্ট তাকে প্রথমে ঠিক করতে হবে। যদি এই 3টা ঠিক করতে পারে, সেটা যে কোনো পার্ট হোক, সে যে কোনো জিনিস শিখুক, এই 3টা জিনিস ঠিক থাকতে হবে। আর সাইবার সিকিউরিটিতে যদি আসতে হয়
বা ধরেন সে পেনিট্রেশন টেস্টার হবে বা বাগ হান্টিং করবে বা হোয়াটএভার, এথিক্যাল হ্যাকিং শিখবে। এখানে আসতে হলে ফার্স্ট অফ অল তাকে বেসিক নেটওয়ার্কিং সম্পর্কে ধারণা নিতে হবে। ওকে, সো ইন্টারনেট থেকে সে বেসিক নেটওয়ার্কিং দেখতে পারে এবং কিভাবে একটা ওয়েবসাইট কাজ করে, বেসিক এইচটিএমএল সে চাইলে জানতে পারে। এবং প্রথম অবস্থায়, কারণ আমি প্রথম অবস্থায় কোডিং বা এই জিনিসগুলোকে প্রিফার করি না, বিকজ কোডিং ইটস এ টেকনিক্যাল পার্ট, যেটা হইতেছে অনেক সময় আমি বলবো যে অনেকের কাছে ভয় লাগে, রাইট? তো যখন সে কোডিং শিখতে যাবে তখন আসলে সে ওই জায়গায় ভয় পাওয়ার পরে তো এই ফিল্ডটার ইন্টারেস্টটা হারাই ফেলবে। সো আই উড সে যে তুমি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমাকে প্রথম অবস্থায় এই নেটওয়ার্কিংয়ের বেসিক, ওয়েবসাইট কিভাবে কাজ করে, জিনিসটাকে আমি কি শিখতে চাইতেছি, আমার গোলটাকে, আমি কোথায় যাব, এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করা। দেন ইন্টারনেট ঘাটা, ইন্টারনেটে ফ্রি বাংলা রিসোর্স পড়াশোনা করা আস্তে ধীরে। দেন চ্যাটজিপিটি আছে, চ্যাটজিপিটির কাছ থেকে শেখো একটু, মানে প্রথম বেসিকটা ক্লিয়ার করে ফেলা, কম্পিউটারের বেসিক্স থেকে শুরু করে সব বেসিক ক্লিয়ার করা। তারপর আস্তে আস্তে যেমন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, লিনাক্সের কমান্ডসগুলো শেখো আস্তে আস্তে। শিখে দেন তুমি আর্টিকেল পড়ো টুকটাক করে, যদি ইংলিশের সমস্যা হয় তাহলে তুমি ট্রান্সলেট করো। তারপর আরেকটা এখন তো সহজ, একটা আর্টিকেল কপি করে জেমিনাইতে দিলে, জিপিটিতে দিলে খুব সুন্দর মেক ইট ইন বাংলা, ওকে, সো দেন সে বাংলায় করে দিবে। তো দেন আই উড প্রিফার ট্রাইহ্যাকমি নামে একটা প্ল্যাটফর্ম আছে যেটা বিগিনারদের জন্য অনেক ভালো। সেটা থেকে সে শেখা শুরু করতে পারে। সেটা দেখে, সেটার হয়তো বা সাবস্ক্রিপশন, স্টুডেন্ট সাবস্ক্রিপশন আপনার মাসে হইতেছে আপনার 1,000 টাকা, 1,000 বা 1,050 টাকা এরকম হতে পারে মোটামুটি। তো এটা তো ইন্টারন্যাশনাল সাইট, এখানে বাংলাদেশে অনেকে এটার সাবস্ক্রিপশন প্রোভাইড করে, নো প্রবলেম। বাট সাবস্ক্রিপশন লাগে না বিগিনার অবস্থায়, কারণ অনেক ফ্রি রিসোর্স এখানে ওরা দিয়ে রাখছে, এখান থেকে শেখা শুরু করতে পারে। তো এইটা আস্তে আস্তে শিখে শিখে আদারওয়াইজ সে একটা কোর্সে জয়েন করতে পারে। যেমন ধরেন ফর এক্সাম্পল আমি আমার স্টুডেন্টকে যেভাবে গাইড করি, আমি তাকে একদম হাতে ধরে প্রথম থেকে আমি যে স্টেপগুলো বলতেছি, প্রথম থেকে ধরেন উইন্ডোজ, মানে সে তো আমার কাছে আসতে হলে অবশ্যই তাকে অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। মানে অপারেটিং সিস্টেম বলতে সে ফাইল ডাউনলোড করা বা ইন্টারনেট সার্চিং, বেসিক কম্পিউটিং ব্যাপারটা জানতে হবে। দেন আমি তাকে প্রথমে কি শেখাবো, প্রথমে নেটওয়ার্কিং শেখাবো, দেন অপারেটিং সিস্টেম শেখাবো, লিনাক্স ইনস্টলেশন, লিনাক্স কমান্ড ইউজেস, সব একটা করে বেসিক যা জিনিসপত্র, যেমন ট্রাইহ্যাকমি রুমগুলো সলভ করে দেখাবো, যত জিনিসপত্র লাইভ সাইটগুলোতে বাগ খুঁজে দেখাবো। সো এইভাবে আসলে আস্তে আস্তে আমি প্রসেস করি। ধরেন কোনো বিগিনার, তার ইন্টারেস্ট আছে, আপনি যেগুলো বলছেন, তার মাইন্ডসেট আছে, তার ইন্টারেস্ট আছে, তার ফোকাস আছে, সবকিছু মিলে প্রত্যেকদিন সে 4 ঘন্টা টাইম বের করতে পারে পড়াশোনার বাইরে, এবং সে ডেডিকেটেডলি 4 ঘন্টা টাইম লার্নিং এর পেছনে দেয়। এইভাবে সে 6 মাস শিখছে। এখন সে এই স্কিল দিয়ে যতটুকু স্কিল হবে, এবং তার নলেজ, মেধা, আমি ধরলাম এভারেস্ট টাইপের, এক্সট্রাঅর্ডিনারিও না, অনেক দাম না, ঠিক আছে, এইটা যদি কন্ডিশন হয়, তাহলে 6 মাস শেখার পর সে ফ্রিল্যান্সিং সাইট থেকে কি ইনকাম করার যোগ্য হবে, নাকি আরও শিখতে হবে? আই উড সে আমি এখানে যেটা সাজেস্ট করবো অনেস্টলি, 6 মাস সে ভালো মতো যদি শেখে, আমি তাকে প্রিফার করবো না তুমি ফ্রিল্যান্সিং সাইটে যাও। ওকে, আমি তাকে প্রিফার করবো তুমি এখন একটা রিমোট ইন্টার্নশিপের জন্য খোঁজো। রিমোট ইন্টার্নশিপ যেখানে ফ্রিতে, তুমি ফ্রি হোক পেইড হোক, তুমি রিমোট ইন্টার্নশিপের। আচ্ছা, ইন্টার্নশিপে ভাই একটু পরে ঢুকি। আমি তাহলে 1 বছর করে দিই, কারণ যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতেছি। সে 6 মাসের জায়গায় 1 বছর যদি এইভাবে শিখে, যে 4 দিন এবং বাকি যে জিনিসগুলো বললাম, তাহলে কি সে ফ্রিল্যান্সিং করতে পারবে? ফ্রিল্যান্সিং এ সে যাইতে পারে, ফ্রিল্যান্সিং সে ট্রাই করতে পারে, বাট আই উড নট সে লাইক যে সে $2,000 $5,000 আর্নিং করে ফেলবে। বাট সে যদি মোটামুটি স্কিল হইতে পারে, সে ট্রাই করতে পারেন, এবং রিজিক তো যেখানে আছে আল্লাহ তাআলা লিখছে সেখানেই হবে। সো সেখানে হইতে পারে সে $500 ইনকাম করছে বা $1,000 ইনকাম করছে, $500-1,000 মতো সে ইনকাম করতে পারবে। হইতে পারে, মানে হবে কি হবে না এটা তো বলা যাবে না, এটা তো অনেক ভ্যারিয়েবল, অনেক ফ্যাক্টর উপর ডিপেন্ড করে। বাট 1 বছর পরিশ্রম করলে সে $500 মতো ইনকাম করতে পারে, পসিবিলিটিস আছে। তাহলে তো 50-60 টাকার মতো ইনকাম করতে পারে, এটা ভালো। আমার একটা স্টুডেন্ট ধরেন মনে করেন যে 6 মাস শিখছে, শেখার পর সে বাগ হান্টিং শুরু করছে, সে $500 বাউন্টি পাইছে। সো সে 6 মাসে $500 পাইছে, সো 6 মাস পরে আর কি। সো ইট ক্যান বি হ্যাপেন। আমি এমন না যে আই এম নট লাইক দোজ ফ্রিল্যান্সার হু টোল্ড ইউ যে তুমি কোর্স করার পরেই লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবো। ফ্রিল্যান্সিং ইটস নট লাইক এ লাখ লাখ টাকা ইনকাম করে বললাম আর করে ফেলবো, এরকম না। আমাদের বাংলাদেশের কালচারটা হয়েছে কি ভাইয়া, এটাকে আসলে ফ্রিল্যান্সিং কিওয়ার্ড যেটা আছে, এটাকে একটা স্ক্যামের পর্যায়ে নিয়ে গেছে, বা একটা মানে শুনলেই কেমন যেন একটা
ভাইব আসে যে না ইটস মানে হ্যাঁ, মানে জিনিসটা তো fishy এত type এর হয়ে সহজ গেছে। না। ধরেন হুম। আপনি একটা বাইরের কোম্পানিকে সার্ভিস দিয়ে টাকা ইনকাম করবেন, এত সহজ না। না, আপনাকে স্কিল হইতে হবে বাস। স্কিলড হইতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় ধরেন যে আপনি কি সাজেস্ট করেন? ধরেন কেউ ফ্রিল্যান্সারই হইতে চায়। রিমোট জব আমি একটু পরে আসতেছি। হুম। ধরেন কেউ ফ্রিল্যান্সারই হইতে চায়। আপনার টাইমলাইনটা কতটুকু? যে ভাই তুমি যদি ৪ ঘন্টা করে টাইম দাও, ডেডিকেশন থাকে, তুমি এত বছর যদি এটা লার্ন করতে থাকো, একটা তো গাইডলাইন পাইলাম যে ১ বছর করলে সে 50,000 এর মতো, 60,000 এর মতো ইনকাম করতে পারবে। বাট আপনি কতটুকু সাজেস্ট করেন যে তুমি যদি ভালো ফ্রিল্যান্সার হতে চাও, তুমি এত বছর স্কিল ডেভেলপমেন্টের পেছনে সময় দাও, তাহলে তুমি মান্থলি এভারেজে এত টাকা ইনকাম করতে পারবা। স্কিল ডেভেলপমেন্টের কথায় আসলেন না, হুম। আমাদের এই ফিল্ডে স্কিল ডেভেলপমেন্ট একটা পর্যায়ে যে থেমে যাওয়ার সুযোগ নেই। ওকে। ইউ হ্যাভ টু লার্ন কন্টিনিউয়াসলি। সো আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে ঢুকে গেলেন তখন আপনি ছোট ছোট আর্ন করেন, পাশাপাশি ওই আর্নিংটাকে ইনভেস্টমেন্ট করেন হইতেছে আপনার স্কিলের পিছনে। তখন আপনি সার্টিফিকেশন গ্যাদার করেন, তখন আপনি ওই টাকা দিয়ে আপনি এক্সপেন্সিভ মানে যে কোর্সগুলা ওয়ার্ল্ড ওয়াইজ আছে বা আপনি মনে হইতেছে যে আপনার এই যেখান থেকে শিখলে, বা আপনি ধরেন ট্রাই হ্যাকমি সাবস্ক্রিপশন কিনলেন, বা আপনি হ্যাক দ্য বক্সের সাবস্ক্রিপশন কিনলেন যে অ্যাডভান্স লেভেলগুলোর জন্য। হ্যাক দ্য বক্স একটু অ্যাডভান্স লেভেলে শেখার জন্য ভালো, ট্রাই হ্যাকমি বিগিনারদের জন্য গুড, হ্যাক দ্য বক্স মানে একটু অ্যাডভান্স লেভেল এক্সপার্ট যারা একটু অ্যাডভান্স লেভেলে যারা আছে হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্য গুড। সো আপনি এখান থেকে আপনি লার্ন করেন, এখান থেকে আবার সার্টিফিকেশনের দিক করেন। সো আর্ন মানি অ্যান্ড স্পেন্ড দ্য মানি টু গেইন স্কিল। আচ্ছা, আমি কোশ্চেনটা আবার করি অন্য অ্যাঙ্গেল থেকে। ধরেন সে যদি ফ্রিল্যান্সিং করে হচ্ছে 2 লাখ টাকা ইনকাম করতে চায় পার মান্থ এভারেজে, এটা তো ফিক্সড না, বাট আমি ধরলাম আর কি। তাহলে কত বছর তার লার্নিং এর পেছনে সময় দিতে হবে 2 লাখ টাকা মাইলস্টোনে যাওয়ার জন্য? আমি তো সেটাই বলছি যে আসলে আপনি স্পেসিফিক শুনতে যাচ্ছেন, বাট আমি আসলে আমাদের যে স্কিলটা ধরেন, আমি তো ভাই প্রায় 3 বছর পরে আইসা ফ্রিল্যান্সিং শুরু করছি, তাই না? আমি 3 বছর কাজ শেখার পরে ফ্রিল্যান্সিং শুরু করছি। দেন আমি ধরেন 3 মাসের মধ্যে $6,000 আর্ন করছি। সো আমি বলতে পারি যে তাহলে ভাই আপনি 3 মাস ভালো মতো 3 বছর ভালো মতো শিখলে আপনি হয়তো বা $2,000 মতো আর্ন করতে পারেন। আচ্ছা, তো ওকে। বাট এটা তো আসলে সাবজেক্টিভ বিষয়। কেউ হয়তো বা পারবে, কেউ হয়তো বা পারবে না। গ্যারান্টি দেওয়া যাবে না। ফাইন। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ফ্রিল্যান্সিং মার্কেট নিয়ে বুঝলাম। এবার ভাই একটু ইয়েতে আসি, কোম্পানির অ্যাসপেক্টে আসি। ধরেন যে যারা আমাদের এখন এন্টারপ্রেনার আমাদের পডকাস্টে দেখতেছেন অথবা পটেনশিয়াল এন্টারপ্রেনার যারা আছেন, তাদের জন্য ইথিক্যাল হ্যাকিং অথবা ইথিক্যাল হ্যাকার নিয়োগ দেয়া কেন জরুরি? ইটস মোস্ট ইম্পর্টেন্ট। কেন জরুরি তার প্রধান কারণ হচ্ছে না হলে সে বুঝবে না কেন জরুরি। ফর এক্সাম্পল, রিসেন্ট একটা ইনসিডেন্ট, একটা কোম্পানি, যে বাংলাদেশি কোম্পানি, ওনারা আসলে মানে আমার এক কলিগের কোম্পানি আর কি। সো তারা নিয়োগ করেই তাকে ইনসিডেন্টটা ঘটার পরে তারা আসলে তাদের হয়তো বা ফ্রিল্যান্সিং বেসড কোম্পানি ছিল, তাদের সিস্টেম কম্প্রোমাইজড হয়ে সিস্টেমে ম্যালওয়্যার এক্সপ্লয়েট মানে তাদের ব্যাপারটা হয় কি, আমার যে কলিগের যে কোম্পানি, তো তাদের হইতেছে ফ্রিল্যান্সিং বেসড কোম্পানি, তো তাদের সিস্টেম কম্প্রোমাইজড হয়, তাদের সিস্টেমে সামহাউ ম্যালওয়্যার ইনজেক্ট করে। সো সেটা কি করে এবং তাদের যে অ্যাকাউন্ট থেকে প্রায় $11,000 মতো নিয়ে গেছে। সো যখন নিয়ে গেছে তখন তো তাদের মাথা নষ্ট হয়ে গেছে, তখন তারা মানে নিয়োগ করছে, তার আগে নিয়োগ ছিল না। সো আপনার আসলে ব্যাপারটা এইরকম যে যখনই আপনি ইনসিডেন্ট ঘটবে তখনই আপনি বুঝবেন যে কেন জরুরি। তো বাংলাদেশে আসলে আমাদের অনেক ভার্নাবল জায়গা আছে, আমাদের কোম্পানিগুলোতে অনেক ভার্নাবল জায়গা আছে। তারা আসলে চিন্তা করে যে তাদের থিঙ্কিং এরকম যে ওয়াই আই স্পেন্ড মানি অন দিস সিকিউরিটি ফিল্ড, মানে আমার তো কোনো ওইখান থেকে কোনো রেভিনিউ আসতেছে না, তাই না? রেভিনিউ আসতেছে না, তাহলে আমি কেন স্পেন্ড করব? এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হইতেছে যারা ধরেন এই ধরনের পেনিট্রেশন টেস্টিং সার্ভিস প্রোভাইড করতেছে, তারা নিয়োগ করতেছে, তারা দেশের বাইরে সার্ভিস প্রোভাইড করতেছে, তাদের নিয়োগ করে সার্ভিস প্রোভাইড করতেছে, যেটা মাইক্রো সার্ভিস বলে আর কি। তো মাইক্রো সার্ভিস তারা প্রোভাইড করতেছে, এটা একটা ইস্যু। বাট যদি আমি স্পেসিফিক্যালি বলি যে কেন নিয়োগ করবে, এটা বলা টাফ। তারা কেন নিয়োগ করবে, তাদের নিয়োগ করা জরুরি হবে যখনই তারা এই ইনসিডেন্টগুলোর আন্ডারে পড়বে, বা গভর্নমেন্ট যখন, যেমন সিঙ্গাপুরে প্রত্যেকটা কোম্পানি রিকোয়ার্ড যে ইউ হ্যাভ টু হায়ার সাম সিকিউরিটি স্পেশালিস্ট অর পেনিট্রেশন টেস্টার, মাস্ট থাকতে হবে এবং তাদের সার্টিফাইড থাকতে হবে। মানে যদি একজন পেন টেস্টার হিসাবে জব করতে হয় আপনাকে সিঙ্গাপুরের মতো জায়গাতে, তাহলে আপনাকে ওএসসিপি সার্টিফিকেশন থাকতে হবে, আদারওয়াইজ ক্রেস্ট সার্টিফিকেশন থাকতে হবে। সো এই সার্টিফিকেশনগুলো
ম্যাটার করে ইন্টারন্যাশনালি আপনি জব করতে গেলে। তো ওইটাই আর কি, যে যখন ওরা যেমন বলে দিছে গভর্নমেন্টকে যে তোমাদের কোম্পানি যদি তোমাদের রাখতে হয় তাহলে তোমাদের সিকিউরিটি ফিল্ডের মেম্বার রাখতেই হবে, ঠিক আছে। এবং বাংলাদেশ ব্যাংকেও, আমাদের বাংলাদেশ ব্যাংকের কিন্তু আছে, বলা আছে, বা প্রত্যেকটা ব্যাংকেই, যে প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু মোটামুটি যেমন সক টিম আছে বা ডিফেন্সিভ টিম আছে, আমরা তো অফেন্সিভ, আর তারা হচ্ছে ডিফেন্সিভ, তারা ডিফেন্স করে, তারা অ্যাটাকগুলো পারফর্ম করার থেকে মানে ডিফেন্স করে, বা কোথায় থেকে অ্যাটাকগুলো আসলো, সোর্সটা, এই জিনিসগুলো তারা অ্যানালাইসিস করে। সো তো যখনই ইনসিডেন্ট হবে তখনই আসলে বুঝবে যে আসলে কত জানে কত চাল, তার আগে বুঝবে না। হইতে পারে তাদের কম্পিউটার কম্প্রোমাইজ হয়েছে, র্যানসমওয়্যার ইনজেক্ট হয়েছে, তো এইসব যখন ইনসিডেন্ট করবে তখনই তারা আসলে নিয়োগ করবে। তাছাড়া আসলে ওই যে গভর্নমেন্ট বা অ্যাওয়ারনেস আসলে তারা নিজে থেকে না হইলে তাকে তো আর কেউ করতে হবে না। এখন আমি তো তাদের কম্পিউটার হ্যাক করে যে হায়ার করতে বলবো না, তাই না? রাইট। তো এই হইতেছে ব্যাপার। ভাই আরেকটা বিষয় একটু বলেন, আমরা তো ফ্রিল্যান্সিং নিয়েও কথা বললাম এবং আপনি রিমোট জব করেন সেটা নিয়েও কথা বললাম। তো এই যে এই ইথিক্যাল হ্যাকিং, এই ইন্ডাস্ট্রিটার কথা যদি বলি, কারণ আমি কিন্তু ইথিক্যাল হ্যাকিংয়ের কথা আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব কমই শুনতে পাই। তো এই ইন্ডাস্ট্রিটা আসলে কত বড়, আমাদের পডকাস্ট এখন যারা দেখছে তারা যদি এই স্কিলটা শিখতে চায়, এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, তাহলে আসলে অপরচুনিটি কতটুকু আছে? আচ্ছা, এখন ওয়ার্ল্ড ওয়াইড সাইবার সিকিউরিটি যে মার্কেট ক্যাপ, এটা 200 বিলিয়ন প্লাস। এখন 200 বিলিয়ন প্লাস এখন ওয়ার্ল্ডের যে মার্কেট ক্যাপ, এটা 200 বিলিয়ন প্লাস, এবং ধারণা করা হচ্ছে যে এটা 2030-এর মধ্যে 300 বিলিয়ন ক্রস করবে। সো এটা আসলে কন্টিনিউয়াসলি ইনক্রিজেবল। সো এটা আসলে নামার চান্স নাই। সো এটার মার্কেট ইনশাল্লাহ লাস্ট মানে নেক্সট 5 ইয়ার্স আপনি দেখতে পাবেন যে আসলে এটার গ্রোথটা কি। হ্যাঁ, এটা লজিক্যাল, কারণ হচ্ছে বেশিরভাগ কোম্পানিতে এখন অনলাইন বেসড হয়ে যাচ্ছে, তাদের অনলাইনে একটা প্রেজেন্স থাকছে। সো ওই জায়গা থেকে, এবং অনেক কোম্পানি এখন অনলাইনে ট্রানজ্যাকশনও করছে। নট অনলি অনলাইন, অফলাইন সিকিউরিটিও ম্যাটার করে। ফর এক্সাম্পল ধরেন আমি একটা পেন ড্রাইভ, আমি ধরেন আমার একটা কোম্পানি টার্গেট করছে, রাইট? একটা কোম্পানির আমি সিস্টেম কম্প্রোমাইজ করবো, হোয়াট শুড আই ডু, রাইট? সো আমি যেটা করতে পারি, আমি করি কি, ধরেন আমার একটা পেন ড্রাইভ আমি তাদের কোম্পানির দরজার সামনে ফেলে রাখছি। ওকে ওকে তো একটা এমপ্লয়ি কি করছে, ও এসে দেখলো, হ্যাঁ পেন ড্রাইভ, এটা কাদের পেন ড্রাইভ? আচ্ছা, আমাদের কারো হবে, নিয়ে কি করছে, কম্পিউটার ইনজেক্ট করছে, ডান, আর কিছু লাগতেছে না কিন্তু। তো এখন ধরেন কম্পিউটার ইনজেক্ট করছে, এখন তাদের যে নেটওয়ার্ক ডিজাইন করা, তাদের নেটওয়ার্ক ডিজাইনে দেওয়া নাই যে কেউ বাইরে থেকে কোনো পেন ড্রাইভ ইনজেক্ট করলে অ্যালার্ম দিবে, এমন কোনো কিছু দেওয়া নাই। সো ইনজেক্ট করছে, তার সিস্টেম কম্প্রোমাইজড। তো এরকম হইতে পারে, এগুলো আমি জাস্ট মানে অ্যাওয়ারনেসের জায়গা। বাট এটা তো সিম্পল জিনিস, কেউ যদি করতে চায় করতেই তো পারে। আমার কাছে এবং সেই পেন ড্রাইভটাও আছে, আমি আপনাকে দেখে ওকে, ভয়ঙ্কর জিনিস এটা কিন্তু। এবং এটা হইতে পারে যে ধরেন কেউ ফেলে রাখছে, আপনি নিয়ে জাস্ট এটা কিউরিয়াসিটির জায়গা থেকে আপনি করতে পারেন। এটা আমি নিজেও করতাম যদি না জানতাম। সবাই করবে ভাই, এটা কে করবে না? কারণ কোম্পানিতে কোনো পেন ড্রাইভ পড়ে থাকলে সবার আগে বলবে এটা কোন টিমের, পেন ড্রাইভ ঢুকায় দিবে, যদি আপনি চান মানে ক্ষতি করতে চান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আসলে আমরা ইউজ করি হচ্ছে ইন্টারনাল পেন টেস্টিং এর জন্য। ধরেন তাদের সিস্টেমটার সবকিছু ঠিকঠাক আছে কিনা। ইটস কল রাবার ডাকি, এটা খুব পপুলার। কি বলে এটাকে? রাবার ডাকি। ইটস অনেক পপুলার। এটা তো মানে সেম টু নরমাল পেন ড্রাইভ। আপনি এটাতে যে কোনো নেটওয়ার্কে ঢুকে যাওয়া যাবে। এই আপনি সিস্টেমে দিলে, আপনি সিস্টেমে দেখা যাইতেছে এটা যখন আপনি ইনজেক্ট করতেছেন, সিস্টেমের কুকি, সিস্টেমের ধরেন সেভ ক্রেডেনশিয়াল যা আছে আপনার চলে আসছে, বা কোনো ম্যালেসিয়াস সফটওয়্যার অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে। ওয়াও, উইদিন 2 or 5 সেকেন্ড। 2 or 5 সেকেন্ডের মধ্যে। তাহলে মানে আপনি যেটা বলছিলেন যে ডিজিটালির পাশাপাশি ফিজিক্যালিও হচ্ছে, এটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, হয়ে উঠছে। যারা রেড টিমার তারা এরকম ফিজিক্যালি অ্যাক্টিভিটি করাইতে পারে। তাহলে যদি ধরেন যে এই যে এরকম কোনো ফিজিক্যাল ডিভাইস যদি কারো অফিসে রেখে আসে, মানুষজন তো ঢুকাবেই, এমপ্লয়িরা তো আসলে এত সচেতন করা সম্ভব না বড় বড় কোম্পানিতে, কে কোথায় কোন পেন ড্রাইভ দিচ্ছে কেউ জানে না। তাহলে এটার কি সলিউশন, কি আসলে কি করতে হবে? এটার সলিউশন ওই যে কোম্পানি, ওই যে বললাম না যে কোম্পানির সবচেয়ে মূল শত্রু হইতেছে এমপ্লয়ি, যাদের মাধ্যমে সিস্টেম হ্যাক হয়। সো তাদের অ্যাওয়ারনেসটা তৈরি করা, তাদের অ্যাওয়ারনেস ঠিক করা। সো তাদের অ্যাওয়ারনেস ঠিক করলে সবকিছু ঠিক। বাট সিস্টেমের জায়গা থেকে কিছু করার নেই। সিস্টেমের জায়গা থেকে করা যায়। ধরেন যদি কেউ পেন ড্রাইভ বাইরে থেকে ইনজেক্ট করে, তাহলে অ্যালার্ম আসবে,
ও বা ব্লক করে আসবে, দিবে, অ্যালার্ম আসবে। হ্যাঁ বা কেউ পেন ড্রাইভ ঢুকালে সেটা ব্লক করে দিবে এবং কোন কম্পিউটারে ঢুকাচ্ছে সেটা জানা যাবে যে কোন কম্পিউটারে ইনজেক্ট করতেছে, এগুলো করা তার যাবে। মানে ডিপার্টমেন্টটা দরকার এখানে একজন অথবা যারা লোক সিকিউরিটি দরকার, টিম আছে তারা সিকিউরিটি টিম। পুরোটাকে গাইড রাইট করতে পারে। ভাই, তাহলে আমরা এখন একটু রিমোট ওয়ার্ক নিয়ে আবার কথা বলবো। ধরেন যে ফ্রিল্যান্সিং নিয়ে তো কথা আমরা বললাম, আমরা একটা আইডিয়া পেলাম। ফ্রিল্যান্সার থেকে রিমোট জবে যে ট্রান্সফার হওয়ার জার্নিটা, এই জার্নিটা আসলে কেমন হওয়া উচিত আপনার মতে? ওয়েল, রিমোট জবে ট্রান্সফার হওয়ার জার্নিটা ফার্স্ট অফ অল আই উড সে যে যারা ফ্রিল্যান্স করে, সো ফ্রিল্যান্সে তো অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করে, রাইট? সো আমি বলবো যে আমাদের চেষ্টা করা উচিত ওই ক্লায়েন্টগুলোর মধ্যে থেকে দু একটাকে ধরে টপকে যাওয়া, আদারওয়াইজ পরবর্তীতে আবার হার্ডওয়ার্ক করতে হয় ফ্রিল্যান্স জব পাওয়ার জন্য। সো আমি ফ্রিল্যান্সিং যখন করতাম তখন আমার এমন একটা পার্মানেন্ট ক্লায়েন্ট ছিল যার সাথে আমি প্রায় 3 বছর 3.5 বছর কাজ করছি। সো এই জিনিসটা মেনটেন করা উচিত যে আসলে যখন আমার অনেকগুলো ক্লায়েন্টের সাথে আমি কাজ করতেছি, অনেকগুলো বসের সাথে কাজ করতেছি, বসগুলোর সাথে যাতে ভালো রিলেশনশিপ মেনটেন করা। যেমন ধরেন আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের বাইরে তাকে নিয়ে আসা কোনোভাবে, যেমন অনেকেই তার কমফোর্ট জোনে কনভারসেশন করতে ভালো লাগে, যেমন আপনি হোয়াটসঅ্যাপ বা যেরকম একটা কনভারসেশন, তো ওই সব প্ল্যাটফর্মে তাকে নিয়ে আসা যেখানে সে সবসময় অ্যাভেলেবেল থাকে মেসেজ দিলে। সো এইসব জায়গায় আনলে কি হবে, তার সাথে একটা বন্ডিং তৈরি হবে। দেখা যাইতেছে যে আপনার সাথে কাজ নাই বাট আপনি একটা হাই হ্যালো মেসেজ দিচ্ছেন, তার সাথে একটা কন্টিনিউ রিলেশনশিপ মেনটেন করতেছেন। তো তখন কি হয়, পরবর্তীতে কাজ হইলে সর্বপ্রথম আপনার কথাটাই মনে করে। সো এইভাবে আপনি চাইলে রিমোট জব ম্যানেজ করে ফেলতে পারেন। আর আদারওয়াইজ আপনি আমাদের সেক্টরে যেটা করতে পারেন যে ফ্রিল্যান্সিং এর সময় খুব বেশি সার্টিফিকেশন লাগে না। সো ওই সব ক্ষেত্রে আসলে যেহেতু ইন্ডিভিজুয়াল কোম্পানি আপনাকে জাস্ট একটা দুটা কাজের জন্য হায়ার করে, সো সেক্ষেত্রে দেখা যাইতেছে যে আপনার ওরা সার্টিফিকেশনটা খুব একটা বেশি ভেরিফাইড করে না। তো আপনি বললেই হয়েছে যে আমার এই সার্টিফিকেশন আছে, তো এরকম আর কি। বাট কোম্পানিতে যখন আপনি জয়েন করতে যাবেন তখন আপনাকে আসলে কিছু রিকোয়ারমেন্ট দিবে, কিছু সার্টিফিকেশন থাকবে। সো তখন আপনাকে আসলে সার্টিফিকেশনের জন্য পড়াশোনা করতে হবে। সো এক একটা সার্টিফিকেশনের জন্য আপনাকে এক একভাবে পড়তে হবে। যেমন ধরেন আমি ওএসসিপি কমপ্লিট করছি, সো এটা অফেন্সিভ সার্টিফিকেশন, হ্যাঁ। সো এটার জন্য আমাকে আলাদা করে পড়াশোনা করতে হয়েছে। যেমন আমি 3 মাস কন্টিনিউয়াসলি পড়াশোনা করছি, 3 মাস প্রায় প্রত্যেকদিন 6 ঘন্টা 7 ঘন্টা করে পড়ছি। সো পরে দেন এক্সাম দিয়েছি, 48 ঘন্টার এক্সাম ছিল। 48 ঘন্টা? হ্যাঁ, 48 ঘন্টার এক্সাম ছিল, যেখানে 24 ঘন্টা হচ্ছে রাইটিং মানে প্র্যাকটিক্যাল ছিল, আর 24 ঘন্টা রিপোর্ট রাইটিং ছিল। যেগুলো করছি সেগুলো লিখতে হয়েছে। সো রিপোর্ট রাইটিং, সো এটা হইতেছে গেল। সো এইভাবে আপনি আলাদা আলাদা সার্টিফিকেশনের জন্য পড়াশোনা করতে পারেন। তো আমাদের এখানে আমি বলবো যে প্রথমে বিগিনারদের জন্য যেটা করবেন সেটা সিএইচ যেটা আসে, সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, এটা কমপ্লিট করতে পারেন। দেন আরেকটা হইতেছে ইজিপিটি, এটা কমপ্লিট করতে পারেন। দেন ওএসসিপি লেভেল বা এই ধরনের একটু অ্যাডভান্স সার্টিফিকেশনগুলো যেতে পারেন। সো এই দুইটা সার্টিফিকেশন করতে আপনার মিনিমাম টাকা লাগবে হইতেছে প্রায় 40,000-এর কাছাকাছি। সো আপনার যদি একটা আর্নিং সোর্স থাকে তাহলে ভালো। আর যদি আপনি চান যে না ঠিক আছে আমি আমার 1 টাকার পয়সাতে সমস্যা নাই, আমি ফ্রিল্যান্সিংও করতেছি না, আমি ডাইরেক্টলি জবের জন্য প্রিপারেশন, নট অনলি রিমোট জব, আমি জবের জন্য প্রিপারেশন নিব, তাহলে আপনাকে ওইভাবে পড়াশোনা করতে হবে। আপনাকে সার্টিফিকেশনও নিতে হবে, পাশাপাশি আপনাকে স্কিলও গেইন করতে হবে। এবং শুধু যে আপনি সার্টিফিকেশন নিয়ে ফেলবেন, স্কিল হবেন এইখানে থাকলে হবে না। যেমন ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার কমিউনিকেশন স্কিল অনেক ভালো থাকতে হবে। অর্থাৎ আপনার ক্লায়েন্ট হ্যান্ডেলিং, ক্লায়েন্টের সাথে কনভারসেশন করা, ক্লায়েন্ট কি চায় সেটা বুঝে সেটা ডেলিভারি করা, ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ মেনটেন করা, এই জিনিসগুলোও আপনাকে ফ্রিল্যান্সিংয়ে দরকার হয়। সো এটা তো আর একদিনে হয় না। আমরা ভয় পাই যে আসলে কেমনে করব, বাট আপনি যখন শুরু করবেন তখনই আপনি বুঝবেন যে আপনি কেমনে করবেন, তাই না? তো এটা একটা ইস্যু। এবং যদি আপনি জব পাইতে চান তাহলে আপনাকে আসলে শুধু স্কিল হইলে হবে না, আপনাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে। ইন্টারভিউ একটা আলাদা প্রসেস। সো আপনি ধরেন আপনি অনেক কিছু পারেন, আপনি বাংলাদেশের টপ স্কিল পারসন, বাট আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে পারতেছেন না, কারণ ইন্টারভিউ ক্র্যাকটা একটু আলাদা ডিফারেন্ট স্কিল সেট লাগে। সো আপনার ওইটার জন্য পাশাপাশি প্রিপারেশন নিতে হবে, বা কিছু ইন্টারভিউ দিতে হবে, দিয়ে দেন কোশ্চেনগুলো নোট করতে হবে, নোট করে দেন এগেইন ইন্টারভিউ জন্য যেতে হবে এবং ওই ইন্টারভিউ কোশ্চেনগুলো নোট করতে হবে। সো ধরেন একটা ভালো কোম্পানিতে জব পাইতে হলে 15টা ইন্টারভিউর মধ্যে একটা হয়। সো একটা ভালো কোম্পানিতে জব দিলে হয়তো একটা হওয়ার পসিবিলিটিস আছে। সো এইরকম প্রসেস আপনাকে যাইতে হবে। সো এইটা হইতেছে মেইনলি আমি বলবো যে প্রথমে তুমি সার্টিফিকেশনগুলো আস্তে আস্তে একটু কমপ্লিট করো, পাশাপাশি স্কিল করো, পাশাপাশি জব ইন্টারভিউর জন্য প্রিপারেশন। আচ্ছা, এটা যদিও সাবজেক্টিভ কোশ্চেন, তারপরে আমি একটু করি। যেমন ফ্রিল্যান্সিং দিয়ে তো একটা স্ট্রাকচার্ড আইডিয়া অডিয়েন্সদের দেওয়া হয়েছে যে 6 মাস অথবা 1 বছর কাজ করলে 50,000 থেকে 1 লাখ টাকার মধ্যে তারা ইনকাম করার একটা চান্সেস আছে। বাট আপনি যেটা বলছেন যে জবের জন্য হচ্ছে আরেকটু জার্নিটা লম্বা হয়,
ওই ক্ষেত্রে যদি কেউ হচ্ছে ডেডিকেটেডলি টাইম দেয় জবের জন্য, তাহলে কি পরিমাণ সময় লাগতে পারে? জবের 4-5 জন্য ঘন্টা সময় দিলে তাও 1-1.5 বছর সময় লাগবে। তাও 1 থেকে 1.5 বছর সময় লাগবে। হার্ড স্কিল এবং সফট স্কিল ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করবো এবং সার্টিফিকেশন গুলো নিয়ে এটা তার করতে হবে। তো মানে ধরেন আপনার স্কিল হওয়ার পরে আপনার সার্টিফিকেশন কমপ্লিট করে, এখন সার্টিফিকেশন পাস করতেও পারেন নাও পারেন, সো ম্যাটার করে সবকিছু মিলে। আচ্ছা, কোন কোন দেশের রিমোট জব সবচেয়ে বেশি? আমেরিকাতে সব থেকে বেশি রিমোট জব। আমেরিকাতে নট অনলি রিমোট জব, আমেরিকাতে সাইবার সিকিউরিটি রিলেটেড সব থেকে বেশি জব হইতেছে, জব পোস্ট হইতেছে আমেরিকাতে। এবং মোস্ট অফ দ্য কেসেস হয় কি আসলে রিমোট জব পাওয়া একটু টাফ বলা যায় আমাদের সেক্টরে, বাট আপনি যদি জব পান ইটস নট নেসেসারি রিমোট, কারণ আপনি ভালো স্যালারিতেই পাবেন। আপনাকে যারা ধরেন হায়ার করবে তারা আপনাকে নিয়ে যাবে ভিসা দিয়ে, নো প্রবলেম। বা ভিসা যদি না দেয় তাহলে আপনি ভিসা অ্যারেঞ্জ করে চলে যাবেন। এরকম কি কোনো আপনার পরিচিত জনের মধ্যে কিরকম ঘটছে যে পেয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, অনেক অনেক অনেক। আমার বাংলাদেশে না, আমার বাইরের যে সার্কেল আছে তারা অনেকেই যাইতেছে, যে ধরেন কাতার চলে গেছে, জব পাই কাতারে চলে গেছে। মিডল ইস্ট এরিয়াতে যেমন ধরেন কাতার, সিঙ্গাপুর, দেন দুবাই, এইদিকে সাইবার সিকিউরিটির চাহিদা অনেক বেশি এবং অনেক ভালো স্যালারি। মানে কি বাংলাদেশ কমিউনিটি থেকে গেছে, বাংলাদেশের মানুষ গেছে? বাংলাদেশের কমিউনিটি আছে, অনেক আছে। আপনার পরিচিত জনের মধ্যে এরকম আছে? পরিচিত আছে, সিঙ্গাপুরে আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু করা দরকার, যেমন এখন তো ধরেন যে সবকিছু এআই বেসড হয়ে যাচ্ছে, তাই না? তো এখন ধরেন যে যারা এখন প্রোগ্রামিং কিংবা কোডিং শিখে তারা কিন্তু একটু ভয় পায়, যদিও নাকি ভয় পাওয়া উচিত না। যেমন আমাদের এখানে একজন কোম্পানির কোফাউন্ডার আসছিলেন যারা এই প্রোগ্রামিং কোডিং নিয়ে কাজ করেন, তারা বলছেন যে ভাই এটা আসলে লাগবেই, হ্যান্ডস অন লার্নিংটা লাগবেই, এআই সবকিছু করতে পারবে না, রিপ্লেস করতে পারবে না। বাট একটা সিস্টেমের প্রোটেকশনের জায়গা থেকে যদি আমি চিন্তা করি, এরকম এআই তো বানানো আসলে হতেই পারে যে আমি আমার যে অ্যাপ্লিকেশনগুলো আছে এআই হচ্ছে সবকিছু টেক কেয়ার করবে, তাহলে আমার তো আর ইথিক্যাল হ্যাকার দরকার নেই। এটা কি হইতে পারে না? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দেন, আমি আপনাকে একটা কোশ্চেন করি। আমরা তো এআই তো ধরেন এইগুলাকে করতেছে, খুঁজে দিবে বা প্রোটেক্ট করে দিবে, তাহলে এআই কে প্রোটেক্ট দিবে কে? এআই কে প্রোটেকশন এআই কে প্রোটেক্ট করবে? এখন হয়তো বা মানুষই দিবে, বাট ফিউচারে কি এরকম হইতে পারে যে এআই কে প্রোটেকশন দিবে? এআই কে প্রোটেক্ট, এআই যদি এআই কে প্রোটেকশন দেয়, যে তাকে প্রোটেকশন দেয় তাকে প্রোটেকশন দিবে কে? এআই তখন সেলফ লার্ন করে। সো দেখেন, আমি বলি এআই হইতেছে নিজেও ভার্নাবেল, ওরা নিজেরাও ভার্নাবেল। এখন অনেকেই বাগ হান্টার আছে যারা এআই তে বাগ খুঁজে বাউন্টি পাইতেছে, রাইট? এআই তে বাগ খুঁজে তারা চ্যাটজিপিটি বলেন, আপনি গ্রক বলেন বা যেটি বলেন, সো এখানে আসলে তাদের বাগ বাউন্টি যে প্রোগ্রাম গুলো আছে সেখান থেকে তারা হান্ট করে বাগ পাইতেছে এবং বাউন্টি পাইতেছে, তাই না? সো এআই ওভারনাবেল, সো এআই কে হিউম্যান করতেছে। সো আপনি যেটা বলেন যে এআই সিস্টেমের ত্রুটি খুঁজে দিবে, হ্যাঁ, এআই সিস্টেমের ত্রুটি খুঁজে দিতে পারে। রিসেন্টলি একটা এআই আসছে যেটা হচ্ছে HackerOne টপ করতেছে, মানে HackerOne, কিন্তু এআই আপনাকে সব ভাগে খুঁজে পারতে হবে। যেমন বিজনেস লজিক ভার্নাবিলিটি আছে, সো বিজনেস লজিক ভার্নাবিলিটিটা কিন্তু অটোমেটেড স্ক্যানে বা এআইতে খুঁজে বের করতে পারবে না, এটা ম্যানুয়ালি আপনাকে হান্ট করতে হয়। সো দেয়ার ইজ লট অফ থিং যেটা আসলে চাইলে এআই মানে আপনার হিউম্যানকে রিপ্লেস করতে পারবে। এবং এআই আসাতে আরো ভালো হয়েছে, আরো এগ্রেসিভলি হান্ট করতে পারতেছে, হান্টাররা এগ্রেসিভলি অ্যাটাক করতে পারতেছে, মানে বলতেছেন এমপাওয়ার করতেছে। এমপাওয়ার করতেছে এআই আরো, ঠিক আছে? এআই আরো ইজি করে দিয়েছে কাজগুলো, বুঝছেন? সো এআই রিপ্লেসেবল না, সাইবার সিকিউরিটি রিপ্লেস করার মতো এখনো এরকম জায়গায় আসেনি। ওকে, আচ্ছা, যে বাগ বাউন্টি নিয়ে যেটা বললেন, এই জিনিসটা নিয়ে যদি একটু খোলাসা করে বলেন যে এই ধরনের এই প্রজেক্টটা কি, প্রোগ্রামটা কি, এবং এইটা আসলে যারা শিখতে চায় তাদেরকে কতটুকু মোটিভেশন দিতে পারে? ওয়েল, আপনি অ্যাজ এ পেন টেস্টার হিসাবে বা এথিক্যাল হ্যাকার হিসাবে যদি আপনি এথিক্যাল হ্যাকিং করেন তাহলে আপনি চাইলে বাগ বাউন্টিতে মুভ করতে পারবেন। এটা আরেকটা প্ল্যাটফর্ম, এটা আরেকটা ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম বলা যায়, যেখানে বিভিন্ন ওয়েবসাইট আছে। ধরেন ফর এক্সাম্পল HackerOne বা ক্রাউড, এইরকম বিভিন্ন ধরনের আছে যারা হইতেছে কি করে। ধরেন ফর এক্সাম্পল আপনি আপনার ওয়েবসাইটে বাগ খোঁজাবেন, তো আপনি কি করলেন, আপনি HackerOne-কে দিলেন যে ভাই তুমি আমার প্ল্যাটফর্ম, হ্যাঁ প্ল্যাটফর্ম, মানে এটা ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম HackerOne। সো HackerOne থেকে টার্গেট নিয়ে যারা এথিক্যাল হ্যাকার বা বাগ হান্টার তারা আসলে বাগগুলা খুঁজে এবং বাগের উপর বেস করে, মানে বাগের যে সিভিএসএস বা কি ধরনের ইম্প্যাক্ট দিচ্ছে, অর্থাৎ ওয়েবসাইটে কি ধরনের ইম্প্যাক্ট পড়তেছে, কি ধরনের ডেটা ব্রিজ হইতেছে, বা যে এটার উপর বেস করে আসলে ওই কোম্পানি তাকে একটা বাউন্টি বা একটা রিওয়ার্ড দেয়। এটা হইতেছে মেইনলি বাগ বাউন্টি। সো এইটার মার্কেট অনেক ভালো। এমনও হান্টার আছে যারা একটা বাগ পায়ও ধরেন $1,00,000 $2,00,000 বাউন্টি পাইতেছে, এরকম অনেক আছে, অনেক। হ্যাঁ, ধরেন বড় বড় যে কোম্পানি গুগল, মেটা, টুইটার, এই ধরনের
জায়েন্ট কোম্পানিগুলো আছে, তো তারা বাউন্টি দেয়। সো আমি লাস্ট মনে হয় একটা রিপোর্ট দেখছিলাম, যেটা হচ্ছে ক্রিপ্টোতে একটা বাগ পাইছিল একটা ছেলে, ও অ্যারাউন্ড 10 মিলিয়ন বাগ পাইছে, মানে 10 মিলিয়ন রিওয়ার্ড পাইছে। 10 মিলিয়ন, মিলিয়ন। এটা একটা ক্রিপ্টোরই ছিল, আমি দেখেছিলাম আর কি। সো এরকমও হয়। সো মানে এটা খুব ভালো এটা প্ল্যাটফর্ম। এটা জিনিসটা ভালো যে একটা প্ল্যাটফর্মে কোম্পানিগুলো তাদের ওয়েবসাইট রেস্টার্ট করে অথবা বলে যে বাগ বাউন্টি যারা করে তারা খুঁজে দেখবে খুঁজবে, এবং একটা রিওয়ার্ডের ঘোষণাও থাকে। ও গ্রেট। এটা হচ্ছে মেইনলি বাগ হান্টিং বা বাগ আচ্ছা ভাই, আরেকটা বিষয় যে আপনি যেহেতু ইথিক্যাল হ্যাকার, আপনার কাছে তো আপনার ক্লোজ সার্কেলের অথবা পরিচিত যারা অনেকে আসে হ্যাকিং পারপাজে, যে অমুকের ফেসবুক আইডি হ্যাক করে দাও অথবা এটা করে দাও, এই বিষয়গুলো আপনি কিভাবে ডিল করেন? আমি আসলে এই বিষয়গুলো যেভাবে ডিল করি, আমার কাছে যদি যারা আসে তাদের আমি বলি যে আমার $10,000 লাগবে। $10,000? কারণ ও তো দিতে পারবে না, আর আমারও করা লাগবে। 10,000 মানে কমকে 12 লক্ষ টাকা। ও তো দিতে পারবে না, এই জন্য আমি ট্রিক করে বলি। কারণ ব্যাপার হচ্ছে কি, আমার কাছে রেগুলার প্রায় 30 থেকে 40টা এরকম মেসেজ আসে যে ভাই আমার হাজবেন্ডের অ্যাকাউন্ট হ্যাক করে দেন বা আমার ওয়াইফের অ্যাকাউন্ট হ্যাক করে দেন। তাদের মধ্যে ট্রাস্ট ইস্যু অনেক। ওকে, আমি আসলে বলি তখন যে $10,000 লাগবে আর কি। আচ্ছা ওকে। যদি কোনো আমাদের অডিয়েন্স থাকে যে তারা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং শিখতে চায়, আপনার কাছ থেকে শিখতে চায়, ওই ক্ষেত্রে তাদের জন্য আপনার সাথে কিভাবে কমিউনিকেট করবে এবং আপনার প্রসেসটা কত দিনের, আপনি কতদিন ধরে শেখান এবং তারা কতটুকু স্কিল হয়ে ওঠে? আমার কাছ থেকে যদি কেউ শিখতে চাই, সো তারা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারে shaunmir.com। আদারওয়াইজ আমার পেজ আছে shaunmir, সো এখানে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। সো এখানে গেলে বিস্তারিত পেয়ে যাবে যে কবে কি কখন। ওকে ওকে। আচ্ছা ভাইয়া, মানে আমরা তো অনেক টাকা পয়সার গল্প শুনলাম, 4 কোটি টাকা অ্যারাউন্ড আপনি ইনকাম করেছেন এবং 2টা রিমোট জব করছেন, তার মধ্যে একটা ইউএসএ তে আর একটা জামাইকাতে। তো এই এবং আপনার বয়সও কিন্তু খুব বেশি না, আপনি মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করলেন। তো এই যে টোটাল সাকসেসের জার্নিটা, আমার ধারণা যে এখানে জিনিসটা তো এত সহজ না, নাকি সহজ ছিল আসলে? না, আসলে স্মুথ তো কোনো কিছুই হয় না। প্রথম থেকে একটু থাকে আর কি, স্ট্রাগল তো থাকেই। বলেন তো কি স্ট্রাগল ছিল? প্রথম অবস্থায় আমি তো পড়াশোনায় ভালো ছিলাম না, আমি হইতেছে ব্যাক বেঞ্চার। আমি সবসময় পিছনের বেঞ্চে বসতাম এবং স্কুল পড়াইতাম অনেক। আচ্ছা। তো এই জন্য আমি স্যারদের হাতে মাইরও খাইছি অনেক। তো স্যার আমাকে ক্লাসের মধ্যে বলতো আর কি, মাঝে মধ্যেই বলতো যে তোকে দিয়ে কিছু হবে না, তুই কিচ্ছু করতে পারবি না, নাম ধরেই বলতো সবার সামনে। সো তখন অনেক অনেক স্যার বলে ফেলে এইভাবে আসলে। হ্যাঁ, ও হইতে পারে, মানে স্যার তো ভালোর জন্যই বলে। তো রাইট। ওই সময় তো আসলে বুঝতাম না, তো তখন একটু কষ্ট লাগতো। তো দেন আমি ওইখান থেকে পড়াশোনা এসএসসি দেওয়ার পর আমি ডিপ্লোমাতে ভর্তি হই রাজবাড়িতে। তো আমি ক্রিকেট খেলতাম। আমি প্রথম থেকে আমি মানে ক্রিকেট বলে ক্রিকেট খেলতাম। আমি ক্রিকেট বলে হ্যাঁ, খেলতেন? আন্ডার 14 খেলছি। ও ওয়াও। সো এটা খেলার সময় আমি আসলে খেলাটা ছেড়ে দিতে হয় আমার পড়াশোনার ওই কারণে। দেন আমি রাজবাড়িতে গিয়েও খেলাধুলা কন্টিনিউ করি। তো বাট আমি ইনজুর হওয়ার পরে আমি আর খেলাধুলা ওইদিকে কন্টিনিউ করি না। তো এমনও হয় যে আমি তখন আর কি কম্পিউটারে চান্স পাই এবং আমি তখন শেখা শুরু করি। তো আমার এমন হয় যে ধরেন আমার ফ্রেন্ডরা, আমার বাসা ছিল হচ্ছে সামনে অনেকটা স্পেস ছিল যেখানে ক্রিকেট খেলা যাইতো। তো আমার ফ্রেন্ডরা সবাই ক্রিকেট খেলতো। সো ওরা ক্রিকেট খেলতো, আমি বসে বসে কম্পিউটারে কাজ করতাম। আমার ক্রিকেট অনেক ফেভারিট ছিল ভাই, ট্রাস্ট মি। আমি ক্রিকেট খেলতাম না, আমি বলতাম যে এটা তো একটা স্যাক্রিফাইস, আমি ক্রিকেট খেলতাম না। এবং ও কিন্তু আমার সামনে খেলতেছে, নট লাইক যে ওরা অন্য মাঠে যেয়ে খেলতেছে, আমার সামনে আমি ক্লাস করতেছি, আমি পড়াশোনা করতেছি, মানে সিকিউরিটি রিলেটেড পড়াশোনা করতেছি এবং ওরা খেলতেছে, আমি খেলতে পারতেছি না। দেন আমি ওইখানে ওরকম যাইতাম। তো আবার এমন হয়েছে ধরেন ফ্রেন্ডরা ট্যুরে যাবে, সো আমি তাদের সাথে যাইতাম না। তারা আড্ডা দিচ্ছে, আমি ওইখানে যাইতাম না। বিকজ আমি তখন ফিল করছি যে ভাই দেখো, টাকা ছাড়া আসলে কিছু নাই এখন। আসলে টাকা ছাড়া মানে আমাকে আসলে, আমার কাছে যখন টাকা থাকবে তখন আমি এই জিনিসগুলো করতে পারবো। সো আমি এখন চাইলে আমি যাইতে পারি, চাইলে আমি ঘুরতে পারি, আমার ইচ্ছা হলে আমি কক্সবাজার চলে যাই, আমি ইচ্ছা হলে আমি দেশের বাইরে যাইতেছি, মানে আমার এখন কথা বলছি। তো তখন আসলে যদি আমি এই জিনিসগুলো না করতাম, আমি আমার ডেস্কে টাইম বেশি দিছি, তখন আমি বাইরে আড্ডা দিই নাই, বাইরে মানে যত অ্যাক্টিভিটি সেগুলো আমি কমাই দিছি, করেই নেই। অনেক ফ্রেন্ড করছে, অনেকে অনুষ্ঠান বিয়ের দাওয়াতও খায় নাই এমন। কারণ আমার তখন দেখা যেতেছে আমি তখন শিখতেছি, তখন আমার ভালো লাগতেছে ব্যাপারগুলো। আসলে জিনিসগুলো যখন আপনি এনজয় করবেন না, যে কোনো জিনিস আপনি যখন এনজয় করবেন তখন আপনার কাছে এমনিতেই কাজ করতে ভালো লাগবে। সো এই সেক্টরটাই আসলে এমন এনজয় করার সেক্টর। যদি আপনি এনজয় করতে পারেন, আপনি যদি লাইগে থাকতে পারেন, ট্রাস্ট মি, আপনি ভালো কিছু হবে। আপনি ভাবতেছেন যে 6 মাসে হইতেছে না, 1 বছরে হবে, বাট আপনাকে ভাই লাইগে থাকতে হবে, শিখতে হবে। যদি আপনি ভালো মতো শিখতে পারেন, এটার জবে আপনি দরকার হলে আপনি কোর্স করায় আর্ন করতে পারবেন। আমি জাস্ট ফর এক্সাম্পল। সো এটা ভালো,
ভালো ওয়ে, আপনি যদি ভালো যে কোনো ফিল্ড, আপনি নট অনলি দিস ওয়ান, আপনি যে কোনো ফিল্ডে যদি লেগে থাকেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, যেমন ধরেন যে আপনি এখন এই এজে এসে যে পরিমাণ ইনকাম করছেন, বাংলাদেশে কিন্তু মানুষ চাকরিতে আসলে খুব কম স্যালারিতে ঢুকে, কারণ বাংলাদেশের জব মার্কেটের অবস্থা খুব বেশি ভালো না। ওই জায়গা থেকে আমি বলতে পারি যে আপনার যে বয়স এখন, সে বয়সে আপনি মোটামুটি ভালো একটা জায়গায় আছেন, ইনকাম করছেন, সামনে হয়তো আরও অনেক ভালো করবেন। আপনার ইন্ডাস্ট্রির তুলনায় হয়তো এটা কিছুই না, বাট তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বেশ ভালো একটা জিনিস। সো এখান থেকে আপনার একটা ভালো লার্নিং হয়েছে লাইফ সম্পর্কে, আপনার প্রফেশন সম্পর্কে তো বটেই। ওই জায়গা থেকে যদি আমি বলি যে যারা আমাদের ইয়াং, যারা আমাদের পডকাস্টে দেখছেন, তাদেরকে যদি বলি যে তারা লাইফে কিভাবে আসলে ভালো করতে পারে, এই জায়গা থেকে আপনি কি অ্যাডভাইস দিবেন? আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে লাইফের সবথেকে বড় রিস্ক কি জানেন? কি? সব থেকে বড় রিস্ক রিস্ক না নেওয়া। এগ্রি। আমি যদি রিস্ক না নিই তাহলে আমার দিয়ে কোনো কাজ নাই, তাহলে আর দরকারই নাই। তো তুমি এখানে রিস্ক নিতে পারো, তুমি এখানে শিখতে পারো, তুমি তোমার ভাই টাইম ইজ মানি। সময় সময় ভাই দাম আছে। আমি যে একটা জিনিস শিখতেছি, আমি যদি সেখান থেকে কোনো কিছু না নিতে পারি তাহলে আমার ওটা শিখা লাভ নাই। আমি একটা বই পড়ি, ফর এক্সাম্পল আমি একটা বই পড়ি, এখন আমি বই থেকে যদি কিছু না নিতে পারি তাহলে আমার ওই বই ওয়েস্ট, বইয়ের সময়টাই নষ্ট। সো আমি বলবো যে ভাই তোমরা যদি এখানে আসো, তুমি যদি শিখো, তুমি যদি টাইম দাও, তাহলে তুমি টাইমটাকে ভ্যালু দাও, যে তুমি যেই জিনিসটা শিখছো, সময় খরচ করে, টাকা খরচ করছো, সময় খরচ করছো, তুমি এই জায়গা থেকে শিখো, লাইগা থাকো। তুমি 2 দিন আইসা 2 দিন শিখা তোমার ভালো লাগলো না, তুমি চলে গেলা, ঠিক আছে। এটা ধরো তুমি প্রথম অবস্থায় ইনিশিয়াল স্টেপে তুমি এই জিনিসটা করতে পারো যে ভাই আমি এখানে ভালো লাগতেছে না, আমি চলে গেলাম, তাহলে আমার টাইমটাই যেন ওয়েস্ট হলো না। কিন্তু আমি এখানে 6 মাস টাইম ওয়েস্ট করলাম, টাইম দিলাম, তারপর আমি লিভ করে অন্য জায়গায় চলে গেলাম, তাহলে আমার দরকার নাই তোমার এখানে থাকা। তুমি এই 6 মাস, তাহলে তোমার এই 6 মাসের মানে তুমি যে 6 মাস নষ্ট করছো সেটা তুমি 6 মাস না 6 বছরও তুমি রিকভার করতে পারবো না। যেই টাইমটা চলে গেছে ওইটা রিকভার করতে পারবো না। তুমি অনেক পড়াশোনা করবা, বাট তুমি এই জায়গাটা রিকভার করতে পারবো না। তো তখন তুমি কি বলবা? যারা এই ফিল্ডে কাজ করতেছে ওরা স্ক্যামার, ওরা স্ক্যাম করতেছে, ওরা কিছু পারে না। বিকজ কি তুমি পারো নাই, এই জন্যে ও পারে না এমন না। তুমি পারো নাই, দ্যাটস মিন তোমার ব্যর্থতা, তুমি লাইগে থাকো নাই, তুমি করো নাই। বাট আমি পারছি, কারণ আমি লাইগে ছিলাম, আমি করছি। 100 জন স্টুডেন্ট ছিল ব্যাচে, তার মধ্যে 10 জন থাকে, 10 জনের মধ্যে একজন সাকসেস হয়। কেন হয়? কারণ সে কনসিস্টেন্সি বজায় রাখছে, সে সবসময় লেগে গেছে। আমি আরেকটা কথা বলবো, যে সেটা হচ্ছে আমি যদি 6 ধরুন আমার কনসিস্টেন্সি বললেন না 4 ঘন্টা, আমার প্রত্যেক দিন 4 ঘন্টা, আমি ধরেন একদিন 4 ঘন্টা কাজ করলাম, তো 1 ঘন্টা একদিন যদি আমি 4 ঘন্টা কাজ করি, পরের 2 দিন গ্যাপ আমি করলাম না, তাহলে আমার ওই কাজ করার দরকার নাই। আমি তাহলে প্রত্যেক দিন 1 ঘন্টা করবো, সপ্তাহে আমি 7 দিনে 7 ঘন্টা কাজ করব, আমার কনসিস্টেন্সি থাকবে, আমি শিখতে পারবো, আমার এমনিতেই হয়ে যাবে। সো কনসিস্টেন্সি না থাকলে ভাই কোনো কিছুতেই লাভ নাই। তো শুধু শুধু আমি আমাকে ব্লেম দিব, তাহলে আমাকে এসে কেউ গালি দিবে যে ও কিছুই করে নাই। আচ্ছা ঠিক আছে, আমি কিছু করি নাই, ফাইন, তুমি কি করছো? তুমি কি করছো? তুমি ধরো এই ফিল্ডে আছো অনেকদিন, কিন্তু তুমি কি করছো? কারণ তুমি যেটা করছো সেটা কিন্তু তুমি কনসিস্টেন্সিটা বজায় রাখো নাই, তুমি আইসা মানে হতাশ হয়ে গেছো, নিজে হতাশ। আচ্ছা, তার মানে হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে। কনসিস্টেন্সি থাকতে হবে। ওকে, ফাইন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই এই রিলেটেড। ধরেন যে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করছেন, আপনার আশেপাশে ক্লোজ সার্কেলের বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, অনেকে তো জানে, তাই না? ওই জায়গা থেকে হচ্ছে আপনার লার্নিংটা কি আসলে, লাইফ নিয়ে লার্নিংটা কি? লাইফের লার্নিং হচ্ছে ভাই টাকা পয়সা। যদি টাকা পয়সা, বিজনেস, এগুলো ফ্রেন্ডের সাথে করা যায়, লেনদেন করা যায়, বন্ধুত্ব নষ্ট হয়। ফার্স্ট অফ অল এটা আমি কেন বলছি, কারণ ভাই আমি হইতেছে এমন একটা গাই, লাইক আমি নিজের কথা বলছি, মানে এটা আসলে নেগেটিভ কিছু না, আমি বলছি যে আমি এমন একটা ছেলে যে আমি যখন দেখছি আমার আশেপাশের ফ্রেন্ডরা আই এম ডুইং গুড, আই এম আর্নিং অ্যান্ড আই এম গেটিং সাম গুড ফুড, সো তো আমার আশেপাশে যারা আছে, সো আমি চেষ্টা করছি আমার ফ্রেন্ড সার্কেলকে কিছু দেওয়ার। কিছু দেওয়ার মিনস হইতেছে ধরেন আমি তাদের হয়ে কাজ, ইন অফ দ্য ডে আমি দেখছি যে আসলে টাকা পয়সার জন্য বন্ধুত্ব নষ্ট হয়, এবং যারা আত্মীয় স্বজন থাকে তাদের সাথে ক্লোজ সম্পর্ক হয়। সো এটা হচ্ছে লাইফ লার্নিং। আর সব থেকে বড় ব্যাপার কি ভাই, টাকা পয়সার ওয়েট না সবাই নিতে পারে না ভাই। টাকা পয়সা যখন আপনি আর্ন করবেন, তো এটার ওয়েট না সবাই নিতে পারে না, মানে মানুষের মধ্যে একটা ইগো তৈরি হয়। সো এই ইগোইস্টিক ব্যাপারটা মানুষের মধ্যে, মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়। আর মানুষ যখন অকৃতজ্ঞ হয়ে যায়, সে বেশি দূর যাইতে পারে না। আমি এটা কেন বলি ভাই, কৃতজ্ঞতা অনেক ম্যাটার করে। কৃতজ্ঞতা কেন ম্যাটার করে? আমি ধরেন একটা ইউটিউব থেকে আমি একটা জিনিস শিখছি ভাই, এখন আমি ইউটিউব থেকে শিখছি, আমি ওর কাছ থেকে শিখছি, কিন্তু
তাহলে আমি ওর প্রতি কিন্তু কৃতজ্ঞ। আমার এটা বলতে না মানে প্রকাশ করতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না যে আমি ওর প্রতি কৃতজ্ঞ, ওর কাছে আমি শিখছি। সো আমাদের বাংলাদেশের মানুষের এই প্র্যাকটিসটা নাই ভাই। একজনকে আমি থ্যাংক ইউ বলবো, ফর এক্সাম্পল ভাই আমি গেছি, আমার একটা ব্যাগ পড়ে গেছে তার থেকে, সো থ্যাংক ইউ বলার যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা আমাদের বাংলাদেশে নাই। সো আমি আমার লাইফ লেসন যেটা আমাদের বাংলা মানে আমার আশেপাশের ফ্রেন্ড সার্কেল যারা আছে বা ফ্যামিলি যা আছে, তো আমি ফ্যামিলির সাপোর্ট পাইছি সবসময়, আমি সবসময় পাইছি। আমার আশেপাশের যে আত্মীয় স্বজন তারাও ঠিক গুড, বাট আই উড সে যে টাকা পয়সা ফ্রেন্ডশিপ নষ্ট করে যদি আপনি টাকা পয়সা বা বিজনেস ফ্রেন্ডের সাথে যান। সো আচ্ছা, আমি আরো কিছু লার্নিং জানতে চাই, আপনি একটু ডিটেলও বলতে পারেন লাইফ নিয়ে লার্নিং। কারণ এটা প্রশ্নটা কেন করতেছি, যে যখন ইয়াং কোনো মানুষের হাতে টাকা চলে আসে, যেমন আপনি তো অনেক ইয়াং, আপনার বয়স কত এখন? 26-70 রানিং, 27 রানিং। খুব বেশি বয়স না বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে বাংলাদেশে চাকরিতে ঢোকার বয়স 35 করার জন্য আন্দোলন হচ্ছে। ওই জায়গা থেকে যখন ইয়াং কোনো মানুষের হাতে টাকা চলে আসে, যেটা আপনি বললেন যে টাকার একটা ভার আছে, এটা সবাই নিতে পারে না, এই জায়গা থেকে আপনি একটু লার্নিংটা শেয়ার করেন, এবং এই রিলেটেড আরো কিছু কোশ্চেন আমি করব। আমি এই জায়গাতে যেটা করি সেটা হচ্ছে আমি আমার অতীত, আমার পাস্ট, আমি কোথায় ছিলাম আর কোথায় এখন আছি সেটা আমি কখনো ভুলি না। আমি যখনই আমার মনে হয় যে আমার মধ্যে হিংসা চলে আসতেছে, মানে হিংসা আসাটা স্বাভাবিক ভাই। সো যখন আমি মনে করি যে আমার হিংসা চলে আসতেছে, তখন আমি আমার অতীতের কথা চিন্তা করি যে আমি কোথায় ছিলাম। আমি একটা ছেলে যে হইতেছে 10,000 টাকার চাকরির জন্য আমি চেষ্টা করছি অ্যাট আ সার্টেন টাইমে, কোভিডের সময়। বাট আমি সেই জায়গা থেকে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রিজিক যেখানে লিখছিল সেখানে আমি পৌঁছাইছি এবং সেখান থেকে আমি ভালো আর্ন করছি। সো আমি যদি ওই পিছনের জায়গাটা ভাই ভুলে যাই, তাহলে আমি এই টাকার ওয়েট নিতে পারতাম না। সো আই উড সে যে পাস্ট ভুলে যাওয়া যাবে না, পাস্ট ভুলে যাওয়া যাবে না। এক্স্যাক্টলি। আচ্ছা, টাকা নিয়ে আবার আরেকটা বিষয় আছে, যে যারা হচ্ছে ফ্রেন্ড সার্কেলের ভিতরে টাকা বেশি ইনকাম করে ফেলে সামহাউ, আপনি হয়তো এইভাবে করছেন, অন্য কেউ অন্যভাবে করছে, অনেক ক্ষেত্রে টাকা ধার চায় আমাদের কাছের লোকজন। ঠিক আছে, আমার ধারণা যে আপনার কাছ থেকে অনেকে টাকা ধার চাইছে, এই বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স কি এবং এই বিষয়ে আপনার লার্নিং কি? দেখেন, টাকা পয়সা ধার চাই, অনেকেই চাই, এটা স্বাভাবিক। আমি দিও বাট আমার সাথে এমন ঘটে নাই যে টাকা পয়সা ফ্রেন্ড সার্কেলের মধ্যে ধার দিছি বাট তারা রিটার্ন করে নাই। বাট আছে দু একটা কেস আছে যে ধরেন টাকা ধার দেওয়ার পরে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় লিটারেলি। কারণ আমি টাকা দিছি, বাট টাকা যে আমি তার কাছে চাবো, মানে মনে হইতেছে যে আমি তার টাকা চাইতেছি, আমার টাকা না, আমি তার টাকা চাইতেছি। সো তাদের সাথে আর লিটারেলি সম্পর্ক নষ্ট হয়ে যায়। এবং কিছু আছে যারা ঠিক টাইমে মানে ব্যাক করে। সো আমি তাদেরই টাকা দিই যারা তাদের কথার জবানে ঠিক আছে। নট অনলি এটা, আর আমি বিশ্বাস করি যে আপনার কথার ঠিক মানে আপনার সব ঠিক। আপনি টাইম মেনটেন করা, আপনি ধরেন বলছেন আপনি এই কয়টায় আসবেন, সো আপনার টাইম মেনটেন করে আসা, বা আপনি কোথাও যাবেন আপনি একবার বলছেন, সো আপনি কথা দিয়েছেন, কাউকে কথা দিয়ে কথা না রাখার যে ব্যাপারটা, এইটা আমি অ্যাপ্রিসিয়েট করি না। সো আই উড সে। আচ্ছা, ধরেন যে আপনার এখন পর্যন্ত আমি যদি আপনাকে বলি যে প্রত্যেকেই কিন্তু আসলে সফল হওয়ার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করে এবং পরিশ্রমও করে, ঠিক আছে, বাট সবাই সাকসেসফুল হইতে পারে না। আপনার কাছে কি মনে হয় যে কেন মানুষ সাকসেসফুল হইতে পারে না? আপনার মতে কি? আমার মনে হয় যে মানুষ সাকসেসফুল হইতে পারে না কারণ তারা আল্লাহ তাআলার উপর ভরসা হারাই ফেলে। কারণ তারা আল্লাহ তাআলার উপর ভরসা হারাই ফেলে যে আমাকে দ্বারা মনে হয় আর কিছু হবে না। সো আমি বলবো যে একটা জিনিসই যে আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, নামাজ পড়ে চাওয়া তুমি কি চাও। সত্যি কথা বলতে আপনি কি চান, আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা আপনি যদি আল্লাহ তাআলার কাছে চান, মন থেকে চান, আপনি আজকে হোক, কালকে হোক, পরশু দিন হোক, আপনি পাবেনই। হয়তোবা একদিন 2 দিন লেট হবে, আপনাকে আল্লাহ তাআলা এমনভাবে দিবে আপনি বুঝতেই পারবেন না আপনাকে কীভাবে দিছে। আপনি মানে চাওয়া, আল্লাহ তাআলার কাছে চাওয়া, নামাজ পড়া, এই জিনিসগুলা কন্টিনিউ করা, এগুলা হইলেই, এইগুলা থেকে যখন আমরা আসলে চিন্তা করি যে আমাকে দ্বারা আর কিছু হইতেছে না, আমার দ্বারা আর হবে না, তো আমার মনে হয় যে এই জায়গাটা মানুষের অনেক ল্যাকিং। নট নেসেসারি যে শুধু যে মানে আমাদের ধর্ম, যারা অন্য ধর্মে আছে তারাও জিনিসগুলো মেনটেন হয়তো বা করে না। মানে আমার প্রেক্ষাপটে আমার মনে হয় যে এই জিনিসটা খুব ম্যাটার করে, যে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে চাচ্ছেন, সেটা আপনি পাবেনই। যদি চাওয়ার মতো চান, আপনি মন থেকে চান, অবশ্যই। আর ধরেন যে আপনার যে এইজ, আপনার যে সার্কেল, আপনি তো অনেককেই দেখছেন যে অনেক বেশি পরিশ্রমী ছিল অথবা মেরিটোরিয়াস ছিল, অনেকেই কিন্তু ভালো জায়গায় পৌঁছাইতে পারে না, কিছু কমন ভুল হয়তো বা মানুষজন করে। আপনার চোখে কি ধরা পড়ছে যে যারা হচ্ছে ব্যর্থ হয়
পার্ট সাকসেসফুল হওয়ার কথা ছিল, তার ক্যালিভার ছিল, কিন্তু সে সাকসেসফুল হয় নাই। আপনার মধ্যে কি কি টাইপের ভুলগুলো সাধারণত মানুষ করে? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, ধরেন আমি আমার যেটা দেখছি, ধরেন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, আমি যদি ভার্সিটির কথা একটু আসি, আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটের পড়াশোনার কথা চিন্তা করি, আপনি যদি একজন সিএসসি ইঞ্জিনিয়ার হন বা কম্পিউটারে আপনি বিএসসি কমপ্লিট করছেন, আপনি ভার্সিটি থেকে শুধু কমিউনিকেশন ছাড়া আর একটা ভালো কানেকশন ছাড়া আপনি কিচ্ছু শিখবেন না, নাথিং। তারাই ভালো করছে আমি দেখছি যারা আগে থেকে শিখে আসছে, যারা এই ভার্সিটির যে টাইমটা আছে এই টাইমটার মধ্যে তারা স্কিল ডেভেলপ করছে, তারাই সাকসেসফুল। আর যারা সাকসেসফুল না তারা কি করছে জানেন, যারা হইতেছে পড়াশোনা করছে তাদের টার্গেট তো বিদেশে চলে যাবে, সেটা আলাদা বিষয়, কিন্তু যারা একটু মিডিয়াম রেঞ্জে তারা করে কি, তারা হইতেছে ওই যে পড়াশোনার পিছনে দৌড়াইতে 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 সব কিছু ক্ষয় করে ফেলে, দেন লাস্টে আইসা সেটা দেখে যে আমার কাছে কিচ্ছু নাই, আমার কাছে আছে শুধু একটা সার্টিফিকেট যেটা আমাকে কম্পিউটারে মানে সিএসসিতে আপনি পড়াশোনা করছেন, আপনার তার কাছে জিরো ভ্যালু। ওই সার্টিফিকেশনের আসলে কোনো ভ্যালু নাই। ওই সার্টিফিকেশনের ভ্যালু আপনার কখন, আপনি একজন প্রোগ্রামার হিসাবে জয়েন করবেন, আপনি আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কী করবেন, আপনি কি বিজনেস সামলাবেন, আপনি তো টেক লাইনে যাবেন, তাই না? সো তাদের কমন মিস্টেক্স এভরি মানে প্রত্যেকটা মানুষের, আমাদের যে যারা ডিপ্লোমা করতেছি বা যারা আমরা বিএসসি করতেছি, তাদের প্রত্যেকটার কমন মিস্টেক হইতেছে আমরা ওই সময়টাকে স্কিলের জন্য টাইম দিই না। আমরা ওই সময়টাতে ঘুরে ফিরে বেড়াই, আমরা চিন্তা করি আমরা বিএসসি করেই জব করব, আমরা বিএসসি করেই একটা কোম্পানিতে ঢুকে যাব। হ্যাঁ ভাই, তোমার কোয়ালিফাইড তুমি জবের জন্য, তুমি মানে যেটা লাগে আর কি, যেমন বাংলাদেশে যেমন আপনার গ্র্যাজুয়েশন চাই জবের জন্য, এটার জন্য তুমি কোয়ালিফাইড, বাট তুমি তো স্কিলের জন্য কোয়ালিফাইড না। তুমি প্রোগ্রামিং জানো না, তুমি নেটওয়ার্কিং জানো না, তুমি কি জানো, তুমি গ্রাফিক ডিজাইন শেখো না। তো আই উড সে আমি কমন মিস্টেক দেখি সবার মধ্যে এই জায়গাটাতে স্কিল ডেভেলপমেন্ট টাইম নষ্ট করে। হ্যাঁ, এইটাই সবাই ভোগে। এবং অনেক ভালো স্টুডেন্ট সে, কিন্তু সেই স্কিল ডেভেলপ করে নাই, সে দেশের বাইরে যেতে পারে না, সে এখন বেকার। সে 3 বছর আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, এখনো বেকার সে, কারণ তার কোনো স্কিল নাই। না, স্কিল নাই। সে কম্পিউটার থেকে করছে, শেষ করছে, বাট স্কিল নাই। সো স্কিল ডেভেলপ করা মাস্ট এর মধ্যে, যদি তুমি কম্পিউটারে থাকো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই আসার জন্য এবং এত ভ্যালুয়েবল লেসন শেয়ার করার জন্য আমাদের পডকাস্টে। তো আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, যে আপনি একদম শুরুর দিকে বলছিলেন যে কোনো কফি শপে যখন আমরা যাই, যে যখন হচ্ছে যে ওয়াইফাইতে ঢুকি, হ্যাকার চাইলে হচ্ছে সে ওয়াইফাই অফ করে দিয়ে নিজের মতো একটা ওয়াইফাই অন করে দেয় এবং একটা পপ আপ আসে এবং সেখানে ইনফরমেশন দিতে হয়। সো আমরা পডকাস্টটা এখন শেষ করতেছি, ডিসকাশনটা। দর্শক, আমরা ডিসকাশন শেষ করছি। আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং অবশ্যই আমাদের সাথে এখন আমাদের এই যে স্টুডিওর যে ওয়াইফাইটা আছে সেটা অফ করবে এবং হচ্ছে নতুন একটা ওয়াইফাই কানেক্ট করবে এবং সেখানে ওই পপ আপটা আসবে। আমরা এক্সাইটেড, তাহলে চলেন আমরা শুরু করি। এবং অবশ্যই আমাদের সাথে থাকেন, বিকজ আমরা একটু দেখার চেষ্টা করব যে শাওন মীর ভাই কিভাবে এখন আমাদের এই যে স্টুডিওর যে ওয়াইফাইটা আছে সেটা অফ করবে এবং হচ্ছে নতুন একটা ওয়াইফাই কানেক্ট করবে এবং সেখানে ওই পপ আপটা আসবে। সো আমরা এক্সাইটেড, তাহলে চলেন আমরা শুরু করি। সো আমি এখন যেটা করতে যাব সেটা হচ্ছে মূলত এই যে আপনাদের পুরা ওয়াইফাই আছে, আমরা তো এখন কানেক্টেড আছি রোকন নামে ওয়াইফাই, রাইট? রুকান রাইট? তো এখন আমি যেটা করবো, আমি পুরো ওয়াইফাইটাকে একটা স্ক্যান করব। ওকে, আচ্ছা দর্শক দেখেন, এই যে প্রথম যে ওয়াইফাইটা আছে এটা আমাদের স্টুডিওর ওয়াইফাই, এটা কিন্তু এখন চলছে, ওয়াইফাই কানেক্টেড। ওকে, কানেক্টেড। তো দেন আমি এটা পারফর্ম করছি। হ্যাঁ, তো এখন আপনি ওইটাই ওয়াইফাইতে একটা ক্লিক করেন, দেখেন ওয়াইফাই ক্লিক করে কোনো কিছু ব্রাউজ করতে পারেন কিনা। মানে ওয়াইফাই ক্লিক করব? হ্যাঁ, ওয়াইফাই কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, দেখায়, ওটা ক্লিক দেন, ওয়াইফাইতে আবার ক্লিক করেন, ওটাতে কানেক্টেড আছে এখনো? হ্যাঁ, আছে। ওকে, আপনি ওয়াইফাই দিয়ে কিছু ব্রাউজার করার চেষ্টা করেন, তো কিছু ব্রাউজ হয় কিনা। আমার এখান থেকে তো ওয়াইফাই গেছে গা, না দেখেন ওয়াইফাই নাই। ওয়াও, ওয়াইফাই নাই, আপনার ওয়াইফাই ডিসকানেক্টেড। হ্যাঁ, আপনাদের ওয়াইফাই নাই। হ্যাঁ, সো এখন যদি এরকম হয় যে আপনি কোনো কফি শপে বসে আছেন, সো আপনার কফি শপের পুরা ওয়াইফাই ডিসেবল, রাইট? সো ওয়াইফাই ডিসেবল, এখন আপনি আমি যতক্ষণ এটা অ্যাটাক পারফর্ম হতে থাকবে ততক্ষণ আপনার ওয়াইফাইকে আপনি জীবনে কানেক্ট করতে পারবেন না। সো আপনি যতই চেষ্টা করেন ওয়াইফাই কানেক্ট হবে না, ট্রাই করেন, আপনি ট্রাই করেন কানেক্ট করার, দেখেন হয় কিনা। না, এখানে তো হচ্ছে আপনার এই যে কি আসছে r777.net, হ্যাঁ, এটা কানেক্ট হবে না ওয়াইফাই। সো এখন ওয়াইফাইটা ডিসেবল করা,
আমি ওয়াইফাই কানেক্ট করে দিছি আর কি। সো এখন আমি যেটা করতে পারি, এখন আমি আরেকটা ওয়াইফাই ক্রিয়েট করতে পারি। আচ্ছা দর্শক, একটা জিনিস এখানে খেয়াল করেন, শাওন ভাই যেটা করছেন, এই যে ফ্রি ওয়াইফাই নামে এখানে একটা নতুন ওয়াইফাই তৈরি করছেন। ওকে, সো আপনি এই ওয়াইফাইতে জাস্ট ক্লিক করেন, কানেক্ট করেন ওয়াইফাইটাতে। ওয়াইফাইতে ক্লিক করব, ক্লিক করেন। ওকে ওকে, ওয়াও, কানেক্টেড হয়ে গেছে তো। আপনি ওইখানে আবার আবার ওয়াইফাইতে একটু প্রেস করেন, বা ওই যে হ্যাঁ ওইখানে ক্লিক করেন, আবার ওয়াইফাইয়ের উপর একটা ক্লিক করেন, ওইটা হ্যাঁ ওটার উপরে ক্লিক করেন একটা। ওকে, ওয়াও, দেখছেন এখন এই যে আপনি করলেন, এই যে আপনি ওয়াইফাইতে যখন আপনি ক্লিক করলেন লগ ইন মানে করার জন্য, কি বলে কানেক্ট করার জন্য, আপনি যখন ওয়াইফাইতে কানেক্ট করার জন্য চেষ্টা করেন তখন দেখেন আপনার কাছে একটা ফেসবুকের একটা পেজ চলে গেছে। সো আপনি ধরুন ফর এক্সাম্পল আপনি ফেসবুক ব্রাউজ করতেছেন, রাইট, এই যে ফেসবুকের পেজটা চলে আসছে। সো আপনি এখানে ফেসবুকে একটু লগ ইন করেন, লগ ইন করব, মানে আচ্ছা, যে কোনো একটা আমি যে কোনো একটা কিছু দিয়ে লগ ইন করি। সো এইটা যখন আপনি এখানে যে কোনো কিছু দিবেন, সো ওইটা আমার এই ব্রাউজারে এখানে চলে আসবে। আচ্ছা দর্শক, এখন আমরা হচ্ছে যেটা করব, শাওন ভাই কিন্তু বলছেন যে এখানে আমি যে আইডি এবং পাসওয়ার্ড, মানে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করেছি, এটা শাওন ভাইয়ের কাছে চলে গেছে। সো শাওন ভাই ওখানে আছে, আমি আপনাদের একটু আগেই জানিয়ে দিই। আমি এখানে ইমেল দিয়েছিলাম কামাল KAMAL@gmail.com, আর পাসওয়ার্ড দিয়েছিলাম 1234567। এবার তাহলে ভাই দেখি আপনি, ওকে ওকে আমরা এটা নিচ্ছি। দর্শক, ওয়াও দর্শক, এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার আইডিটা কিন্তু আছে, ইমেলটা kamal@gmail.com, আর পাসওয়ার্ডটা আছে 1234567। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি যদি আপনার অ্যাকচুয়াল ইমেল এবং পাসওয়ার্ডটা দিতেন তাহলে কিন্তু ওই হ্যাকারের কাছে এটা চলে যেত। থ্যাংক ইউ সো মাচ ভাই, মানে আমাদেরকে অ্যাওয়্যার করার জন্য। আচ্ছা, আরো একটা জিনিস আমি আপনাকে দেখাই। ওকে, সেটা হচ্ছে আপনি কিভাবে আপনি যদি কোনো ব্লুটুথে কানেক্ট হন, দেন হোয়াট ক্যান বি হ্যাপেন্ড। ওকে, লেটস সি। আসলে ব্লুটুথে যদি কানেক্ট হয় তাহলে আপনার ফোন কি হইতে পারে, বা ফোনে কি ধরনের অ্যাটাক পারফর্ম হইতে পারে। যদি ধরেন ফর এক্সাম্পল আপনাকে কেউ বললো যে ভাই আমি আপনার ফোনটা একটু 1 সেকেন্ডের জন্য নেন, তো নিয়ে এসে কি করলো, সে ব্লুটুথে কানেক্ট করে ফেললো, ঠিক আছে। সো জাস্ট ব্লুটুথে কানেক্ট করে আপনাকে রেখে দিবে, আর আপনার মোবাইল ফোন পকেটে থাক বা যেইখানে থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা না। সেটা কি হতে পারে, মানে ব্লুটুথে কারোর সাথে কেউ কানেক্ট করতেছে, কানেক্ট হলে কি হতে পারে। ওকে, কি হতে পারে? ওকে, লেটস সি। আমি ব্লুটুথের নাম দিচ্ছি আপাতত হচ্ছে তাসাদুল। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে হচ্ছে তাসাদুল নামে একটা নতুন ব্লুটুথ আপনি ক্রিয়েট করেছেন। আমি কানেক্ট করলাম তাসাদুলের সাথে, এখন কানেক্টেড ক্লিক করুন, জাস্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে তাসাদুল এখানে কানেক্টেড হয়ে গেছে, আমি কি আবার ক্লিক করব? না, জাস্ট ক্লিক কানেক্টেড হয়েছে। আচ্ছা, কানেক্টেড থাকুক। সো এই যে আমি যে ওয়াইফাইটা কানেক্ট করে ফেললাম, সরি ব্লুটুথটা কানেক্ট করে ফেলছি, রাইট। সো আমি এই ব্লুটুথটা নিজে ক্রিয়েট করছি তাসাদুল নামে, এবং এটা কানেক্ট হয়েছে। এখন যদি আপনার ফোন পকেটে থাকে বা যেখানেই থাকুক, হ্যাঁ, আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। লেটস সি, আমি একটা যদি স্ক্রিপ্ট বা কোনো কিছু রান করি, যেটা হইতেছে এই মোবাইলের মধ্যে কোনো সফটওয়্যার ইনস্টল করে দিবে, বা আপনার মোবাইলের যদি কোনো ব্রাউজারে, অর্থাৎ ব্রাউজারে আমাদের অনেক সময় সেভ পাসওয়ার্ড থাকে, তাই না, সেভ পাসওয়ার্ডগুলো আমার কাছে চলে আসবে। সো আমি এখন সেভ পাসওয়ার্ডগুলো দেখাচ্ছি না, বাট হাউ ইটস ওয়ার্ক দেখাচ্ছি। সেটা জাস্ট আমি যদি রান করি, দেখেন রান হচ্ছে, তো অটোমেটিক্যালি কাজ করতেছে এখানে। কিন্তু দর্শক, আমি কিন্তু কিছু করছি না, আমি কিন্তু জাস্ট ধরে রেখেছি আবার মোবাইলটা। যদি এটাকে রান করি, দেখেন অটোমেটিক্যালি কাজ করবে। দেখেন অটোমেটিক্যালি আপনার যেই জিনিসটা দরকার সেটা আপনাকে অটোমেটিক্যালি ইনস্টল করে আমার কাছে। তার মানে আমার মোবাইলটা আপনি আপনার ওইটা ডিভাইস দিয়ে অপারেট করছেন। হ্যাঁ, সো এটা তো খুবই ইজি। ধরেন যে কেউ যদি আমাকে বলে যে ভাই আপনার মোবাইলটি একটু দেন, একটা ফোন দিব, অথবা সামহাউ নিল, তাহলে ওর ব্লুটুথের সাথে তো আমার ব্লুটুথ কানেকশন করে উনি নিতেই পারে। এই অটোমেটিক্যালি হতেই পারে, আপনি ব্লুটুথ কানেক্ট করে রাখছেন, সে করে ফেলছে। বা আপনি তো চাইলে তার নামেও একটা ব্লুটুথ, এটা তো আমি রিনেম করে দিতে পারবো, আমি যে কোনো নামে ব্লুটুথ দিতে পারবো। ওয়াও, রাইট, তাই তো। তো থ্যাংক ইউ সো মাচ শাওন ভাই, আমরা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানলাম এবং কিছু ডেমো দেখতে পারলাম আপনার কাছ থেকে। আপনি সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে ডাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ডিসকাশনের জন্য। ইভেন আই হোপ আমাদের এই পডকাস্ট দেখে দর্শক অনেক কিছু জানবে, অনেক কিছু শিখবে এবং অবশ্যই তাদের নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস গড়ে তুলবে এবং যে কোনো প্রবলেম, যে কোনো সাইবার রিলেটেড ইস্যু হলে অবশ্যই আমাকে রিস্ক করতে পারবেন। আমাকে রিস্ক করার জন্য ইজিলি আপনি আমার পেজে যেতে পারেন, শাওন মি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ইনশাল্লাহ আপনাদের যে কোনো প্রবলেম হলে আমি চেষ্টা করবো রেসপন্স করার। থ্যাংক ইউ সো মাচ।